হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আজকে আমাদের নতুন আরেকটি লেকচারে। তো নতুন আরেকটি লেকচার বলতে এটা শুধুমাত্র একটা নতুন লেকচারই নয়, বরং নতুন প্লেলিস্টের একটা হচ্ছে লেকচার। তো আমাদের এই যে প্লেলিস্টটা, এই প্লেলিস্টটা হচ্ছে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের ওয়ান শট এমসিকিউ সিরিজ, ঠিক আছে, বা এমসিকিউ প্লেলিস্ট। তো আমি এই প্লেলিস্টে চেষ্টা করব ধাপে ধাপে ফিজিক্স সেকেন্ড পেপারের সবগুলো চ্যাপ্টারেরই ওয়ান শট এমসিকিউ ক্লাস আপলোড করার জন্য। হয়তো এইচএসসি 25 ব্যাচ যাদের হচ্ছে গিয়ে আর 2 মাস পর পরীক্ষা, তারা হয়তো সবগুলা পাবা না, তারা হচ্ছে 4টা চ্যাপ্টার আমি হচ্ছে চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগে দিয়ে দেওয়ার জন্য। তো বাকিরা এইচএসসি 26 ব্যাচ বা হচ্ছে পরবর্তী যে ব্যাচগুলা, তোমরা হচ্ছে সবগুলো লেকচারই পাবা এবং হচ্ছে গিয়ে এই প্লেলিস্টেই এই চ্যানেলেই একদম সম্পূর্ণ ফ্রিতে আপলোড হবে। তো যেহেতু এটা হচ্ছে গিয়ে ওয়ান শট এমসিকিউ ক্লাস, তো আমি চেষ্টা করব এই ক্লাসের ডিউরেশনগুলো যাতে হচ্ছে গিয়ে অনেক কম হয়। সেই জন্য তোমাদের যে ইনফরমেশনগুলো দরকার সবগুলো ইনফরমেশন আমি হচ্ছে জাস্ট এখানে পয়েন্ট আকারে টাইপ করে নিয়ে এসেছি, ঠিক আছে, স্লাইডে। তো তোমাদের যে ব্যাপারগুলো হচ্ছে ব্যাখ্যা করা উচিত বা মনে হবে যে হচ্ছে এই ব্যাপারটা ব্যাখ্যা করে দিলে তোমাদের জন্য ইজি হবে, বা ব্যাখ্যা না করলে হয়তো তোমরা হচ্ছে বুঝতে পারবে না, সেই ব্যাপারগুলো হচ্ছে আমি অবশ্যই ক্লাসে ব্যাখ্যা করে দেবো। এবং গাণিতিক যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তো আমি অবশ্যই হাতে লিখে দিব। মানে যে ব্যাপারগুলো হচ্ছে কি হয়তো লিখতে অনেক টাইম যাইতো, কিন্তু জাস্ট হচ্ছে অনেকটা মুখস্থ টাইপের বা আমাদের মুখস্থ জানা থাকলেই হলো, সেই ব্যাপারগুলোই আমি এখানে হচ্ছে টাইপ করে নিয়ে এসেছি, ঠিক আছে। তো এই প্লেলিস্টের ক্লাসগুলো মেনলি হচ্ছে তোমরা যারা এইচএসসি বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের কলেজের পরীক্ষা থেকে শুরু করে বোর্ড পরীক্ষা এবং হচ্ছে গিয়ে অ্যাডমিশনেরও অনেকটা হচ্ছে তোমাদের জন্য কভার হয়ে যাবে। বিশেষ করে তারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা এবং হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবা, তাদের জন্য সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে, কভার হয়ে যাবে। তোমাদের এইগুলো নিয়ে মানে কোনো কোয়েশ্চেন থাকলে তারপর হচ্ছে বলতে পারো, বা তোমরা হচ্ছে ক্লাসের স্লাইডগুলো দেখলেই বুঝতে পারবে যে সব ধরনের প্রতিটা টাইপেরই হচ্ছে কি আমি এখানে এমসিকিউ কিন্তু যুক্ত করেছি এবং হচ্ছে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিসেরও সুযোগ আছে। তোমরা যারা হচ্ছে কি আরেকটু মানে হাই কনসেপ্টের প্রিপারেশন নিতে চাও বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য এই ক্লাসগুলো করার পরেও হয়তো আরও ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কিছু এমসিকিউ করতে হবে। তো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তাদেরও কিন্তু হচ্ছে বেসিক টাইপ বা হচ্ছে গিয়ে ইজি কোয়েশনগুলো জানা থাকতে হয়। তো এই ক্লাসটা করার পরে তোমরা হচ্ছে গিয়ে হাই কনসেপ্টের আর কিছু কোয়েশন আর 20% কোয়েশন হচ্ছে নিজ থেকে প্র্যাকটিস করলে তোমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাও কভার হয়ে যাবে। আমি জাস্ট এই ব্যাপারটা বোঝাতে চাচ্ছি যে এই ক্লাস করলে তোমার একই সাথে হচ্ছে কলেজ, বোর্ড, তারপরে হচ্ছে গিয়ে অ্যাডমিশন টেস্ট, সব ধরনের অ্যাডমিশন টেস্টেই কভার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে চলো আমরা হচ্ছে আজকে ক্লাসটি শুরু করব। তো হচ্ছে কি তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেতে পারো, যাতে পরবর্তী ক্লাসগুলো তুমি অতি সহজে পাও এবং হচ্ছে তোমার ফ্রেন্ড সার্কেলদের সাথেও আমাদের চ্যানেলটি শেয়ার করে দিতে পারো, তারাও যেন হচ্ছে গিয়ে তোমার পাশাপাশি তারা ক্লাসগুলো করতে পারে, ঠিক আছে। তাহলে চলো আজকে ক্লাসটা হচ্ছে আমরা স্টার্ট করি। আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা টপিকেরই বিস্তারিত জানবো এই ক্লাসের মাধ্যমে। তো আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে তাপ ও তাপমাত্রা বিষয়ক আলোচনা, ঠিক আছে। তো দেখো আমাদের এখান থেকে যে ইনফরমেশনগুলো জানা থাকতে হবে সেটা হচ্ছে তাপ আসলে কি। তাপ আসলে এক প্রকার শক্তি, ঠিক আছে, তাপ এক প্রকার শক্তি। তাপমাত্রার পার্থক্যের কারণে তাপ যে এক প্রকার শক্তি সেটা আসলে হচ্ছে আমাদের গরম বা ঠান্ডার অনুভূতি জায়গায়, বা ইজি করে বলে উষ্ণতার অনুভূতি জায়গায়। তো তাপমাত্রার পার্থক্যের কারণে, ঠিক আছে, তাপমাত্রার পার্থক্যের কারণে এটা এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয়। তাপ এক প্রকার শক্তি এবং সেটা কি হয়, প্রবাহিত হয় এক বস্তু থেকে অন্য বস্তুতে। তাপমাত্রার পার্থক্য যদি থাকে তাহলে প্রবাহিত হবে। আর প্রবাহের যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে গিয়ে বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুতে, মানে উষ্ণ বস্তু থেকে ঠান্ডা বস্তুতে প্রবাহটা হবে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে দেখো কি আমরা বলতেছি যে তাপ গ্রহণ করলে বস্তু গরম হয়। কোনো একটা বস্তু যদি তাপ গ্রহণ করে সে আসলে হচ্ছে গরম হয়, যদি তাপ হচ্ছে বর্জন করে তাহলে বস্তুটা কি হয়, ঠান্ডা হয়। তাপের যে প্রবাহটা একটু আগে যে আমরা বলছি যে তাপের যে প্রবাহটা, সেই প্রবাহটা বস্তুতে তাপের পরিমাণের উপর নির্ভর করে না, মানে বস্তুতে কি পরিমাণ তাপ আছে সেটার উপর নির্ভর করে না। বা তাপের পরিমাণের ভিত্তিতে আমি বলে দিতে পারবো না যে তাপের প্রবাহটা এই বস্তু থেকে ওই বস্তুর দিকে হবে। সেটা হচ্ছে কি আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের তাপমাত্রার ব্যাপারটা হচ্ছে কি জানা থাকতে হবে, বা তাপমাত্রার বেসিস হচ্ছে আমাদের সিদ্ধান্তটা নিতে হবে। সাপোজ আমি যদি বলি ধরো এটা একটা বস্তু, এই বস্তুতে হচ্ছে ধরো 1000 জুল তাপ আছে, আর এই বস্তুর হচ্ছে তাপমাত্রা ধরো 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আর অন্য একটা বস্তু ধরো এটাতে হচ্ছে তোমার আছে 5000 জুল তাপ, 5000 জুল তাপ, আর এই বস্তুর তাপমাত্রা হচ্ছে ধরো 20 ডিগ্রি সেলসিয়াস। তো আমি এই দুইটা বস্তু যদি তাপীয় সংস্পর্শে আনি তাহলে দেখা যাবে যে এই বস্তুতে কিন্তু তাপের পরিমাণ বেশি 5000, ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু তাপের প্রবাহটা এই 5000 থেকে 1000-এর দিকে আসবে না। তাপের প্রবাহটা অ্যাকচুয়ালি হবে ওই যে তাপমাত্রা বেশি, এই বস্তুর তাপমাত্রা বেশি, এই বস্তুর তাপমাত্রা কম, ঠিক আছে। তাহলে আমাদের বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তু থেকে আসলে তাপের প্রবাহটা হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমরা আগে থেকেই জানো, মানে এটা অ্যাকচুয়ালি হবে না, বা এটা ভুল, অ্যাকচুয়ালি হবে যে এটা এই দিক থেকে তাপের প্রবাহটা হবে এই দিকে, এটা হচ্ছে সঠিক, ঠিক আছে।
তারপরে আমরা একটু আগে বলছি যে তাপ এক প্রকার শক্তি, তো শক্তির বিভিন্ন রূপ আছে, এক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে, কিন্তু তাপ শক্তিটা হচ্ছে এরকম একটা শক্তি যা অন্য শক্তিতে সহজে রূপান্তরিত হতে চায় না, ঠিক আছে। তারপর পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ক্যালোরিমিতি, ঠিক আছে, ক্যালোরিমিতি, এই ব্যাপারগুলো একটু জেনে রাখবা। তো তাপ যে হচ্ছে আমরা একটা রাশি বা তাপ যে এক প্রকার শক্তি, তো সেটাকে অবশ্যই আমরা হচ্ছে পরিমাপ করতে পারি। তো তাপ পরিমাপের যে একক, সেই এককটা হচ্ছে গিয়ে আমরা এখানে জানবো। তো অ্যাকচুয়ালি আরও ইজি করে যদি বলি যে তাপ কিন্তু ডিরেক্ট পরিমাপ করা যায় না, ঠিক আছে। তাপটা যে অ্যাকচুয়ালি একটা বস্তুতে কী পরিমাণ তাপ আছে এটা আমরা পরিমাপ করতে পারি না ডিরেক্ট। আমরা যেটা অ্যাকচুয়ালি পরিমাপ করি সেটা হচ্ছে তাপের পরিবর্তনটা, ঠিক আছে, তাপের পরিবর্তনটা। তারপরে আমরা হচ্ছে গিয়ে বইয়ের ভাষায় বা হচ্ছে নিজের আলোচনার সুবিধার্থে আমরা আলোচনা করে নিই আর কি, যে একটা বস্তুতে এত পরিমাণ তাপ আছে। অ্যাকচুয়ালি একটা বস্তুতে কী পরিমাণ তাপ আছে এটা অ্যাকচুয়ালি আমরা একদম সুনির্দিষ্টভাবে নির্ণয় করতে পারি না, আমরা অ্যাকচুয়ালি নির্ণয় করি কি, যে তাপের পরিবর্তন। ওকে, তো তাপ পরিমাপক যে যন্ত্র সেটাকে হচ্ছে আমরা বলবো ক্যালোরিমিটার, মানে হচ্ছে তাপের যে পরিবর্তন সেটা পরিমাপক যন্ত্র আর কি, ক্যালোরিমিটার। তো এখন আমরা যদি হচ্ছে এককের দিকে আসি যে তাপের এককটা আসলে কি, তাহলে আমরা যদি ক্যালোরিক মতবাদ বলি, ঠিক আছে, ক্যালোরিক মতবাদ অনুসারে তাপের যে এককটা সেটা হচ্ছে ক্যালোরি, ঠিক আছে। এটাকে সিজিএস ইউনিটও তাপের একক বলা হয়, সিজিএস ইউনিট বা ক্যালোরিক মতবাদ যদি তোমার কোয়েশন উল্লেখ থাকে তাহলে আমাদের হচ্ছে গিয়ে ক্যালোরি। আর যদি বলা হয় যে 1 ক্যালোরি তাপ আসলে হচ্ছে গিয়ে কতটুকু, তাহলে আমরা বলবো 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা, ঠিক আছে, 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস অথবা 1 কেলভিন, ঠিক আছে, বৃদ্ধি করতে যে পরিমাণ তাপটা দরকার, ঠিক আছে, যে পরিমাণ তাপের প্রয়োজন সেটাকে হচ্ছে আমরা বলবো 1 ক্যালোরি। আর তাপের যে গতীয় মতবাদ, ঠিক আছে, গতীয় মতবাদের জনক হচ্ছে আমেরিকান বিজ্ঞানী কাউন্ট রামফোর্ড, ঠিক আছে। তো গতীয় মতবাদ অনুসারে তাপের যে একক, সেই এককটা হচ্ছে তোমার জুল, ঠিক আছে, গতীয় মতবাদ অনুসারে তাপের একক হচ্ছে জুল। আর তাপের যে মাত্রা, আমরা যদি বলি মাত্রার ব্যাপারটায় আসি, তো দেখো তাপ যেহেতু এক প্রকার শক্তি, তাহলে হচ্ছে আমাদের শক্তির যে মাত্রা, আমাদের তাপের মাত্রাও কিন্তু সেটাই হওয়া উচিত এবং সেটাই হয়। আমাদের তাপের মাত্রা হচ্ছে ml², T⁻²। অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার মুখস্থ থাকার দরকার নেই, মুখস্থ থাকলে দেখে যে অনেক প্রেশার হয়। তোমরা যে কাজটা করবা, শক্তির যে মাত্রা, একক থেকে মাত্রায় চলে যাবা, তারপরে হচ্ছে ওই মাত্রাটা এখানে লিখবা, ঠিক আছে। তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। তো এখন হচ্ছে আমাদের যেহেতু আমরা দুইটা একক পাইছি এখানে, যে একটা হচ্ছে ক্যালোরি একক, একটা হচ্ছে তোমাদের কি জুল একক, তাহলে দুইটা এককের মধ্যে অবশ্যই কি একটা সম্পর্ক থাকা উচিত বা সম্পর্ক থাকবে। যেরকম আমি যদি দূরত্বের পরিমাপ করি, ঠিক আছে, সেটা হচ্ছে কিলোমিটার একক হইতে পারে, তারপর হচ্ছে ধরো তোমার ফিট একক হইতে পারে বা অন্যান্য অনেক একক আছে, ঠিক আছে। এই এককগুলো আমাদের কিন্তু একটা সরাসরি সংখ্যাগত সম্পর্ক আছে। তো এখানে আমরা একটা সংখ্যাগত সম্পর্ক পাবো। তো এই সম্পর্কটা হচ্ছে এরকম যে 1 ক্যালোরি সমান, ঠিক আছে, 1 ক্যালোরি সমান তোমার 4.2 জুল, 1 ক্যালোরি সমান 4.2 জুল। তো এই যে ঘটনাটা, এটাকে হচ্ছে গিয়ে মানে আমরা এরকমভাবে বলি যে 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে, ঠিক আছে, যে পরিমাণ কাজ করতে হয় 4.2 জুল কাজ করতে হয়। তো এটাকে বলে তাপের যান্ত্রিক সমতা, যেটা হচ্ছে বিজ্ঞানী জেমস প্রেস্কেট জুল 1840 থেকে 1850-এর দিকে উনি হচ্ছে গিয়ে এটা পরীক্ষা-নিরীক্ষার সাহায্যে প্রমাণ করছেন। তো আমাদের হচ্ছে গিয়ে তাপের যান্ত্রিক সমতার সূত্রটা হচ্ছে এরকম, J=W/H, ঠিক আছে। এখানে হচ্ছে কোনটা কি মিন করতেছে দেখো, J=W/H, এখানে মিনিংটা হচ্ছে এরকম যে যে হচ্ছে তোমার তাপের যান্ত্রিক সমতা, ঠিক আছে, যান্ত্রিক সমতা। ডাব্লিউ যেটা, এটা হচ্ছে ওয়ার্ক মানে কাজ, ঠিক আছে, দেখে বুঝতে পারতেছো যে ডাব্লিউ যেহেতু তাহলে ওয়ার্কই হওয়া উচিত। আর WH যেটা, এটা হচ্ছে হিট বা তাপ, ঠিক আছে। তার মানে তোমাকে যদি কখনো এরকমভাবে দেয়া থাকে যে হচ্ছে গিয়ে কাজের পরিমাণ দেয়া আছে, তাপের যান্ত্রিক সমতার যে ভ্যালুটা, এটা হচ্ছে মুখস্থ মনে রাখবে যে 4.2 জুল পার ক্যালোরি, ঠিক আছে। এককটাও মাথায় রাখবা, ভ্যালুটাও মাথায় রাখবা। ভ্যালুটা কত, 4.2, ঠিক আছে, আর এককটা কি, জুল পার ক্যালোরি। ওকে, তা যান্ত্রিক সমতার একক হচ্ছে আমরা জেনে গেলাম। তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। তো তারপর হচ্ছে আমরা তাপমাত্রা সম্পর্কে জানবো, ঠিক আছে। তো তাপমাত্রা আসলে কি, দেখো যে তাপমাত্রা বা উষ্ণতা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, ঠিক আছে, মানে বস্তুটা কতটুকু গরম বা কতটুকু ঠান্ডা, ঠিক আছে, সেই অবস্থাটা আসলে হচ্ছে নির্ধারণ করে তোমার তাপমাত্রা। তাপমাত্রা যত বেশি বস্তুর আসলে হচ্ছে কি তাপ মানে কি বলি, গরমের যে হচ্ছে অনুভূতিটা, ঠিক আছে, উষ্ণতার যে অনুভূতিটা সেটাও তত বেশি। তাপমাত্রা যত কম বস্তুর গরমের অনুভূতি কম, মানে বস্তুর আর কি ঠান্ডা তুলনামূলক। তাহলে পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপমাত্রা নিয়ে আলোচনা করা হয় সেটাকে হচ্ছে আমরা বলবো থার্মোমিতি, ঠিক আছে। তারপরে তাপমাত্রা পরিমাপক যন্ত্র, ঠিক আছে। এখন আমরা যে তাপমাত্রা পরিমাপ করি, একটু আগে হচ্ছে আমরা তাপ পরিমাপক যন্ত্র দেখলাম, এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তাপ পরিমাপক যন্ত্র বা যেটাকে স্কেলও বলা হয়, এটাকে হচ্ছে আমরা বলি থার্মোমিটার। এখন থার্মোমিটার অনেক ধরনের হইতে পারে, তো আমরা সামনে হচ্ছে থার্মোমিটার নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব।
তো তার আগে হচ্ছে আমরা কিছু হচ্ছে কি পয়েন্ট আকারে মানে এমসিকিউ আসে প্রায় এরকম কিছু জিনিস জেনে নিই চলো। তো তাপমাত্রা পরিমাপক সুবেদক যে রোধক, ঠিক আছে, সেটাকে হচ্ছে আমরা থার্মিস্টর বলি, ঠিক আছে। থার্মিস্টর তাহলে অ্যাকচুয়ালি কি একটা থার্মোমিটারই হবে, কারণ তাপমাত্রা পরিমাপক যন্ত্র আসলে কি থার্মোমিটার। যে সকল যন্ত্র দিয়ে আমি হচ্ছে গিয়ে তাপমাত্রা পরিমাপ করতে পারি সেগুলো থার্মোমিটার। এই থার্মোমিটারের মধ্যে আসলে স্পেশালি কিছু নাম আছে, ধর একটা থার্মোমিটার, তারপর স্পেশাল কিছু হচ্ছে নাম যেগুলো এমসিকিউ আসে, সেটা হচ্ছে গিয়ে তাপ সুবেদক যে রোধক, ঠিক আছে, রোধক থার্মোমিটার, সেটাকে হচ্ছে আমরা বলি থার্মিস্টর। থার্মিস্টর তৈরি করা হয় কি দিয়ে? অর্ধপরিবাহী দিয়ে, ঠিক আছে। থার্মিস্টর অর্ধপরিবাহী দিয়ে তৈরি করা হয়। আর অর্ধপরিবাহী অন্তরক হয়ে যায় অ্যাকচুয়ালি হচ্ছে 0 কেলভিন তাপমাত্রায়, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে দূরবর্তী কোনো বস্তু বা বিশেষ করে হচ্ছে সূর্যের যে হচ্ছে তাপমাত্রা সেটা মাপা হয় আসলে হচ্ছে গিয়ে যে থার্মোমিটার দিয়ে, সেটাকে বলা হয় পাইরোমিটার। অ্যাকচুয়ালি থার্মোমিটার বা হচ্ছে পাইরোমিটার, আমরা এখানে পাইরোমিটারটাই আসলে আর কি আসে, যে সূর্য বা অন্য দূরবর্তী বস্তুর তাপমাত্রা পরিমাপ করা হয় কি দিয়ে? পাইরোমিটার দিয়ে, ঠিক আছে। তারপর তাপমাত্রা পরিমাপের একক, ঠিক আছে। এখন কি এককে আমরা তাপমাত্রা পরিমাপ করবো সেটা আসলে হচ্ছে আমি কি স্কেল দিয়ে পরিমাপ করতেছি সেটার উপর ডিপেন্ড করতেছি, মানে স্কেলের উপর ডিপেন্ড করে, স্কেলের উপর নির্ভর করে, মানে আমি কি স্কেল দিয়ে পরিমাপটা করতেছি, মানে স্কেলের উপর নির্ভরশীল। তাহলে চলো আমরা দেখি যে কি কি স্কেল থাকতে পারে, সেই ব্যাপারগুলো জেনে তারপর হচ্ছে আমরা সামনে অগ্রসর হব, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে সিজিএস একক, ঠিক আছে, সিজিএস একক যদি বলি তাহলে সিজিএস একক হচ্ছে আমাদের ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা পরিমাপকের জন্য আমাদের সিজিএস যে এককটা সেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। আমরা সেটাকে সেলসিয়াস স্কেল দিয়ে পরিমাপ করি। তারপরে এমকেএস অথবা এসআই যে পদ্ধতি সেটা হচ্ছে কেলভিন, ঠিক আছে, আমরা কেলভিন স্কেল দিয়ে হচ্ছে সেটা পরিমাপ করি। আর হচ্ছে আমাদের এফপিএস সেই এককে হচ্ছে তোমার কি, যে ডিগ্রি ফারেনহাইট, সেটা হচ্ছে আমরা ফারেনহাইট স্কেল দিয়ে পরিমাপ করি, যে একটু আগে যেটাই বলছিলাম যে আমরা যে স্কেল দিয়ে পরিমাপ করতেছি, ঠিক আছে, বা যে পদ্ধতিতে পরিমাপ করতেছি সেটার বেসিসে এককটা আসলে ডিপেন্ড করতেছে। তো সবথেকে বেশি হচ্ছে কি আমাদের যে স্কেল, ঠিক আছে, সবথেকে বেশি ব্যবহৃত যে 3টা স্কেল সেগুলো হচ্ছে আমাদের সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন। এই যে আমাদের ডিগ্রি সেলসিয়াস যে পরিমাপ করলাম এটা আসলে সেলসিয়াস স্কেল দিয়ে, তারপরে হচ্ছে তোমার এফপিএস দিয়ে যে পরিমাপ করলাম সেটা হচ্ছে আসলে ফারেনহাইট, এই যে ডিগ্রি ফারেনহাইট। আর হচ্ছে গিয়ে কেলভিন স্কেল দিয়ে আমরা পরিমাপ করি, এই যে এমকেএস অথবা হচ্ছে এসআই পদ্ধতি যেটা সেটা হচ্ছে তোমার কেলভিন, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। তো তাপমাত্রার প্রকার বা ভাগ, ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে তাপমাত্রা, একটা বস্তুর আসলে তাপমাত্রা কত সেটার বেসিসে অ্যাকচুয়ালি আসলে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। নিম্ন তাপমাত্রা, সাধারণ তাপমাত্রা এবং হচ্ছে তোমার কি উচ্চ তাপমাত্রা, এই 3 ভাগে আমরা হচ্ছে ভাগ করতে পারি। কোনো একটা বস্তুর তাপমাত্রা যদি 500 গ্রেটার দেন 500 হয়ে যায়, তো গ্রেটার দেন হচ্ছে তোমার 500 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে সেটাকে আমরা উচ্চ তাপমাত্রা বলি। আমাদের হচ্ছে ধরো তাপমাত্রা 0 থেকে 500-র মধ্যে যদি তোমার থাকে তো সেটাকে হচ্ছে আমরা বলি যে সাধারণ তাপমাত্রা। আর হচ্ছে লেস দেন যদি হচ্ছে 0 হয়ে যায় তো সেটাকে হচ্ছে আমরা নিম্ন তাপমাত্রা বলে থাকি, ঠিক আছে। নিম্ন তাপমাত্রা, ওকে। তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই, ঠিক আছে। নিম্ন তাপমাত্রা লিখাই ছিল, ওকে, যাই হোক। তো তাপের প্রবাহ, ঠিক আছে, তাপের প্রবাহ এবং তাপমাত্রা নির্ভরশীলতা, আমরা হচ্ছে তাপ ব্যাপারে জানতে পারছি এবং হচ্ছে তাপমাত্রা বিষয়ক আলোচনা করলাম। এখন হচ্ছে আমরা তাপের প্রবাহ সম্পর্কে একটু জানবো। যে তাপের প্রবাহ হচ্ছে তোমার কি, যে বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুর দিকে আসলে স্থানান্তরিত হয় বা প্রবাহিত হয়। এই যে তাপের প্রবাহটা এটা আসলে বস্তু দুটির তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক, ঠিক আছে, মানে দুইটা বস্তুর তাপমাত্রার পার্থক্য যত বেশি হবে, তো একটা বস্তুর তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, একটা বস্তুর তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তাপমাত্রার পার্থক্য কত? 100। তাহলে প্রবাহটা যত দ্রুত হবে, মানে একটা বস্তু যত দ্রুত তাপ হারাবে, যদি হচ্ছে কি ওইটার তাপমাত্রা কমে ধরো হচ্ছে এটা চলে আসলো 60 ডিগ্রি সেলসিয়াস, আর যেটা তাপ নিচ্ছিল সেটা মানে বাড়তে হয়ে গেল ধরো 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে পার্থক্য কিন্তু এখন কত? 30 মাত্র। আগে শুরুতে পার্থক্য ধরো ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, তাপ গ্রহণ করে বা হচ্ছে গিয়ে হারিয়ে, মানে দুইজনের আর কি মানে আদান প্রদান করে ফাইনালি হচ্ছে ধরো তাপমাত্রার পার্থক্য হয়েছে 30। তো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে গিয়ে তাপের প্রবাহটা আর এত দ্রুত হবে না, কিছুটা হচ্ছে তোমার কমে যাবে, ঠিক আছে। তো এটাই বলতেছি যে তাপমাত্রা পার্থক্যের সমানুপাতিক। তারপর হচ্ছে যতক্ষণ পর্যন্ত দুটি বস্তুর তাপমাত্রা একই জায়গায় না পৌঁছাবে, ঠিক আছে, ততক্ষণ এই তাপের প্রবাহটা হবে। ধরো হচ্ছে একটু আগে যেটা বললাম, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর এটা হচ্ছে গিয়ে 100 ডিগ্রি সেলসিয়াস। যেটা তাপ হারাবে এটা হচ্ছে ধীরে ধীরে তাপমাত্রা কমবে, আর যেটা গ্রহণ করতেছে সে আসলে কি ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। তো বাড়তে ওদের হচ্ছে 45-এ চলে গেল, আর 100 ডিগ্রি সেলসিয়াস যে ছিল সে কমতে ধরো 45-এ চলে আসছে, তাহলে ওই মুহূর্তে আসলে কি তাপের আদান প্রদানটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। যতক্ষণ তাপমাত্রার পরিমাণটা সেম হবে ততক্ষণ আসলে তাপের এই প্রবাহটা হতেই থাকবে, ঠিক আছে। তো এই যে তাপমাত্রা সমান হয়ে গেছে, ঠিক আছে, তাপের আদান প্রদান হতে ধরো তাপের আদান প্রদান হতে
বস্তুদ্বয়ের তাপমাত্রা সমান হয়ে গেছে, সেই ঘটনাটাকে আমরা বলতেছি হচ্ছে তাপীয় সমতা। তাইলে তাপমাত্রা যদি সমান হয়ে যায় তখন তো আসলে কি তাপের আদান প্রদান হয় না, এই যে তাপের আদান প্রদান হচ্ছে না সেটাকে আমরা বলতেছি তাপীয় সমতা। তাহলে তাপীয় সমতাটাকে আমরা দুইটা ভাগে ব্যাখ্যা করতে পারি। এটা হচ্ছে তাদের তাপমাত্রা সমান, আর এটা হচ্ছে তারা সংস্পর্শ থাকলেও তাদের মধ্যে আর কি তাপের আদান প্রদান হবে না। ঠিক আছে, তাই এই কথাটা এখানে আমরা লিখে নিয়ে আসছি যে তাপমাত্রায় পরস্পরের সংস্পর্শে থাকা, ঠিক আছে, পরস্পরের সংস্পর্শে থাকা বস্তুগুলোর মধ্যে তাপের আদান প্রদান ঘটে না, সেটা আসলে তোমার কি তাপীয় সমতা। কোনো বস্তু অন্য বস্তুর সাথে তাপীয় সমতায় আছে কিনা তা বস্তুর যে ধর্ম দ্বারা নির্ধারিত হয়, তাই আসলে তোমার কি তাপমাত্রা। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পারছো। এগুলো আসলে তাপের প্রবাহের সাথে তাপমাত্রার যে হচ্ছে রিলেশন সেটা। তো তারপরে আরও হচ্ছে গিয়ে কিছু ব্যাপার আমরা জেনে রাখবো, যে কিছু হচ্ছে গিয়ে স্পেশালি অনেক সময় আসে যে কিছু বস্তুর তাপমাত্রা বিষয়ক আলোচনা, যে পানির ত্রৈধীয় বিন্দু যেটা, ঠিক আছে, পানির ত্রৈধীয় বিন্দুর তাপমাত্রাটা হচ্ছে তোমার 273.16 কেলভিন। ঠিক আছে, তো ত্রৈধীয় বিন্দু আসলে কি, যে তাপমাত্রায় পানির আসলে হচ্ছে গিয়ে কি তোমার বরফ বিন্দু, তারপরে হচ্ছে গিয়ে বাষ্প বিন্দু এবং হচ্ছে গিয়ে তরল লিকুইড, মানে তিনটা অবস্থায় আর কি সাম্য অবস্থায় থাকতে পারে, সেটাকে হচ্ছে আমরা বলতেছি কি যে পানির ত্রৈধীয় বিন্দু। ঠিক আছে, তো পানির ত্রৈধীয় বিন্দু হচ্ছে গিয়ে তোমার 273.16 কেলভিন, আর এটা কিন্তু 4.58 মিলিমিটার মার্কারি চাপে। ঠিক আছে, চাপের পরিবর্তনের ফলে আমাদের হচ্ছে গিয়ে তরলের যে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, যে কারণে আমাদের কিন্তু এই ব্যাপারটা এখানে একদম মেনশন করা যে এত চাপে কিন্তু। ঠিক আছে, এটা অনেক সময় হচ্ছে গিয়ে এসে থাকে এমসিকিউ আমাদের বোর্ড এবং হচ্ছে গিয়ে তোমার অ্যাডমিশন টেস্টে। ওকে, তাহলে চাপ যদি কমে তাহলে এই চাপের ব্যাপারটা কেন মেনশন করে দেখো, যে চাপ কমলে তরলের স্ফুটনাঙ্ক কি হয়, কমে যায়। সে কারণে অনেকটা মানে ব্যাপার অনেকটা এরকম টাইপের কোয়েশ্চেন মাঝে মাঝে আসে, যে সে কারণে পর্বতের উপর রান্না করা তুলনামূলক কঠিন। ঠিক আছে, তোমাদের আসে যে হচ্ছে কোথায় রান্না করা ইজি, ঠিক আছে, বা পর্বতের উপর রান্না করা কঠিন কেন। ঠিক আছে, তা সেই ক্ষেত্রে আসলে তরলের যে স্ফুটনাঙ্কটা সেটা কমে যায়, যে কারণে ধরো হচ্ছে কি আমাদের যদি নর্মাল যে প্রেশার আমাদের সেই ক্ষেত্রে যদি হচ্ছে আমি পানি ফুটাতে চেষ্টা করি তাহলে 100°C গিয়ে কিন্তু হচ্ছে পানিটা ফুটে। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে খাদ্যের যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে বেশি তাপ নেওয়ার সুযোগ পায়, বা তার তাপমাত্রাটা হচ্ছে গিয়ে কি বেশি থাকে কিন্তু। আর যখন হচ্ছে কি পানি মনে করো 60-70 হচ্ছে যদি ফুটে মানে বাষ্পীভূত হয় বা ফুটতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খাদ্যের উপাদানগুলো এত সহজে তাপ নিতে পারে না, বা হচ্ছে তাপমাত্রা এত সহজে হচ্ছে বাড়ে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আসলে রান্না করাটা কঠিন হয়ে যায়। তো মানব দেহের যে হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা সেটা হচ্ছে তোমার কত 36.6°C, বা ফারেনহাইট এককে বলে 98.4 ফারেনহাইট, 4 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তো এইগুলো একদম মুখস্থ রাখবা। তাহলে চলো এখন আমরা হচ্ছে এই টাইপের কিছু এমসিকিউ কোয়েশ্চেন সলভ করে ফেলি। খুবই বেসিক ক্যাটাগরির হচ্ছে গিয়ে কোয়েশ্চেনগুলো, মানে হচ্ছে বয়ে পাওয়ার কোনো কিছু নেই, বা তোমাদের মনে হতে পারে যে আসলে কোয়েশ্চেনগুলো অনেক ইজি, কিন্তু এইগুলাই সব জায়গায় আসছে। তোমার বোর্ড পরীক্ষা বলো, অ্যাডমিশন টেস্ট বলো, এই টাইপের কোয়েশ্চেনগুলোই সব জায়গায় আসছে। সো হচ্ছে কি মানে নিরুৎসাহিত হওয়ার কোনো কিছু নেই যে এইগুলো তো ইজি। আসলে আমাদের চান্স পাওয়াটা ডিপেন্ড করে আসলে আমরা কত দ্রুত সলভ করতেছি এবং কত নির্ভরভাবে সলভ করতেছি। আমাদের ঘুরে ফিরে তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে কিন্তু এই কোয়েশ্চেনগুলোই বেশি দেখতে পারবা, এইগুলাই আসে। ওকে, তো তাপের যান্ত্রিক সমতার একক আমরা হচ্ছে পড়ে আসছি, আমরা জাস্ট হচ্ছে একটু মানে ওভারভিউ করে যাব। তাহলে জুল পার ক্যালোরি, ঠিক আছে, আমরা হচ্ছে আলোচনা করে আসছি জুল পার ক্যালোরি তাপের যান্ত্রিক সমতার একক। তারপরে হচ্ছে আমাদের যে যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করা হয় সেটাকে হচ্ছে আমরা বলছিলাম কি ক্যালোরি মিটার। ওকে, তারপরে দেখো কি যে তাপমাত্রায় বরফ, পানি ও জলীয় বাষ্প সহ অবস্থানে থাকে তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে কি ত্রৈধীয় বিন্দু। ঠিক আছে, আরেকটা ব্যাপার এখান থেকে শিখে রাখতে পারো যে পানির ত্রৈধীয় বিন্দু, ঠিক আছে, পানির ত্রৈধীয় বিন্দুর এই যে আমরা হচ্ছে এখানে 273.16 যে পাইছিলাম তার, ঠিক আছে, এর 273.16 ভাগের 1 ভাগকে বলা হয় 1 কেলভিন। 16 ভাগের 1 ভাগ, ঠিক আছে, 1 ভাগ সমান হচ্ছে তোমার 1 কেলভিন। এটাও কিন্তু একটু মাথায় রাখতে পারো, কারণ এটা অনেক সময় এসে থাকে। এটা যদি হচ্ছে আমাদের আগের স্লাইডে লিখে ফেলা উচিত ছিল সাপোজ, ওকে সমস্যা নেই। ওকে, তাহলে এখানেই হচ্ছে একটু নোট করে ফেলো। তারপর হচ্ছে দেখো আমরা কি বলতেছি যে কোনটি কক্ষ তাপমাত্রা। কক্ষ তাপমাত্রা কিন্তু হচ্ছে আমাদের 25°C যেটা, বা যেটাকে আমরা হচ্ছে কি কেলভিনে যদি নিই তাহলে হচ্ছে তোমার 298 কেলভিন। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা সামনে আমরা হচ্ছে রূপান্তর বিষয়ক আলোচনাও করবো, এটা আপাতত হচ্ছে মুখস্থ রাখতে পারো। ওকে, মানবদেহের যে স্বাভাবিক তাপমাত্রা সেটা মাত্রই আমরা দেখে আসি সেলসিয়াস স্কেলে যদি বলি, তাহলে আমাদের হচ্ছে গিয়ে 36.6°C। ঠিক আছে, ওকে, তারপর হচ্ছে যদি 2 ক্যালোরি, তাই তোমাকে কি বলছে দেখো, যে যদি 2 ক্যালোরি তাপ সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত হয় তবে কাজের পরিমাণ কত। তাহলে হচ্ছে এটা তুমি একদম মুখস্থ ইউজ করতে পারো, অথবা যে আমাদের যে সূত্রটা যে J=W/H, ঠিক আছে, মুখস্থ না বলে আমি এখানে করে দিচ্ছি যাতে সূত্রটা তোমাদের একটু ভালো করে শেখা হয়ে যায়। ঠিক আছে, J=W/H, এখানে ডাব্লিউটা হচ্ছে তোমার কাজের পরিমাণ, তো তোমাকে এখানে কি বের করতে বলছে, কাজের পরিমাণই বের করতে বলছে। তাহলে ডাব্লিউ সমান হচ্ছে তোমার কি হবে, JH হবে,
তাহলে জে এর যে ভ্যালুটা সেটা হচ্ছে তোমার 4.2 ইন্টু এইচ যেটা এটা হচ্ছে তোমার ক্যালোরি, ঠিক আছে, মানে তাপের যে একক সেটা, তাহলে 2 ক্যালোরি, ঠিক আছে, 2 ক্যালোরি, তাহলে 2, তাহলে তোমার হবে কত 8.44 জুল, কাজের একক যেটা সেটা হচ্ছে তোমার জুল, তাহলে 8.4 জুল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, অনেক সময় কিন্তু সংখ্যাগুলো মিল থাকলেও দেখা যায় হচ্ছে একক কিন্তু ভিন্নভাবে দিয়ে দেয়, ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু খেয়াল করবা। এখানে 8.4 একটাই ছিল, সেজন্য আমরা হচ্ছে আঁকিয়ে ফেলছি জাস্ট প্রথম দেখাতেই। ওকে, তারপরে দেখো যে পানির ত্রয়োদয় বিন্দুতে চাপ আসলে কত, চাপ এবং তাপমাত্রা দুইটাই চাওয়া হয়েছে। মাত্র আমরা মুখস্থ করে আসছি যে 4.58 এবং হচ্ছে 273.16, ঠিক আছে। তাহলে আমাদের শুধুমাত্র 273.16 জানা থাকলেই হবে না, আমাদের কিন্তু হচ্ছে তোমাদের কি চাপের যে ব্যাপারটা সেটাও জানা থাকতে হবে। এটা হচ্ছে সাস্টে আসছে 18-19 যে কোয়েশ্চেনটা সেটা। ওকে, তারপরে তোমাকে বলছে দেখো তাপ ও তাপমাত্রা সম্পর্কে বলা যায়, তো আমরা হচ্ছে যাচাই করে দেখি যে কোনটা বলা যায় এবং কোনটা বলা যায় না। তাপমাত্রা তাপ প্রবাহের দিক নির্দেশ করে, ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক, কারণ আমাদের আসলে একটা বস্তু থেকে তাপের প্রবাহটা কোন দিকে হবে বা কে তাপ হারাবে কে হচ্ছে গ্রহণ করবে সেটা আসলে কিন্তু তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তাপমাত্রা হচ্ছে কারণ, তাপ এর ফল, এই কথাটা হচ্ছে ভুল, তোমরা এখান থেকে হচ্ছে শিখে রাখবা যে তাপমাত্রা যেটা এটা কারণ না, তাপ হচ্ছে একটা কারণ, তাপ হলো আসলে কি কারণ, তাপ হলো কারণ, আর তাপমাত্রা হচ্ছে তার ফলাফল, তাপমাত্রা হচ্ছে তার ফলাফল, মানে এখানে উল্টাটা লেখা আছে, তাপমাত্রা হচ্ছে তার ফলাফল, ফলাফল মানে ব্যাপারটা কেমন একটু তোমাদের ব্যাখ্যা করি। ধরো একটা বস্তু হচ্ছে তাপ গ্রহণ করতেছে এবং এর ফলে কি তাপমাত্রা বাড়তেছে। আমি যদি বলি তাপমাত্রাটা কেন বাড়তেছে, তাপমাত্রাটা বাড়ার কারণ কি, ঠিক আছে, তাপমাত্রাটা বাড়ার কারণ কি, তাহলে তুমি ইজি করে বলবা যে এই বস্তু তাপ গ্রহণ করছে, তাহলে তাপের ফলে বা তাপের কারণে বস্তু তাপমাত্রাটা বৃদ্ধি পাইছে, তাহলে বৃদ্ধি পাইছে এটা হচ্ছে একটা রেজাল্ট, তাপ গ্রহণ করে বস্তু তাপমাত্রা বৃদ্ধি পাইছে, তাপমাত্রাটা হচ্ছে তোমার একটা রেজাল্ট, আর সে যে তাপটা গ্রহণ করছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা কারণ, ঠিক আছে। তো এখানে উল্টা করে লেখা আছে, তোমরা হচ্ছে কি যদি কখনো সঠিকটাও আসে তোমরা হচ্ছে এইটা একটু নোট করে ফেলো, ঠিক আছে, এই ব্যাপারটি নোট করে ফেলো। ওকে, তারপরে বলছে দুটি বস্তুর মধ্যে তাপীয় সমতা নির্ধারণ করে তাপমাত্রা, হ্যাঁ এটাও ঠিক, তাপীয় সমতা যদি তাপমাত্রা সমান হয় তখন তাদের মধ্যে কোনো তাপের আদান প্রদান হয় না, সেই কথাটাকে আমরা বলি হচ্ছে কি তাপীয় সমতা। তাহলে 1 আর 3 হচ্ছে আমাদের সঠিক, 1 আর 3 এটা হচ্ছে আমাদের তাহলে কারেক্ট। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। তিনটি সিস্টেম তাপীয় সাম্যাবস্থায় থাকলে তাদের নিচের কোন রাশিটি একই, তাহলে তাদের তাপমাত্রা হচ্ছে একই। তাপীয় সাম্যাবস্থা মানে তাপের আদান প্রদান হবে না, কখন তাপের আদান প্রদান হবে না, যখন তাদের তাপমাত্রা সেম হবে, আর যখন তাপের আদান প্রদান হবে না সেটাকে আমরা বলবো হচ্ছে তাপীয় সাম্যাবস্থা। ওকে, কোনো প্রাথমিক তাপমাত্রা থেকে 1 গ্রাম জলের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে গৃহীত তাপের গড় ক্যালোরির সমান হবে, তাপের মান গড় ক্যালোরির সমান হবে। তাহলে তোমরা এখানে হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশন জেনে রাখো এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য। এক্সট্রা ইনফরমেশন আমরা একটু আগেই হচ্ছে আমাদের ক্যালোরির যে ডেফিনেশনটা সেটা কিন্তু আমরা জেনে আসছি, যে এই ক্যালোরি তাপের মান হচ্ছে গিয়ে কি কতটুকু, যে 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে, ঠিক আছে, বা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাহলে আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি তাহলে সেটা হইতে পারে হচ্ছে ধরো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস, অথবা হইতে পারে কি 1 ডিগ্রি সেলসিয়াস থেকে 2 ডিগ্রি সেলসিয়াস, সব জায়গায় কিন্তু পার্থক্যটা কত একই, 1 ডিগ্রি সেলসিয়াস থেকে ধরো আমি হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে ধরো আমি 1 ডিগ্রি সেলসিয়াসে গেলাম, অথবা ধরো তোমার হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস থেকে আমি 2 ডিগ্রি সেলসিয়াসে গেলাম, ঠিক আছে, অথবা ধরো হচ্ছে আমি 2 ডিগ্রি সেলসিয়াস থেকে আমি 3 ডিগ্রি সেলসিয়াসে গেলাম, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তাপমাত্রার যে পার্থক্য সেটা কিন্তু একই হচ্ছে, ঠিক আছে, এক করেই হচ্ছে চেঞ্জ হচ্ছে। তো তারপরেও আমাদের হচ্ছে কি যদি ব্যাপারটা বলি যে এখানে মানে যদিও সেম পরিমাণ তাপই, ঠিক আছে, কিন্তু তারপরেও পর্যবেক্ষণের মাধ্যমে বা বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিচ্ছে এরকম যে এখানে হয়তো 0 থেকে 1 ডিগ্রি সেলসিয়াসে গেলে যে পরিমাণ তাপ লাগে, যে তাপমাত্রার যে পরিবর্তনটা হয় এটা যতটুকু সুষম, যে একটু এদিক সেদিক হয়, যে 0 থেকে 1, 1 থেকে 2 মানে একটু এদিক সেদিক, মানে ধরো পয়েন্ট একটু সামান্য হচ্ছে এদিক সেদিক পরিবর্তন হয়, মানে হচ্ছে একদম সেম টু সেম হয় না। সব থেকে সুষম যে ভ্যালুটা সেটা হচ্ছে তোমার 14.5 থেকে, ঠিক আছে, আমি যদি 14.5 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস থেকে আমি যদি একটা বস্তু মানে পানির যে তাপমাত্রাটা সেটাতে আমি 15.5 ডিগ্রি সেলসিয়াস করি, মানে 14.5 থেকে আমি 15.5 করি, সেই ক্ষেত্রে যে হচ্ছে তোমার তাপমাত্রার পরিবর্তন এটাও কিন্তু তোমার হচ্ছে গিয়ে কত আসলে 1 ডিগ্রি সেলসিয়াস এই পরিবর্তন, তবে এটা হচ্ছে সব থেকে সুষম, ঠিক আছে, মানে সব থেকে সুষম। তো এজন্য আমাদের এই তাপমাত্রার যে পরিবর্তন 14.5 থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাটা চেঞ্জ করলে যে পরিমাণ তাপের প্রয়োজনটা হয় সেটাকে অ্যাকচুয়ালি আসলে গড় ক্যালোরির মান হিসেবে ধরা হয়, ঠিক আছে, গড় ক্যালোরির, ঠিক আছে, গৃহীত ক্যালোরির গড় মান, ঠিক আছে, বা সমান হয়। তো এই ব্যাপারটা একটু এক্সট্রা ইনফরমেশন হিসেবে জেনে রাখো। তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। কোন জোড়া ভৌত রাশিকে একই এককে প্রকাশ করা যায়, তো আমাদের হচ্ছে তাপ এবং আপেক্ষিক তাপ,
একই কিন্তু না। তোমরা হয়তো ক্লাস 9 10-এ আপেক্ষিক তাপ পড়ে আসছো, জল সম এবং তাপগৃহীতা সেটাও না, তাপ এবং উষ্ণতা সেটাও না। আমরা সবগুলোই মোটামুটি হচ্ছে কি কিছুটা হলেও আইডিয়া আছে। তাপ এবং কাজ, ঠিক আছে, কারণ তাপ এক প্রকার শক্তি, আর কাজ যেটা, কাজটা আসলে হচ্ছে কি মানে কাজ করার সামর্থ্য কি আমরা শক্তি পড়ছিলাম, বা শক্তি ইউজ করলে আসলে আমাদের কি হয়, কাজ হয়, মানে দুইটা আসলে সেম। তাপের একক হচ্ছে আমাদের জুল এসআই এককে, আবার কাজের এককও কি জুল। আর অন্য এককগুলো তোমাদের যদি জানা থাকে, আমি যে একটু আলোচনা করে দিই, তাহলে তাপের একক হচ্ছে তোমার কি জুল। আপেক্ষিক তাপ যেটা, সেটা কিন্তু হচ্ছে জুল পার কেজি, জুল পার কেজি পার কেলভিন অর পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, পার কেলভিন অথবা পার ডিগ্রি সেলসিয়াস, তুমি যেটাই বলো কোনো সমস্যা নেই, পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, আগে যেটা ছিল সেটাই থাকুক, পার ডিগ্রি সেলসিয়াস, পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, তারপর হচ্ছে আমাদের জল সম এবং তাপগ্রহিতা। এটা হচ্ছে আমাদের একদম হচ্ছে কি আননোন বলা যায়, আননোন হলেও এটা ওই আপেক্ষিক তাপের সাথে হচ্ছে রিলেটেড। আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা, জল সময় এবং হচ্ছে তাপগ্রহিতা, সেটা হচ্ছে আপেক্ষিক তাপ এবং হচ্ছে গিয়ে কি তাপ ধারণ ক্ষমতারই অন্যরূপ। তার মানে ওই এককগুলাই হবে ঘুরে ফিরে। তাপ এবং উষ্ণতা, উষ্ণতার একক তো হচ্ছে তোমার কি যে স্কেলের উপর ভিত্তি করে ডিগ্রি সেলসিয়াস হতে পারে, ডিগ্রি ফারেনহাইট হতে পারে, বা কেলভিন হতে পারে, ঠিক আছে, বা অন্যান্য স্কেল হয়ে অন্যরকম হতে পারে। তো এগুলো হওয়ার কোনো সুযোগ নেই, জাস্ট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপর হচ্ছে আমরা এখন থার্মোমিটার বিষয়ক আলোচনায় চলে যাব, যে আমরা যে তাপমাত্রা পরিমাপক যে স্কেল, যেটাকে আমরা হচ্ছে থার্মোমিটার বলে মেনশন করে আসছি, এই থার্মোমিটারগুলো আসলে কীভাবে কাজ করে, বা এই থার্মোমিটার রিলেটেড হচ্ছে ম্যাথও আমরা সামনে প্র্যাকটিস করবো। তাহলে চলো আমরা আলোচনা করে ফেলি। তো প্রথমে আমাদের হচ্ছে থিওরি কিছু আলোচনা করবো, যে থার্মোমিটার আসলে কীভাবে তৈরি করা হয়, বা হচ্ছে গিয়ে এটার মানে মেইন যে নীতিটা সেটা আসলে কি। তাহলে থার্মোমিটার তৈরি করা হয় অ্যাকচুয়ালি তাপগতিবিদ্যার, ঠিক আছে, শূন্যতম সূত্র ব্যবহার করে। যদি এখন আমরা শূন্যতম সূত্র পড়ি নাই, সামনেই পড়বো, জাস্ট আপাতত মুখস্থ করে ফেলো একটু, যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র ইউজ করে। আর থার্মোমিটারটা তৈরি করা হয় অ্যাকচুয়ালি তাপমাত্রিক ধর্মকে কাজে লাগিয়ে, পদার্থের যে তাপমাত্রিক ধর্ম, সেই তাপমাত্রিক ধর্মটাকে কাজে লাগিয়ে। এখন তোমাদের মনে হতে পারে যে তাপমাত্রিক ধর্ম আসলে কি, এখনই আমরা হচ্ছে দেখে ফেলবো। পদার্থের তাপমাত্রিক ধর্মটা হচ্ছে কি তাপমাত্রার তারতম্যের জন্য, ঠিক আছে, তাপমাত্রার পরিবর্তনের জন্য, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, চেঞ্জ হওয়ার ফলে পদার্থের যদি কোনো একটা বৈশিষ্ট্য সুষমভাবে এবং নিয়মিতভাবে, ঠিক আছে, একদম রেগুলার যেটা বা নিয়মিত যেটাকে আমরা বলি, যে তাপমাত্রার তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয়, ঠিক আছে, সেটা হইতে পারে তোমার রোধ, সেটা হইতে পারে তোমার হচ্ছে ভলিউম, প্রেশার, মানে গ্যাসের জন্য, ঠিক আছে। তো সেইগুলোকে আমরা বলি হচ্ছে গিয়ে কি তাপমাত্রিক ধর্ম, ঠিক আছে। তো তাপমাত্রিক ধর্মের সাথে, ঠিক আছে, পদার্থের যে তাপমাত্রিক ধর্মটা, এই ধর্মটার সাথে তোমার তাপমাত্রার যে সম্পর্কটা, সেটা হচ্ছে তোমার কখনো সমানুপাতিক বা কখনো পরিবর্তনের সাথে সমানুপাতিক। সেটা হচ্ছে আমরা একটু চলো জেনে নিই, যে তাপমাত্রিক ধর্মের পরিবর্তন, ঠিক আছে, তাপমাত্রিক ধর্মের যে পরিবর্তন, সেটা তাপমাত্রার পরিবর্তনের সাথে সমানুপাতিক, ঠিক আছে। খুবই হচ্ছে গিয়ে সেন্সিটিভ কিন্তু কথাটা। সাপোজ আমি যদি তোমাদের স্থির তড়িতের রোধ, স্থির তড়িৎ না চলতড়িৎ, অ্যাকচুয়ালি চলতড়িতের রোধের জন্য আমি যদি বলি, রোধের জন্য আমরা এরকম একটা সূত্র পড়ছি, যে হচ্ছে গিয়ে আর থিটা ইকুয়াল আর নট, আর থিটা ইকুয়াল আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা, ঠিক আছে, আলফা থিটা। আলফা থিটা এখানে ডেল থিটা বলতে পারো, যে যে পরিমাণ তাপমাত্রা আমি চেঞ্জ করছি, বা ডেল থিটা বা ডেল টি আমি বলি, ডেল থিটা, ঠিক আছে। তো তুমি যদি হচ্ছে গিয়ে এই সূত্রটাকে একটু হচ্ছে গিয়ে মানে এদিক সেদিক করো, তাহলে তুমি এই পাশে পাবা আর থিটা মাইনাস আর নট, এটাকে তুমি ডেল আর বলতে পারো, মানে রোধের যে পরিবর্তন সেইটা। আর এই পাশে হচ্ছে তাহলে তুমি পাবা আর নট আলফা ডেল থিটা। তাহলে তুমি দেখো এই ডেল থিটার সাথে, এই যে এই ডেল থিটাটা, এই ডেল থিটার সাথে তোমার রোধের যে পরিবর্তন, এই ডেল থিটার সাথে তোমার যে রোধের পরিবর্তন, এই রোধের পরিবর্তনটা আসলে সমানুপাতিকভাবে সম্পর্ক। মানে তুমি তাপমাত্রার পরিবর্তন যত বেশি করবা, তোমার রোধের পরিবর্তনটা কি হবে, তত বেশি হবে। তো এই কথাটাই আমরা এখানে লিখছি, যে তাপমাত্রিক ধর্মের পরিবর্তনের সাথে, ঠিক আছে, তাপমাত্রার ধর্মের যে পরিবর্তন, সেটা তাপমাত্রার পরিবর্তনের সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। আর কোনো কোনো কেসে সেটা ডি এর সমানুপাতিক সম্পর্ক হতে পারে, পরিবর্তনে আমাদের যাওয়া লাগবে না কিছু কিছু কেসে, ঠিক আছে, যে তাপমাত্রিক যে ধর্মটা, সেই ধর্মটাই আমাদের হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক হইতে পারে। সেটা হচ্ছে কি আমাদের গ্যাসের, আমরা হচ্ছে কি বয়েলের সূত্র পড়ছি, বয়েলের সূত্রে কি পড়ছি, যে বয়েলের সূত্র তো এখানে প্রযোজ্য হবে না, কারণ এখানে তো আমরা তাপমাত্রা চেঞ্জই করবো। চাপীয় সূত্র বা চার্লসের সূত্র, ঠিক আছে, যেখানে আমরা স্থির আয়তনে গ্যাসের যে হচ্ছে চাপ, ঠিক আছে, সেই চাপটা আসলে কি তাপমাত্রার সাথে তোমার কি সমানুপাতিক সম্পর্ক হয়, যে তুমি যত বেশি তাপমাত্রা বাড়াবা, গ্যাসের চাপটা কি হবে, তত বাড়বে, ঠিক আছে। তো তাপমাত্রিক ধর্ম এই কেসগুলোতে আবার তাপমাত্রার সাথে কি একদম ডিরেক্ট সমানুপাতিক, তখন আমাদের আর পরিবর্তন কাউন্ট করতে হয় না, ডিরেক্ট সমানুপাতিক। তো আমাদের যদি কখনো এমসিকিউ আসে, মানে এই ব্যাপারটাই হচ্ছে বেশিরভাগ সময় অপশনে থাকে, আমরা এর জন্য এটাকে একটু স্টার মার্ক দিয়ে রাখতে পারো, আমরা হচ্ছে এটা আঁকাবো।
তারপর হচ্ছে আমাদের উষ্ণতামিতি যে পদার্থ, ঠিক আছে, মানে যাদের এই ধর্মটা, যে সকল পদার্থের ধর্মটা আসলে নিয়মিতভাবে পরিবর্তিত হয় সেইগুলোকে হচ্ছে আমরা বলি উষ্ণতামিতিক পদার্থ, ঠিক আছে। তাহলে উষ্ণতামিতিক যে পদার্থ, এই পদার্থগুলো আসলে কোনটা, যে সকল পদার্থের উষ্ণতামিতিক ধর্ম ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয়, ঠিক আছে, যে সকল পদার্থের উষ্ণতামিতিক ধর্ম ব্যবহার করে আমরা হচ্ছে থার্মোমিটার তৈরি করি তাদেরকে বলা হয় উষ্ণতামিতিক পদার্থ, ঠিক আছে, ওকে, বা উষ্ণতামিতিক পদার্থ। তো কিছু হচ্ছে গিয়ে থার্মোমিটার উষ্ণতামিতিক পদার্থ এবং হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি কী মানে ধর্মটা তাদের, ঠিক আছে, ইউজ করে আমাদের থার্মোমিটার তৈরি করার এরকম একটা লিস্ট এখানে হচ্ছে আমরা নিয়ে আসছি। তোমরা এটা একটু মুখস্থ করে ফেলবা, কারণ আমাদের এমসিকিউ এসে থাকে। তো দেখো কী কী হচ্ছে গিয়ে আমাদের এখানে ব্যাপারটা, যে রুট থার্মোমিটার যেটা, এটা হচ্ছে আসলে তড়িৎ পরিবাহী পদার্থ, এটা হচ্ছে পদার্থটা মানে উষ্ণতামিতিক যে পদার্থটা সেটা, আর ধর্মটার নাম হচ্ছে তোমার পরিবাহী যে রোধ, ঠিক আছে। তরল পারদ থার্মোমিটার, ঠিক আছে, এটা হচ্ছে কৈশিক নিরক্ষিত তোমার হচ্ছে পারদ বা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে তোমার পদার্থটা, আর পারদের যে প্রসারণটা হয় সেই প্রসারণটা হচ্ছে তোমার কি মানে ধর্মটা বা বৈশিষ্ট্যটা, তাপমাত্রা চেঞ্জ হলে আমাদের এই বৈশিষ্ট্যটা চেঞ্জ হয়। তারপর স্থির চাপে গ্যাস থার্মোমিটার যেটা, এটা হচ্ছে আদর্শ গ্যাস হচ্ছে পদার্থ, আর হচ্ছে এখানে আমাদের যে গ্যাসের আয়তনটা সেই আয়তনটা চেঞ্জ হয়। আমাদের স্থির চাপে আয়তনের কি হয়, বৃদ্ধি হয়, তাপমাত্রা বাড়লে তোমার হচ্ছে আয়তনটা বৃদ্ধি পায়। ঠিক এরকমভাবে হচ্ছে আমরা স্থির আয়তনে গ্যাস থার্মোমিটার, ঠিক আছে, গ্যাস থার্মোমিটার এখানে হচ্ছে তোমার আদর্শ গ্যাস, গ্যাসের চাপ স্থির রেখে, ঠিক আছে, গ্যাসের স্থির আয়তনে মানে আয়তনটা স্থির রেখে আমরা যদি তাপমাত্রা বাড়াই তাহলে হচ্ছে গ্যাসের চাপটা কি হয়, বৃদ্ধি পায়। তারপর হচ্ছে থার্মোখাপল আছে, থার্মিস্টর আছে, বিকিরণ পাইরোমিটার, আমাদের এইগুলো হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষার জন্য খুব বেশি আসে না, তারপর তোমরা একটু লিস্টটা মানে অ্যাডমিশন টেস্টের জন্য একটু মুখস্থ করে ফেলতে পারো, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। তো আমাদের থার্মোমিটার যে তৈরি করা হয় মানে তাপনীতিক যে বৈশিষ্ট্যটা সেই বৈশিষ্ট্যটা ইউজ করে, তো আমরা হচ্ছে গিয়ে কিছু থার্মোমিটার আমরা পাই হচ্ছে গিয়ে 2 স্থির বিন্দু থার্মোমিটার, আবার কিছু থার্মোমিটার আছে আসলে হচ্ছে 1 স্থির বিন্দু থার্মোমিটার। 2 স্থির বিন্দু থার্মোমিটার কোনটা, যে স্কেলগুলার আসলে 2টা স্থিরবিন্দু থাকে। এখন 2টা স্থিরবিন্দু এই কথাটার মিনিং কি, যে আমাদের যে তাপমাত্রায়, ঠিক আছে, যে তাপমাত্রায় আমরা হচ্ছে বা তাপমাত্রার ব্যাপারটাতে আমরা এখানে হচ্ছে উজ্জ্বল করি, জাস্ট বলি যে অবস্থায়, ঠিক আছে, যে অবস্থায় আমাদের হচ্ছে বরফ গলে পানি হয়, ঠিক আছে, বা পানি ধরা হচ্ছে জমাট বেড়ে বরফ হচ্ছে, এরকম একটা সিচুয়েশন, এরকম একটা অবস্থায় আমাদের তাপমিতিক যে পদার্থটা সেই পদার্থটা তার বৈশিষ্ট্যটার মান যত প্রদর্শন করে সেটাকে হচ্ছে আমরা বলি নিম্ন স্থিরবিন্দু। সাপোজ ধরো তোমার একটা হচ্ছে রুট থার্মোমিটার হইতে পারে, তো এই রুট থার্মোমিটারটা ধরো পানি যেখানে হচ্ছে জমে বরফ হচ্ছে, আমি সেই অবস্থায় কিছুক্ষণ রাখলাম, রেখে দেওয়ার পর দেখলাম সে আসলে হচ্ছে তার যে ভ্যালুটা সেই ভ্যালুটা দিচ্ছে হচ্ছে ধরো 10 ওহম, ঠিক আছে, যেহেতু রুট থার্মোমিটার আমি হচ্ছে 10 ওহম বললাম, 10 ওহম। তো এই 10 ওহমটাকে তখন আমরা কি বলবো, যে তার নিম্ন স্থিরবিন্দু, ঠিক আছে। আর উর্ধ্ব স্থিরবিন্দু কোনটা, যেখানে ধরো পানি ফুটে বাষ্প হচ্ছে, ঠিক আছে, ওই অবস্থায় আমি হচ্ছে গিয়ে আমাদের ওই তাপমিতিক যে পদার্থটা সেটাকে রেখে দেবো। সাপোজ ধরো হচ্ছে ওই তারটাকে আমি রেখে দিলাম, তো ওই অবস্থায় ধরো হচ্ছে গিয়ে সে আমাকে তার পাঠ যেটা সেটা দিল হচ্ছে ধরো তোমার 25 ওহম, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে আমাদের ঊর্ধ্ব স্থিরবিন্দু, ঠিক আছে। আর মৌলিক ব্যবধান হচ্ছে এই দুইটার বিয়োগফল, মৌলিক ব্যবধান কোনটা, যে এই দুইটার বিয়োগফল, তাহলে আমি যদি বলি এই ক্ষেত্রে মৌলিক ব্যবধান আমাদের কত, এই ক্ষেত্রে আমাদের মৌলিক ব্যবধান হচ্ছে তোমার 15, ঠিক আছে, 15। তো এই হচ্ছে আমাদের 2 স্থিরবিন্দু থার্মোমিটার জাস্ট কথাবার্তাগুলো। আর 1 স্থিরবিন্দু থার্মোমিটার কোনগুলো, যেখানে জাস্ট হচ্ছে আমাদের দুইটা পার্ট আমরা নিই না, বা হচ্ছে তোমাদের দুইটা সিচুয়েশন চিন্তা করি না, জাস্ট এটা চিন্তা করি যে তাপমাত্রার সাথে তার পরিবর্তনটা কিভাবে হচ্ছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি সমানুপাতিক, যেখানে হচ্ছে কি আমাদের বৈশিষ্ট্যগুলো সমানুপাতিক, সেই ক্ষেত্রগুলোতে আসলে হচ্ছে আমরা 1 স্থিরবিন্দু থার্মোমিটার কল্পনা করি, বা সেই বৈশিষ্ট্যটাকে কাজে লাগিয়ে অ্যাকচুয়ালি আমরা 1 স্থিরবিন্দু থার্মোমিটার তৈরি করি, ঠিক আছে। তো সেইখানে হচ্ছে আমরা এরকমভাবে চিন্তা করি আর কি, যে আমাদের যে বৈশিষ্ট্যটা ধরো পদার্থের যে তাপনীতিক বৈশিষ্ট্য সেটা যদি এক্স বিবেচনা করি, তাহলে এক্সটা আসলে সমানুপাতিক তোমার তাপমাত্রা, অবশ্যই ক্যালভিন তাপমাত্রা, ঠিক আছে, বা পরম স্কেল ক্যালভিন তাপমাত্রার সমানুপাতিক, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমরা সামনে দেখবো, আলোচনা করবো, কোনো সমস্যা নেই। তো মানে হচ্ছে আমাদের এটা বলতে চাচ্ছি যে আমাদের এক স্থিরবিন্দু থার্মোমিটারের নিম্ন স্থিরবিন্দু বা ঊর্ধ্ব স্থিরবিন্দুর কোনো ব্যাপার আসবে না। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। তো আমাদের তাপমাত্রা পরিমাপক যে যন্ত্র 2 স্থিরবিন্দু থার্মোমিটারের মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য 3টা হচ্ছে গিয়ে আমাদের সেলসিয়াস স্কেল, তারপর হচ্ছে আমাদের ফারেনহাইট স্কেল এবং হচ্ছে আমাদের কেলভিন স্কেল। আরও 2টা স্কেল আছে আমাদের একাডেমিকে, সেই 2টা আপাতত দরকার নেই, সেজন্য আমি এগুলো আর নিয়ে আসি নাই। তো এই স্কেলগুলো সম্পর্কে আরও বিস্তারিত একটু জেনে নাও, এগুলো আমাদের এমসিকিউ আসে। সেলসিয়াস স্কেল এটা হচ্ছে আবিষ্কার করছেন কে, আমাদের হচ্ছে সুইডিশ যে জ্যোতির্বিদ অ্যান্ডার্স সেলসিয়াস হচ্ছে এটা উনি আবিষ্কার করছেন কত সালে, 1742 সালে। এটা নিম্ন স্থিরবিন্দু হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস, ঊর্ধ্ব স্থিরবিন্দু হচ্ছে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস, আর তাদের যে মৌলিক ব্যবধানটা সেলসিয়াস স্কেলের যে মৌলিক ব্যবধানটা সেটা হচ্ছে তোমার 100। ইম্পর্টেন্ট ইনফরমেশন হিসেবে আরও দু একটা জিনিস জেনে রাখতে পারো, সেটা হচ্ছে আমাদের এই স্কেলে 35 থেকে
42 ডিগ্রি সেলসিয়াস রেঞ্জে মানে হচ্ছে এই অংশটা দাগান্বিত থাকে। এই দাগান্বিত থাকার কারণটা হচ্ছে আমাদের মানবদেহের যে তাপমাত্রাটা, স্বাভাবিক যে তাপমাত্রাটা সেটা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে গিয়ে 36.4 বা 6, মানে এক এক বই একটু এদিক সেদিক আছে, তবে মোটামুটি হচ্ছে 36 সামথিং, ঠিক আছে, 36.4 বলতে পারো, ঠিক আছে, বা 6 বলতে পারো, বা এখানে 37 লিখছে, কোনো সমস্যা নেই। ওকে, তাপমাত্রা ফারেনহাইট স্কেল যেটা, এটা হচ্ছে গিয়ে জার্মান বিজ্ঞানী জিডি ফারেনহাইট হচ্ছে আবিষ্কার করছেন কত সালে, 1700 হচ্ছে গিয়ে 14 সালে। এটা নিম্নস্তরীয় বিন্দু এত, উচ্চস্তরীয় বিন্দু হচ্ছে 212। এই ব্যাপারগুলো তোমাদের একটু জানা থাকতে হবে। মৌলিক ব্যবধান কত, 180। ফারেনহাইট যে স্কেল সেটাকে হচ্ছে আমরা ক্লিনিক্যাল থার্মোমিটারও বলি, কারণ এটা হচ্ছে গিয়ে চিকিৎসা ক্ষেত্রে বেশিরভাগ সময় এই স্কেলটাই ইউজ হয়, ঠিক আছে। তারপর 98.4 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে বিশেষভাবে চিহ্নিত। এটার কারণ হচ্ছে মানবদেহের যে স্বাভাবিক তাপমাত্রা সেটা আসলে হচ্ছে গিয়ে কি 98.4 ডিগ্রি ফারেনহাইট। তো কিছু কিছু বইয়ে উল্লেখ আছে যে সেলসিয়াসটা যেরকম 35 থেকে 42 পর্যন্ত হচ্ছে দাগান্বিত ছিল, আমাদের ফারেনহাইট যেটা সেটা হচ্ছে 94 থেকে, ঠিক আছে, 94 থেকে 108 পর্যন্ত হচ্ছে গিয়ে দাগান্বিত, এই রেঞ্জে দাগান্বিত। আবার কিছু বই আছে এটা যে 95 থেকে 110, মানে একটু এদিক সেদিক, এটা মানে বই টু বই একটু রেফার হয়, এটা কোনো ম্যাটার না। তোমরা হচ্ছে গিয়ে দুইটাই জেনে রাখবা, বা জাস্ট হচ্ছে এই রেঞ্জটা একটু হচ্ছে গিয়ে মানে ব্যবধানটা বা অংশটা একটু জেনে রাখলা, তারপর হচ্ছে অপশন অনুসারে আর কি সেটা তুমি আঁকাবা। অপশনগুলোতে কখনই হচ্ছে ধরো দুইটা একসাথে দেওয়া থাকবে না, ঠিক আছে, বা দ্বারের কাছেও থাকবে না, অনেক পার্থক্য থাকবে। সো তুমি ইজিলি কিন্তু সেটা বুঝতে পারো যে কোনটা এখানে সঠিক হওয়া উচিত। তারপর ক্যালভিন স্কেল যেটা, সেটা হচ্ছে বিজ্ঞানী লর্ড ক্যালভিন আবিষ্কার করছে। তো সব লর্ড আসলে কিন্তু খারাপ না, আমরা হচ্ছে কি ক্রিকেট খেলায় যারা মানে একটু বাজে পারফরমেন্স করে আমরা তাদেরকে হচ্ছে লর্ড নাম দিই। এখানে কিন্তু লর্ড ক্যালভিন একটা স্কেল আবিষ্কার করছেন, যেটাকে আসলে অনেক সময় পরম স্কেলও বলা হয়। এটা হচ্ছে 1850 সালে হচ্ছে আবিষ্কার করা হয়েছে। এটা নিম্নস্তরীয় বিন্দু হচ্ছে তোমার 273, উচ্চস্তরীয় বিন্দু হচ্ছে 373, মৌলিক ব্যবধান সেলসিয়াসের মতোই 100। তো এটাকে হচ্ছে তোমার পরম তাপমিতিক বা হচ্ছে তাপগতীয় স্কেলও বলা হয়। পরম শূন্য, এই স্কেলে যে পরম শূন্য তাপমাত্রাটা, সেই তাপমাত্রাটা হচ্ছে তোমার 0 কেলভিন। আর এই স্কেলে যখন আমরা তাপমাত্রাটা পরিমাপ করি তখন সেটা আসলে পদার্থের ভৌত ধর্মের উপর নির্ভর করে না, ঠিক আছে, ভৌত যে ধর্মটা সেই ধর্মের উপর নির্ভর করে না। আমরা তাপমিতিক যে বৈশিষ্ট্য বা হচ্ছে গিয়ে ধর্ম বা গুণাবলী সেটার উপর হচ্ছে বলতে পারো যে ডিপেন্ড করে। তো অপর নাম, এই স্কেলটাকে আমরা হচ্ছে অপর নামে বলে হচ্ছে থার্মোডাইনামিক স্কেলও বলে থাকি। তোমাকে কোনো একটা অঙ্কে বললো যে একটা বস্তু থার্মোডাইনামিক তাপমাত্রা এত, তো তখন কিন্তু তুমি বুঝে নিব যে এটা আসলে হচ্ছে কি কেলভিন স্কেলে যে তাপমাত্রাটা পরিমাপ করা হয়েছে সেই তাপমাত্রাটার মানটা হচ্ছে ওইটা, ঠিক আছে। পানির যে ত্রৈধবিন্দু, সেই ত্রৈধবিন্দুর তাপমাত্রা আমাদের কেলভিন স্কেলে 273.16 কেলভিন, ঠিক আছে। এটা আগের মতোই আমরা আবার মেনশন করে দিচ্ছি যে 4.58 মিলিমিটার মার্কারি চাপে কিন্তু, ঠিক আছে। ওকে, তো আমরা হচ্ছে গিয়ে এই থার্মোমিটারের যে থিওরি রিলেটেড কিছু হচ্ছে কি মানে কোয়েশ্চেন, সেইগুলো চলো হচ্ছে আমরা একটু সলভ করে ফেলি। তো থিওরি কোয়েশ্চেনের মধ্যে আছে ফারেনহাইট স্কেলে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা। তো আমরা হচ্ছে নিম্নস্তরীয় বিন্দু যেটা বলছিলাম সেটা কি তুমি ত্রৈধবিন্দুর তাপমাত্রা বলতে পারো, যেখানে আসলে হচ্ছে গিয়ে কি মানে বরফ অবস্থা এবং মানে তিনটা অবস্থায় আর কি থাকে। তুমি হচ্ছে গিয়ে জাস্ট ওই কেলভিন স্কেলের যে নিম্নস্তরীয় বিন্দু এটাই বলতে পারো হচ্ছে গিয়ে কি ফারেনহাইট স্কেলে নিম্নস্তরীয় বিন্দুর সমতুল্য, ঠিক আছে। তুমি যে কোনো স্কেলে, আমি যদি বলি হচ্ছে সেলসিয়াস স্কেলের নিম্নস্তরীয় বিন্দু, তারপর হচ্ছে কেলভিন স্কেলের নিম্নস্তরীয় বিন্দু, তারপর হচ্ছে তোমার ফারেনহাইট স্কেলের নিম্নস্তরীয় বিন্দু, সবগুলাই কিন্তু হচ্ছে কি সেম, ঠিক আছে, অবস্থাটা মানে অনুভূতির চোখে চিন্তা করে সবগুলাই কিন্তু সেম। তাহলে কেলভিন স্কেলে হচ্ছে পানির ত্রৈধ বিন্দু 273.16, তাহলে সেটা ফারেনহাইট হবে কি ফারেনহাইট স্কেলের নিম্নস্তরীয় বিন্দু মানে 32-এর সমতুল্য, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। উষ্ণতামিতিক ধর্মসম্পন্ন বস্তুর উদাহরণ, এটা হচ্ছে দেখো আমরা কি এখানে একটু আগে পড়ে আসছিলাম, আমরা হচ্ছে গিয়ে কৈশিক নলে রক্ষিত পারদ পড়ে আসছি, সেটা হচ্ছে আমাদের সঠিক। প্লাটিনাম যে হচ্ছে কি তার, প্লাটিনাম তারের যে রোধ, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে রোধ, প্লাটিনাম তার একটা রোধ আছে, সেই রোধটা হচ্ছে চেঞ্জ হয়। সো হচ্ছে আমরা প্লাটিনাম তারকেও কি বলতে পারি, আমাদের তাপমিতিক ধর্ম সম্পন্ন বস্তুর উদাহরণ বলতে পারি। তারপরে তাপ যুগলের পরিবাহী যে তার, ঠিক আছে, যে আমরা থার্মোকাপল পড়ে আসছি, সেটা হচ্ছে গিয়ে সঠিক। তো সেই ক্ষেত্রে আমাদের এই কোয়েশনের অ্যান্সার হচ্ছে তোমাদের তিনটেই, মানে সবগুলো হচ্ছে এখানে সঠিক। তারপর হচ্ছে তাপমাত্রা পরিমাপের জন্য অর্ধপরিবাহী দ্বারা তৈরি তাপ সুবিধি রোধককে কি বলা হয়, ট্রানজিস্টর বলা হয়, একদম ডিরেক্ট মুখস্থ, ঠিক আছে। তারপর হচ্ছে তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়, শূন্যতম সূত্র, ঠিক আছে। তারপর হচ্ছে একটি স্থির বিন্দু পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের মূলনীতি ব্যবহৃত হয় নিম্নের কোন স্কেলে, এটা হচ্ছে আমাদের কেলভিন স্কেলে। তো আপাতত হচ্ছে কি আরও দু একটা ইনফরমেশন জেনে রাখো এই কোয়েশনের, একটু আগে আমরা এই ব্যাপারটা আলোচনা করে আসছি। আমরা হচ্ছে গিয়ে দুই স্থির বিন্দু যে হচ্ছে গিয়ে থার্মোমিটার, ঠিক আছে, দুই স্থির বিন্দু হচ্ছে গিয়ে আমরা পদ্ধতি ইউজ করি আমাদের সেলসিয়াস সেলসিয়াস
তারপর হচ্ছে তোমার ফারেনহাইট, তারপর হচ্ছে তোমার কেলভিন, কেলভিন কিন্তু এক স্থির বিন্দু এবং দুই স্থির বিন্দু দুইটাই ইউজ হয়, ঠিক আছে, দুই ক্ষেত্রেই কেলভিন ইউজ হয়। তারপর হচ্ছে রোমার স্কেল, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার র্যাঙ্কিং, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের দুই স্থির বিন্দু পদ্ধতিতে ইউজ করা হয় বেশি। আর হচ্ছে আমাদের এক স্থির বিন্দু পদ্ধতি, ঠিক আছে, এক স্থির বিন্দু পদ্ধতিতে আমাদের বেশিরভাগ কেলভিন ইউজ করা হয়, ঠিক আছে, যেটা পরম স্কেলও আমরা বলে থাকি। তাহলে এখানে বলছে তোমাকে কি এক স্থির বিন্দু পদ্ধতিতে ইউজ করা হয় কি কেলভিন, ঠিক আছে। তাহলে তোমাকে যদি কখনো হচ্ছে গিয়ে কি দুই স্থির বিন্দুতে বলে যে কেলভিন ইউজ হয় কিনা, হ্যাঁ, কেলভিন এক স্থির বিন্দু পদ্ধতিতেও ইউজ হয়, দুই স্থির বিন্দু পদ্ধতিতেও ইউজ হয়, ঠিক আছে। তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। একটি পদার্থের তাপমিতিক ধর্ম, একটু আগে আমরা বলছিলাম যে হচ্ছে গিয়ে এটা তাপমাত্রার পরিবর্তনের সাথেও সমানুপাতিক। তাপমিতিক ধর্মের যে পরিবর্তনটা সেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। দেখো খেয়াল করো, কিন্তু পরিবর্তনটা হচ্ছে গিয়ে কি তাপমাত্রার পরিবর্তনের সাথে। আর এক স্থির বিন্দু পরিবর্তনের জন্য বা হচ্ছে গিয়ে অনেক সময় বিশেষ করে এক স্থির বিন্দু পদ্ধতি যখন আমরা ইউজ করি তখন জাস্ট হচ্ছে গিয়ে বৈশিষ্ট্যটা যেটা, এই বৈশিষ্ট্যটা তাপমাত্রার সাথে জাস্ট সমানুপাতিক, ঠিক আছে। তাহলে চাপের সমানুপাতিক হবে না, আয়তনের সমানুপাতিক হবে না, জাস্ট আমাদের একমাত্র এখানে যে তাপের সাথে, তাপের পরিবর্তন এখানে কোনো কথাই নেই, উল্লেখই নেই। তাহলে আমরা শুধুমাত্র 3 হচ্ছে আমরা এখানে বলবো যে সঠিক। যে তাহলে দেখো এটা একদম মুখস্থ রাখো, বা মুখস্থ রাখারও দরকার নেই, আমরা একটু আগে ব্যাখ্যা সহ পড়ে আসছি যে একটি পদার্থের তাপমিতিক যে ধর্ম সেটা হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক, ঠিক আছে, তাপমাত্রার সমানুপাতিক। ওকে, কখনো কখনো যদি এটা বহুপদী সমাপ্তিসূচক যেহেতু যদি এটা বলতো যে তাপমাত্রার পরিবর্তনের সাথে, ঠিক আছে, পদার্থের যে তাপমাত্রিক ধর্মটা, এই ধর্মের যে পরিবর্তনটা, সেই ধর্মের পরিবর্তনটা তাপমাত্রার পরিবর্তনের সাথে সমানুপাতিক, সেটা যদি থাকতো সেটা হচ্ছে আমরা এখানে সঠিক আঁকাতাম, ঠিক আছে। তো যেহেতু নেই আমাদের দরকার নেই আপাতত। ওকে, তো যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ গলতে শুরু করে, ঠিক আছে, তাকে বলা হচ্ছে আমাদের নিম্ন স্থির বিন্দু, ঠিক আছে। প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ গলতে শুরু করে নিম্ন স্থির বিন্দু একদম টোটালি মুখস্থ রাখবা। যে স্কেলে বরফ বিন্দুকে 0 এবং স্টিম বিন্দুকে, যেটাকে হচ্ছে আমরা ঊর্ধ্বস্থির বিন্দু বলি, তাই খেয়াল করো আমাদের হচ্ছে একটু আগে যে পড়ে আসছে নিম্ন স্থির বিন্দু, এটাকে অনেক সময় নিম্ন স্থির বিন্দু। দেখো আমাদের হচ্ছে কি ক্লাসের এমসিকিউগুলা সলভ করাতে আরেকটা মানে সুবিধা হচ্ছে, আমরা কিন্তু যখন থিওরিগুলো বা ইনফরমেশনগুলো পড়ে আসছি তখন কিন্তু বিকল্প নামগুলো আমরা হচ্ছে গিয়ে ওইখানে দেখি নেই, জাস্ট হচ্ছে নিম্ন স্থির বিন্দু দেখছি, ঠিক আছে। তো আমাদের ফুল যে ক্লাস নোটটা সেটা দেখলে কিন্তু আমাদের এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে, এই যখন আমরা এক্সট্রা করে লিখে দিচ্ছি, ঠিক আছে। তো নিম্ন স্থির বিন্দুটাকে তোমাকে বরফ বিন্দু বলা হয়, বরফ বিন্দু বা আইস পয়েন্ট, ঠিক আছে। আর আমাদের ঊর্ধ্বস্থির বিন্দু যেটা এটাকে হচ্ছে আমরা বাষ্প বিন্দু বা হচ্ছে তোমার স্টিম পয়েন্টও বলা হয়, স্টিম পয়েন্টও বলা হয়, ঠিক আছে, স্টিম পয়েন্টও বলা হয়। ওকে, তাহলে তোমাকে বলছে বরফ বিন্দু হচ্ছে তোমার কত 0 এবং স্টিম বিন্দু যেটা সেটা হচ্ছে তোমার 100 এবং মধ্যবর্তী যে মৌলিক ব্যবধান সেটা হচ্ছে তোমার কত 100। তাহলে এটা হচ্ছে আমাদের সরাসরি কি সেলসিয়াস স্কেলের সাথে আমরা হচ্ছে মিল দেখতেছি। তাহলে এই স্কেলটা অবশ্যই তোমার কি সেলসিয়াস স্কেল আমরা বলতে পারবো। পানির বিন্দু তাপমাত্রা 273 ভাগের 1 ভাগকে বলা হয় আসলে হচ্ছে তোমার 1 কেলভিন। ওকে, আমরা একটু আগে এটা পড়ে ফেলছি। ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরবিন্দু এবং ঊর্ধ্বস্থিরবিন্দু যথাক্রমে তোমার হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট এবং হচ্ছে তোমার কি 212 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। অনেক সময় কিন্তু প্রথমটা দেখো এখানে কি 32 ডিগ্রি ফারেনহাইটই আছে কিন্তু পরেরটা কিন্তু মিলতেছে না, সো আমরা হচ্ছে দুইটাই কিন্তু ভালো করে দেখে আঁকাবো। ওকে, তো এখন হচ্ছে আমরা এই যে দুই স্থির বিন্দু যে থার্মোমিটারগুলো পড়লাম, থিওরি পড়লাম এবং হচ্ছে গিয়ে মানে ব্যাপারটা পড়ে আসলাম, আলোচনা করে আসলাম এই স্কেলগুলোর মধ্যে একটা সম্পর্ক কি, ঠিক আছে। মানে একটা স্কেলে যদি তাপমাত্রা দেওয়া থাকে, ধরো ফারেনহাইট স্কেলে একটা তাপমাত্রা দেওয়া আছে, এটা সেলসিয়াস স্কেলে কত হবে, বা সেলসিয়াস স্কেলে দেওয়া আছে কেলভিন স্কেলে সেটা কত হবে, এই সম্পর্কটা হচ্ছে আমরা দেখব এবং সেই রিলেটেড কিছু ম্যাথ প্র্যাকটিস করব। অবশ্যই এটা হচ্ছে আসলে কি দুই স্থির বিন্দু থার্মোমিটারের জন্য আমরা এখন হচ্ছে আলোচনাটা করব। আর এই সূত্রটা আমরা যে সূত্রটা দেখব সেই সূত্রটা আমাদের এই স্কেলগুলোর জন্য মানে দুই স্থির বিন্দু থার্মোমিটার স্কেলের জন্য তো প্রযোজ্য অবশ্যই, এবং একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারও যদি হয়, ঠিক আছে, একটা থার্মোমিটার সেটা কিছুটা কি ত্রুটিপূর্ণ, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই সূত্রগুলো প্রযোজ্য।
তাহলে হচ্ছে আমাদের বিভিন্ন থার্মোমিটারের সম্পর্ক আর কি, যেটা এখানে আমরা বলবো। তো আমাদের সবগুলো থার্মোমিটার যদি আমরা নেই, মানে তুমি যদি নিজে একটা থার্মোমিটার আবিষ্কার করো, 2 স্থির বিন্দু একটা থার্মোমিটার আবিষ্কার করো, সেই ক্ষেত্রেও প্রযোজ্য। এবং থার্মোমিটার যদি একটা ত্রুটিপূর্ণ হয় তো সেই ক্ষেত্রেও প্রযোজ্য। সূত্রটা আসলে কি, ওই স্কেলে আমরা হচ্ছে যে তাপমাত্রাটা কাউন্ট করব, ধরো ওই স্কেলের তাপমাত্রা টেম্পারেচার, ঠিক আছে, মাইনাস ওই স্কেলের স্টিম পয়েন্ট, ঠিক আছে। ধরো আমি হচ্ছে গিয়ে টি আইস বা হচ্ছে থিটা, ওকে ঠিক আছে, তাহলে আমি এটাকে জাস্ট থিটা লিখি, টেম্পারেচার না লিখে জাস্ট থিটা লিখি। ধরো যে স্কেলটা আমি চিন্তা করতেছি ওই স্কেলের মানে গণনাকৃত তাপমাত্রা মাইনাস ওই স্কেলের থিটা আইস মানে হচ্ছে তোমার বরফ বিন্দু, আর নিচে হচ্ছে তোমার হবে থিটা স্টিম STEAM স্টিম মাইনাস তোমার থিটা আইস, ঠিক আছে। তো প্রত্যেকটা স্কেলের জন্য আমাদের হচ্ছে কি এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা একটা কনস্ট্যান্ট সংখ্যা হবে, ঠিক আছে। তার মানে তোমাকে যদি কোনো একটা স্কেলের সম্পর্কে ইনফরমেশন দেয় যে ওই স্কেলের তাপমাত্রা ওই স্কেলের কত গুণ হবে, ঠিক আছে, বা মান কত হবে, ওই স্কেলের তাপমাত্রা এত, অন্য স্কেলের তাপমাত্রাটা কত, ঠিক আছে, তখন আমরা কি করব, জাস্ট হচ্ছে যে দুইটা স্কেলের মধ্যে সম্পর্ক তৈরি করতে বলবে, আমরা হচ্ছে কি ওই স্কেলের সম্পর্কটা এখানে কাউন্ট করব, ঠিক আছে। আর যদি তোমাকে একটা নতুন স্কেল আবিষ্কার করতে বলে, জাস্ট আমাকে সম্পর্ক বের করতে বলে, তাহলে আমরা হচ্ছে গিয়ে সেই ক্ষেত্রে যদি ধর্মটা যেটা তাপমিতিক যে ধর্মটা, সাপোজ একটা রোদের জন্য যদি আমি চিন্তা করি, তাহলে এই যে আমাদের তাপমাত্রাটা থিটা, এই থিটা তাপমাত্রায় যে হচ্ছে যত মান প্রদর্শন করবে মাইনাস হচ্ছে তুমি বলতে পারো এক্স আইস, মানে হচ্ছে তোমার আইস পয়েন্টে আসলে হচ্ছে তোমার যে বৈশিষ্ট্য প্রদর্শন করবে, আর নিচে হচ্ছে তোমার কি, নিচে হচ্ছে তোমার এক্স টিম মাইনাস হচ্ছে তোমার এক্স আইস, ঠিক আছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা থার্মোমিটারই, রুট থার্মোমিটার, ঠিক আছে। তো তাপমাত্রার সাথে তোমার ধরো হচ্ছে একটা জানা থার্মোমিটারের সম্পর্কে ইনফরমেশন দেওয়া থাকবে, একটা অজানা মান বা অন্য একটা হচ্ছে থার্মোমিটার তোমাকে তাপমাত্রা বের করতে বলবে। সো এটা হচ্ছে আমাদের মেইন সূত্রটা, এটা অ্যাকচুয়ালি আমাদের মেইন সূত্রটা, এটা হচ্ছে আমরা সকল ক্ষেত্রে প্রয়োগ করব। এখন আমরা যদি যেহেতু আমরা বলছি যে 3টা স্কেলে আমরা বেশিরভাগ সময় ইউজ করি, তো এই 3টা স্কেলের জন্য আমাদের সম্পর্কটা কেমন হবে সেটা চলো আমরা একটু দেখে ফেলি। আমাদের যদি সেলসিয়াস, তারপর হচ্ছে তোমার কি ফারেনহাইট এবং হচ্ছে কেলভিন, এই 3টা স্কেলের নিম্নস্থিরবিন্দু এবং ঊর্ধ্বস্থিরবিন্দু যেহেতু আমাদের জানা আছে, আমরা এই ক্ষেত্রে একদম ডিরেক্ট মুখস্থ সূত্র ইউজ করে ফেলতে পারি। C/5 সমান হচ্ছে তোমার F মাইনাস 32/9 সমান K মাইনাস 273 273/5, ঠিক আছে। যখন আমাদের এই 3টা স্কেলের মধ্যকারই তোমাকে সম্পর্কটা বের করতে বলবে, ঠিক আছে, ধরো সেলসিয়াসের তাপমাত্রা দেওয়া আছে, তোমাকে ফারেনহাইটে বের করতে বলছে, ঠিক আছে। এই 3টা স্কেলের মধ্যকার যখন সম্পর্কটা দেওয়া থাকবে তখন কিন্তু আমরা হচ্ছে এই সূত্রটা মুখস্থ ইউজ করতে পারবো ডিরেক্ট, অন্য ক্ষেত্রে কিন্তু না। ধরো তোমাকে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার সম্পর্কে দেওয়া আছে, তখন কিন্তু আমি জাস্ট হচ্ছে গিয়ে ডিরেক্ট এটা মুখস্থ ইউজ করতে পারবো না, বা আমি লিখতে পারবো না C/5 সমান হচ্ছে ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের জন্য তাপমাত্রা মাইনাস ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটার আইস পয়েন্ট। কেন লিখতে পারবো না দেখো, কারণ এই সূত্রটা কীভাবে আসছে, এই সূত্রটা কিন্তু এই যে এই ব্যাপারটা ইউজ করে আসছে। আমি একটু দেখিয়ে দিই যে কীভাবে আসছে, যে আসছে হচ্ছে যে তোমার এইভাবে যে C-0, ঠিক আছে, কারণ সেলসিয়াস স্কেলের আইস পয়েন্ট হচ্ছে 0, তারপর হচ্ছে তোমার 100 - 0, একটু আগে আমরা দেখে আসছি যে সেলসিয়াস স্কেলের জন্য হচ্ছে তোমার স্টিম পয়েন্ট 100, তো ফারেনহাইটের জন্য তোমার হচ্ছে F মাইনাস 32, তারপর হচ্ছে তোমার 212 - 32, 212 মাইনাস হচ্ছে তোমার 32, আর কেলভিনের জন্য হচ্ছে K মাইনাস 273 বাই হচ্ছে তোমার 373 মাইনাস হচ্ছে 273, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে গিয়ে ইউজ করে আমাদের এই লাইনটা আসছে। এখানে আমরা হচ্ছে গিয়ে কাটাকাটি করে, মানে হচ্ছে তুমি যদি মানে বিয়োগ করো, তো এখানে পাবো হচ্ছে গিয়ে 100, এখানে পাবো 180, এখানে পাবো আবার 100, 20 দ্বারা কাটাকাটি করার পর আমরা ফাইনালি পাই আর কি, নিচে হচ্ছে গিয়ে 5 থাকে, এটা নিচে 9 থেকে, ওটা নিচে আবার 5 থাকে, ঠিক আছে। তো আমি যদি একটা আননোন স্কেলের কথা চিন্তা করি, ঠিক আছে, বা ত্রুটিপূর্ণ একটা স্কেল, যেটা হচ্ছে আমরা এই 3টা স্কেলের মধ্যে একটা না, অন্য একটা স্কেল, তো সেই স্কেলে যে হচ্ছে আমরা এরকমভাবে কাটাকাটি করতে পারবো, 20 দ্বারা কাটাকাটি করে কত আসছে, 5 আসছে নিচে, তো ওই স্কেলের জন্য যে আমি কাটাকাটি করতে পারবো 20 দ্বারা, ঠিক আছে, এটা তো আমরা হচ্ছে শিওর না, বা কাটাকাটি করলেও সেটা কত হয় সেটাও তো আমরা জানি না, তাই না ব্যাপারটা। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে যে ডিরেক্ট C/5 লিখতে পারবো না, সেই ক্ষেত্রে আমাদের ডিরেক্ট মূল নিয়মটা ইউজ করতে হবে, যে সেলসিয়াস স্কেলের সাথে যদি ওই স্কেলের সম্পর্ক তৈরি করতে বলে, তাহলে সেলসিয়াসের এতটুকু অংশ আর ওই স্কেলের হচ্ছে গিয়ে তোমার বৈশিষ্ট্যের অংশটা, ঠিক আছে। তো তোমাকে যদি ফারেনহাইটের সাথে সম্পর্ক তৈরি করতে বলে, তাহলে ফারেনহাইটের এতটুকু অংশ মানে F - 32, 212 - 32, ঠিক আছে, এইটার সাথে তোমার ওই যে আননোন যে স্কেল সেটার সাথে সম্পর্কটা এরকমভাবে তৈরি করতে হবে, ঠিক আছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। এই রিলেটেড কিছু হচ্ছে আমরা গাণিতিক সমস্যা এখন আমরা সলভ করব। মেইন সূত্রটা হচ্ছে এইটা, আমাদের জানা স্কেল মানে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন হলে, আর না হলে হচ্ছে কি আমরা মেইন সূত্র বা মেইন যে থিম সেটা প্রয়োগ করবো। ওকে,
তো এখানেও কিন্তু কিছু ব্যাপার আছে যেগুলো প্রায়ই আসে, ঠিক আছে, প্রায় সময় আসে, যেগুলো আমাদের পরীক্ষার হলে হয়তো ক্যালকুলেট করতে অনেক টাইমের প্রয়োজন। তো ওই টাইমটা বাঁচানোর জন্য আমরা কিছু ব্যাপার একদম মুখস্থ রাখতে পারি। তাহলে কী কী ব্যাপার আমরা মুখস্থ রাখতে পারি একটু চলো দেখি। যে ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের তাপমাত্রা হচ্ছে সমান হয় তোমার -40°C বা হচ্ছে -40° ফারেনহাইটে। তারপরে ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের দ্বিগুণ পাঠ দেয়। ফারেনহাইট স্কেল যেটা, মানে ফারেনহাইট স্কেলে যে তাপমাত্রাটা দিবে এটা হচ্ছে সেলসিয়াসের দ্বিগুণ, ঠিক আছে। সেই তাপমাত্রা হবে তোমার, আমি যদি সেলসিয়াসে পরিমাপ করি তাহলে 160°C, ফারেনহাইটে পরিমাপ করলে 320° ফারেনহাইট, ঠিক আছে। ফারেনহাইট এবং হচ্ছে কেলভিন স্কেল একই পাঠ দেয়, ঠিক আছে। ফারেনহাইট এবং কেলভিন কিন্তু ফারেনহাইট এবং কেলভিন একই পাঠ দিবে তোমার 574° ফারেনহাইটে, বা এটাকে আমরা যেহেতু সমান, ফারেনহাইট এবং কেলভিন যেহেতু সমান, তো সেটাকে আমরা হচ্ছে 574.25 কেলভিনও বলতে পারি। তবে এটা যদি আমি সেলসিয়াসে চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার 301°C, ঠিক আছে। সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেল সমান পাঠ কখনোই দিবে না। কেন দিবে না? কারণ হচ্ছে দেখো তাদের যে মৌলিক ব্যবধানটা ছিল, ফারেনহাইট স্কেল, ফারেনহাইট না, কেলভিন এবং হচ্ছে গিয়ে তোমার সেলসিয়াস স্কেলেরও মৌলিক ব্যবধান ছিল 100, কেলভিন স্কেলেরও ছিল মৌলিক ব্যবধান 100। তার মানে মিন করতেছে তোমার সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 1 বাড়লে কেলভিনও 1 বাড়বে। তার মানে তারা হচ্ছে সমান গতিতে বাড়বে, বা কমলে তারা সমান গতিতে কমবে। তার মানে তারা কখনোই কী হবে না, সমান হবে না। তাদের যে পার্থক্য ছিল শুরুতে, ধরো সেলসিয়াসে 0, কেলভিনে হচ্ছে 273, এই পার্থক্যটা অলওয়েজ থাকবে, ঠিক আছে। ওকে, কেলভিন স্কেলের পার্ট কখনো কি হয় না, ঋণাত্মক হয় না। তাহলে চলো আমরা রিলেটেড কিছু এখন এমসিকিউ করে ফেলি, থার্মোমিটারের যে ম্যাথ সেইগুলো। 5°C তাপমাত্রার জন্য ফারেনহাইট স্কেলে পার্ট কত হবে, ঠিক আছে। তাহলে তুমি কি করবা, যেহেতু আমাদের এখানে জানা দুইটা স্কেল সেলসিয়াস এবং ফারেনহাইট, তাহলে তুমি জাস্ট হচ্ছে c/5 সমান লিখবা কি f মাইনাস 32/9। তাহলে তোমাকে বের করতে বলছে কি ফারেনহাইট স্কেলের মানটা বের করতে বলছে, মানে এফ এর মানটা তোমাকে বের করতে বলছে। তাহলে জাস্ট তুমি আর গুণন করে দাও, তাহলে 9c, তাহলে 9c, সি এর ভ্যালু হচ্ছে তোমার 5, তোমাকে বলে দিছে 5°C, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রার মান, মানে সি এর মান, ঠিক আছে। সি বলতে এখানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রার মান, ঠিক আছে। তাহলে 5 আর 5 তুমি ইচ্ছা করলে কাটাকাটি করে ফেলতে পারতা, ওকে, যাই হোক আমরা পরবর্তী লাইনে কাটি। আর এই পাশে হচ্ছে তোমার এফ মাইনাস 32, যেহেতু আমরা আর গুণন করে দিচ্ছি তাহলে এটার সাথে আবার গুণন হবে তোমার কত 5। তাহলে 5 আর 5 তুমি কাটাকাটি করে দাও এখনই, এই যে কাটাকাটি আমরা হচ্ছে করে দিলাম। তাহলে আমাদের থাকতেছে হচ্ছে তোমার কত, আমাদের হচ্ছে থাকতেছে এফ সমান, এটা হচ্ছে তোমার 41, ঠিক আছে, 41° ফারেনহাইট, ঠিক আছে। তার মানে আমাদের 41° ফারেনহাইট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে চলো পরবর্তী অংশে চলে যাই। 98.6° ফারেনহাইট তাপমাত্রা সমতুল্য থার্মোডাইনামিক তাপমাত্রা কত? তাহলে আমরা থার্মোডাইনামিক তাপমাত্রা একটু আগে আমরা জেনে আসছি যে কেলভিন স্কেলে যে তাপমাত্রাটা সেটা হচ্ছে তোমার কি থার্মোডাইনামিক তাপমাত্রা। তাহলে এখানে আমরা কার সাথে কার সম্পর্ক তৈরি করব? এখানে অবশ্যই আমি হচ্ছে গিয়ে কি ফারেনহাইট স্কেলের সাথে, এটা হচ্ছে আমাদের ফারেনহাইট স্কেলের তাপমাত্রা। তাহলে আমি ফারেনহাইট স্কেলের সাথে আমি কেলভিন স্কেলের তাপমাত্রাটা যে হচ্ছে সম্পর্কটা বা সূত্রটা সেটা হচ্ছে আমরা প্রয়োগ করব। তাহলে সেটা হচ্ছে আমাদের f মাইনাস 32/9 সমান হচ্ছে তোমার k মাইনাস 273 বাই তোমার 5, ঠিক আছে। তাহলে এখান থেকে জাস্ট হচ্ছে ভ্যালুগুলো তুমি একটু নির্ণয় করে ফেলো। তুমি যদি আর গুণন করে ফেলো তাহলে তুমি পাবো হচ্ছে 5f মাইনাস হচ্ছে তোমার 160 সমান তোমার হচ্ছে 9k মাইনাস হচ্ছে গিয়ে 9 × 273, 9 × 273, 9 × 273। চলো আমরা একটু দেখে ফেলি, 9 × 273 তাহলে হচ্ছে তোমার 2457। তো অ্যাকচুয়ালি আমাদের বের করতে হবে, হ্যাঁ এখানে ভ্যালুটা বসা দাও, এফ এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 98.6। তাহলে 98.6 একসাথে আমরা চলো লিখে ফেলি, যেহেতু অলরেডি অনেক বড় হয়ে গেছে, তোমরা ক্যালকুলেশন তো করতেই পারবা। তো আমরা একসাথে করে ফেলি একটু, তাহলে ব্যাপারটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 5 × 98.6 মাইনাস হচ্ছে তোমার 160, 5 × 98.6 মাইনাস 160 প্লাস হচ্ছে 2457, প্লাস 2457, এটাকে আমরা ভাগ করবো 9 দিয়ে, তাহলে আমরা পাচ্ছি 310, ঠিক আছে। তাহলে আমাদের কে এর যে ভ্যালুটা সেই কে এর ভ্যালু হচ্ছে তোমার 310 কেলভিন, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমাদের সঠিক 310.16 কেলভিন। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলে
একই সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়। দেখো এই কোয়েশ্চেনটা অনেকবার আসছে, একই স্কেল দিয়ে প্রকাশ করা যায় মানে কি, মানে যাদের মানে যে তাপমাত্রাটা আসলে দুই স্কেলের জন্য সেম, মানে সমান তাপমাত্রা আর কি। একটু আগে যেটা আমরা একদম ডিরেক্ট মুখস্থ করে আসছি যে -40°C বা -40°F একটি ত্রুটিপূর্ণ, তাহলে দেখো এখন কিন্তু এটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ব্যাপার চলে আসছে। তো ত্রুটিপূর্ণ থার্মোমিটার হলো ব্যবহার কোনো কিছু নেই, আমাদের বেসিক নিয়ম সেমই, যে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু 5°C এবং স্টিম বিন্দু হচ্ছে তোমার কত 99°C। যখন এ থার্মোমিটার 52°C প্রদর্শন করে তখন ফারেনহাইট স্কেলে তাপমাত্রাটার মান কত হবে। তাহলে এখানে কার সাথে কার মানে সম্পর্ক বের করতে বলছে, যে ফারেনহাইট স্কেলের সাথে আমার ওই ত্রুটিপূর্ণ যে স্কেলটা তার সম্পর্কটা আমাকে, মানে তার সাথে আমার যে সম্পর্কটা সেটা হচ্ছে আমাকে নির্ণয় করে তাপমাত্রাটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। ওকে, ফারেনহাইট স্কেলে তাপমাত্রাটা তোমাকে বের করতে বলছে। তো দেখো একটু আগে আমি যে ব্যাপারটা বলে আসছিলাম, এখানে কিন্তু আমি জাস্ট লিখতে পারবো না যে F-32/9, কিন্তু আমি বলতে পারবো না, কারণ বীজ দ্বারা কাটাকাটি যাচ্ছে কিনা, বা কাটাকাটি গেলেও তো আমাদের যে আননোন যে স্কেলটা সেটাকেও কাটাকাটি করতে হবে, সেটাকে কাটাকাটি করে করতে হবে, সেই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সো আমরা হচ্ছে এখানে মেইন যে নিয়মটা সেটা প্রয়োগ করবো, মানে হচ্ছে আমাদের ওই F-32/9 কিন্তু প্রয়োগ করবো না। তাহলে আমাদের F-32 মেন নিয়ম কি, F-32 বাই হচ্ছে তোমার 212 -32 মানে হচ্ছে আইস পয়েন্ট, F মাইনাস আইস পয়েন্ট, স্টিম পয়েন্ট মাইনাস হচ্ছে আইস পয়েন্ট, মানে মেন নিয়ম এটা আমরা প্রয়োগ করবো। সমান হচ্ছে আমাদের ত্রুটিপূর্ণ যে থার্মোমিটার সেটার জন্য সেই স্কেলে কত তাপমাত্রা প্রদর্শন করছিল যখন এই থার্মোমিটার, ঠিক আছে, আমাদের যে আননোন যে স্কেলটা, ত্রুটিপূর্ণ যে স্কেলটা, সেই স্কেলটা কত তাপমাত্রা প্রদর্শন করছিল 52। তার মানে ওই স্কেলের পরিমাপযোগ্য তাপমাত্রা হচ্ছে তোমার কি, বা পরিমাপকৃত তাপমাত্রা হচ্ছে 52 মাইনাস ওই স্কেলের আইস পয়েন্ট। ওই স্কেলের আইস পয়েন্ট কত 5°C। কীভাবে আমরা বুঝতে পারলাম, কারণ বলেই দিচ্ছে যে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু মানেই হচ্ছে তোমার কি আইস পয়েন্ট, বা যেটাকে হচ্ছে আমরা উপরে মাইনাস করে লিখি, মানে -5। তাহলে আমরা নিচে কত লিখবো, নিচে হচ্ছে তার স্টিম পয়েন্ট মানে 99 মাইনাস হচ্ছে তোমার 5, ঠিক আছে। তাহলে এটাকে জাস্ট ক্যালকুলেট করে ফেলো একটু। তো এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো 52 - 5 মানে 47 ইন্টু 180 আমরা ভাগ করবো হচ্ছে এটাকে 99 থেকে 5 গেলে 94 মানে 94, আর তার সাথে আমরা যোগ করবো 32, তাহলে আমরা পাচ্ছি 122, ঠিক আছে, 122°F। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এটা কিন্তু সতর্কতাটা অবশ্যই একটু স্টার মার্কস করে রাখো, যে যাতে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হয়, যে আমরা কিন্তু এখানে F-32 ডিরেক্ট লিখতে পারবো না। কখন আমরা হচ্ছে গিয়ে ওইটা ইউজ করবো, সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন, ওই তিনটা যখন থাকবে, ওই তিনটার যে কোনো দুইটার মধ্যকার যদি সম্পর্ক তৈরি করতে বলে তখন আমরা শুধু ওই সূত্রটা প্রয়োগ করবো। ওকে, তো বলছে 0°C এবং হচ্ছে 100°C তাপমাত্রা একটি রুদ থার্মোমিটার, রুদ যথাক্রমে 11 এবং 16, তার এটা কি একটা দুই স্থির বিন্দু হচ্ছে থার্মোমিটার। তো তোমার হচ্ছে গিয়ে 11 এবং 16 এটা হচ্ছে আইস পয়েন্ট, এটা হচ্ছে তোমার কি স্টিম পয়েন্ট। থার্মোমিটারটি যখন একটি চুলার তরল স্ফুটনাঙ্কে রাখা হয় তখন রোধ হয় কত 36 ওহম। তরল স্ফুটনাঙ্ক নির্ণয় করে, তাহলে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক জাস্ট হচ্ছে কি আমাদের দুই স্থির বিন্দু থার্মোমিটারের মেইন যে সম্পর্কটা সেটা। কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং কেলভিন স্কেল একই পার্ট পাওয়া যায় বা একই মান পাওয়া যায়। তো আমরা হচ্ছে এটা বলছিলাম যে তোমার যদি সেলসিয়াস বলতো তাহলে 301°C সম্ভবত ফারেনহাইট এবং কেলভিন, ঠিক আছে। আর যদি তোমাকে হচ্ছে গিয়ে ফারেনহাইট অথবা কেলভিনের যে কোনো একটা বলতো তাহলে 574.16, একটু আগে যেটা আমরা দেখে আসছিলাম। তো এখানে কিন্তু একটাও নেই, তুমি মুখস্থ আকারে ইউজ করতে পারো। তারপর এটা আমি একটু করে দিই, যেহেতু হচ্ছে এখানে একটাও নেই, তারপর আমরা একটু যাচাই করে দিই কি, তাহলে ফারেনহাইট আর হচ্ছে কেলভিন, তাহলে এখানে কিন্তু আমরা মুখস্থ সূত্র ইউজ করতে পারি, যে ফারেনহাইটের জন্য আমাদের হচ্ছে F-32/9 সমান, কেলভিনের জন্য হচ্ছে তোমার K-273 বাই হচ্ছে তোমার 5। তো তোমাকে বলছে হচ্ছে গিয়ে কি দুই স্কেলেই মানটা সেম হবে, মানে আমি এফ এর জন্য যে ভ্যালু কে এর জন্য হচ্ছে সেম ভ্যালু হবে। তার মানে আমি এটাকে ইচ্ছা করলে এক্স বিবেচনা করতে পারি, তাহলে আমি বলতে পারি X-32 বা তুমি এখন অলরেডি আর গুণন করে দিতে পারো, মানে দুইটাকে আর কি এক্স ধরে আমরা চলো আর গুণন করে দিই, তাহলে 5x মাইনাস হচ্ছে তোমার 160 সমান এই পাশে হচ্ছে তোমার হবে 9x আর হচ্ছে কি 9 গুণন মাইনাস 9 গুণন 273, 9 গুণন 273, তাহলে হচ্ছে তোমার 2457, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমরা এক্সের যে ভ্যালুটা সেটা বের করবো, তাহলে এক্সের ভ্যালুটা হবে তোমার 5xটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে আমরা পাবো হচ্ছে 4x, হ্যাঁ গিয়ে বিগ হবে 4x, আর এই পাশে হবে আমাদের হচ্ছে গিয়ে 2457 মাইনাস 160, তাহলে হচ্ছে তোমার 2297, তাহলে 2297কে তুমি জাস্ট 4 দ্বারা ভাগ করে দাও,
ভাগ 4, তাহলে 574.25, ঠিক আছে। তাহলে আমাদের এক্সের যে ভ্যালুটা একটু আগে যেটা হচ্ছে আমরা মুখস্থ করে আসছিলাম সেটার সাথে কিন্তু অনুরূপ হচ্ছে, যে 574.25 ছিল, ঠিক আছে। একটু আবার চেক করে আসতে পারো। তাহলে এখানে কিন্তু একটাও নেই, তার মানে আমরা বলবো যে আসলে একটাও না, ঠিক আছে, একটাও না। তো এটা হচ্ছে আমাদের সঠিক অপশন। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন থার্মোমিটারের তাপমাত্রার পরিবর্তন, ঠিক আছে। যদি আমাকে পরিবর্তন দেওয়া থাকে যে এই স্কেলে তাপমাত্রার পরিবর্তন এত হয়েছে, অন্য স্কেলে পরিবর্তনটা কত, তাহলে আমাদের সূত্রটা কেমন হবে? সূত্রটা দেখতে প্রায় আগেরটার মতোই, মানে C/5 সমান F-32/9, অনেকটা এটার মতোই, কিন্তু একটু পার্থক্য আছে। সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে সূত্রটা এরকম, del C/5, আমাদের যে F-32 ছিল সেই F-32 আর লেখার দরকার নেই, আমরা লিখবো হচ্ছে del F/9 সমান, আমরা যে লিখছিলাম K-273 সেটা লিখবো না, আমরা লিখবো হচ্ছে del K/5, ঠিক আছে। তো এখানে হচ্ছে তোমরা কিন্তু একটু ভালো করে মাথায় রাখবা ব্যাপারটা, যে কখন আমাদের পার্থক্য বলছে আর কখন আমাদের ডিরেক্ট তাপমাত্রা বের করতে বলছে, ঠিক আছে। আমরা এখন হচ্ছে রিলেটেড, আমরা এখানে একটা সুবিধা হচ্ছে এরকম যে আমরা কোন টাইপের ম্যাথগুলো প্র্যাকটিস করতেছি, আমরা যে এই টপিকটা পড়ে এখন এই রিলেটেড ম্যাথগুলোই কিন্তু সলভ করবো, যে কোনো তোমাদের ব্যাপারগুলো বুঝতে আশা করি ইজি হবে। আচ্ছা, তারপরে কয়েকটা ম্যাথ চলো সলভ করে ফেলি। তো তোমাকে বলছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন 35°C, মানে পরিবর্তনটা হয়েছে 35, এখানে কিন্তু তাপমাত্রাটা আর 35°C না, তাপমাত্রাটা কিন্তু আর 35°C না, সেলসিয়াস স্কেলে পার্থক্যটা হয়েছে 35, মানে হইতে পারে এরকম যে 0°C থেকে 35, অথবা এরকম হইতে পারে যে 10°C থেকে 45°C, বা এরকম হইতে পারে যে 90°C থেকে 125°C, 125°C, হ্যাঁ 125, কারণ 90 থেকে 125 মানে হচ্ছে মাঝখানে 35, মানে পার্থক্যটা হচ্ছে তোমার কত? 35। বলছে ফারেনহাইট স্কেলে এই পরিবর্তনের মান কত? ফারেনহাইট স্কেলে এই পরিবর্তনের মানটা কত? তাহলে আমাকে সেলসিয়াস স্কেলে দেয়া আছে, ফারেনহাইট স্কেলে আমাকে বের করতে বলছে। তাহলে আমরা জাস্ট হচ্ছে মুখস্থ সূত্রটা লিখব, যে del C/5 সমান হচ্ছে তোমার কি del F/9। তো আমাকে del F এর মানটা বের করতে বলছে, তাহলে del F হবে তোমার, del F যেটা সেটা হচ্ছে 9 ইন্টু del C বাই হচ্ছে তোমার 9 ইন্টু del C বাই হচ্ছে তোমার 5, তাই তো। তাহলে del C এর যে ভ্যালুটা, এই del C এর ভ্যালুটা এখন হচ্ছে তোমার কি 35, এটা হচ্ছে তোমার del C এর মান, ঠিক আছে। তাহলে জাস্ট হচ্ছে ক্যালকুলেটরে তুমি বসিয়ে দাও, 9 ইন্টু 35, 9 ইন্টু 35 বাঘ হচ্ছে তোমার 5, তাহলে তোমার 63, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে গিয়ে ফারেনহাইট স্কেলে এই যে পরিবর্তনটা, এটা হবে তোমার 63° ফারেনহাইট, ওকে। তো চলো পরবর্তী অংশ দিয়ে যাই। সেলসিয়াস স্কেলে 1°C তাপমাত্রা বৃদ্ধি পেলে পরম স্কেলে তাপমাত্রার বৃদ্ধি কত? তাহলে পরম স্কেল বলতে হচ্ছে তোমার কি কেলভিন স্কেল, তাহলে কেলভিন স্কেল আসলে কি 1 কেলভিনই, ঠিক আছে, 1 কেলভিন। তো এখানে ডিগ্রিটা হয়তো মিসিং আসছে, মানে জাস্ট 1 কেলভিন হলেই হবে, কারণ কেলভিনে কিন্তু আমাদের হচ্ছে ডিগ্রি নেই, জাস্ট ওই সূত্রটা আর কি, যে del C/5, del C/5 সমান হচ্ছে তোমার del K/5। তাহলে দেখো দুইটারই কিন্তু হচ্ছে গিয়ে কি কে সেম, মানে সরি নিচে সেম, 5 আর 5 সেম, কাটাকাটি করলে del C সমান হচ্ছে গিয়ে কি del K, মানে সেলসিয়াস স্কেলে পার্থক্য যত, আমাদের কেলভিন স্কেলেও আসলে কি পার্থক্য তত, ওকে। তাহলে এখন হচ্ছে আমরা এক্স স্থিরবিন্দু পদ্ধতির থার্মোমিটার সম্পর্কে আলোচনা করব। তাহলে এক্স স্থিরবিন্দু পদ্ধতির থার্মোমিটার দেখো এখানে কিছু মানে থ্রি টাইপ কথা, যে এক্স স্থিরবিন্দু পদ্ধতিতে কোনো একটি তাপমাত্রাকে আদর্শ স্থিরবিন্দু ধরা হয়, সেটা হচ্ছে তোমার কেলভিন স্কেলের জন্য 273.16, ঠিক আছে। কেলভিন স্কেলের জন্যই আসলে আমাদের এক্স স্থিরবিন্দু থার্মোমিটারের যে ব্যবহারটা সেটা বেশি। এ পদ্ধতিতে কোনো পদার্থের এমন একটি ধর্মকে তাপমাত্রিক ধর্ম হিসাবে বিবেচনা করা হয় যেটি পরম তাপমাত্রার সাথে সুসমভাবে পরিবর্তিত হয়, মানে হচ্ছে সমানুপাতিক সম্পর্ক আর কি। ধরো কোনো একটা বৈশিষ্ট্য যদি এক্স আমরা ধরি, তাহলে এক্স সমানুপাতিক আমাদের হচ্ছে কেলভিন স্কেলের যে হচ্ছে তাপমাত্রাটা, কেলভিন স্কেলের তাপমাত্রা সমানুপাতিক, ঠিক আছে, ওকে। তাপমিতিক ধর্ম পরম তাপমাত্রার সমানুপাতিক, তাপমিতিক যে ধর্মটা সেটা হচ্ছে পরম তাপমাত্রার সমানুপাতিক, আর ব্যবহৃত হয় মেইনলি হচ্ছে তোমাদের কি কেলভিন স্কেলে, ওকে। তাহলে এই রিলেটেড এমসিকিউ খুব বেশি আমার চোখে পড়ে নাই, তো এর জন্য আমি একটা রিটার্ন টাইপের কোয়েশ্চেন হচ্ছে এখানে নিয়ে আসছি, যাতে তোমাদের এমসিকিউ যদি আসে তো সেই ক্ষেত্রে যাতে তোমরা জাস্ট কী করতে পারো, ইউজ করতে পারো সূত্রটা, এবং হচ্ছে গিয়ে মানে ম্যাথগুলো সলভ করতে পারো, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে বৈশিষ্ট্যটা এরকম তোমার, যে আমি যদি একটু আগে যেটা বলছিলাম যে এক্স সমানুপাতিক তোমার টি, ঠিক আছে, অবশ্যই কিন্তু কেলভিন স্কেল। তাহলে আমি যদি এটাকে এরকমভাবে লিখি যে এক্স অন, যেহেতু এখানে একটা সমানুপাতিক সাইন আছে, আমি সমানুপাতিক সাইনটাকে তুললে এইভাবে লিখতে পারি x1/t1, ঠিক আছে। তোমার হচ্ছে তোমার x2/t2, x বলতে এখানে
একটা বৈশিষ্ট্য, ঠিক আছে, তাপমিতিক একটা বৈশিষ্ট্য সমান হচ্ছে তোমার কে, মানে অলওয়েজ একটা কনস্ট্যান্ট হবে, ঠিক আছে। তো তোমাকে হয়তো একটা বৈশিষ্ট্যর মান দেওয়া থাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, অন্য একটা হচ্ছে গিয়ে কি তোমাকে তাপমাত্রাটা বের করতে বলে, সেই ক্ষেত্রে বৈশিষ্ট্যটা বলাই থাকে, যে বৈশিষ্ট্য বলা থাকে তাপমাত্রা বের করতে বলে, অথবা তোমাকে যদি তাপমাত্রা দেওয়া থাকে তাহলে বৈশিষ্ট্যটার মান বের করতে বলে। তাহলে চলো আমরা একটা ম্যাথ এরকমভাবে প্র্যাকটিস করে ফেলি। তোমাকে বলছে একটি স্থির চাপ গ্যাস থার্মোমিটারে গ্যাসের আয়তন পানির ত্রৈধ বিন্দুতে, তাহলে পানির ত্রৈধ বিন্দুতে আমরা একটু আগে যেটা বলছিলাম যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কিন্তু প্রথম বৈশিষ্ট্যটা কাউন্ট করা হয়, মানে এক্সন যেটা, এক্সনটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় পরিমাপ করা হয়, সেটাকে আমরা টি1 বলছিলাম। এই টি1টা বেশিরভাগ সময় ত্রৈধ বিন্দু হয়, ঠিক আছে। তো আমি বলতে পারি এখানে এক্সন যেটা, এক্সনের যে মানটা, এই এক্সনের মানটা এখানে আসলে কি পানির গ্যাসের আয়তন, মানে বি বলতে পারো, যেহেতু বৈশিষ্ট্যটা আসলে ভলিউম, ত্রৈধ বিন্দুতে 4 × 10⁻⁻⁴, তাহলে 4 × 10⁻⁻⁴, ঠিক আছে। এটা হচ্ছে এক্সন, মানে বৈশিষ্ট্যটা যেটা প্রথম যে বৈশিষ্ট্য সেইটা। আর এটা কত তাপমাত্রায়, এটা হচ্ছে তোমার টি1 তাপমাত্রা, মানে হচ্ছে পানির ত্রৈধ বিন্দুতে, মানে 273.16, এবং সালফারের স্ফুটনাঙ্কে মানে অন্য একটা তাপমাত্রায়, সেই তাপমাত্রাটা কত সেটা হচ্ছে আমাকে বের করতে বলছে। ফাইনালি বলছে সালফারের স্ফুটনাঙ্ক কত, মানে টি2টা আসলে কত। তো এই টি2টা আসলে হচ্ছে আমি কীভাবে বের করবো, ওই যে অন্য যে বৈশিষ্ট্যটা দেওয়া আছে, মানে আমাদের টি2 তাপমাত্রায় তোমার যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে তোমার কি 1.02 × 10⁻³ ঠিক আছে। তো এখানে তুমি জাস্ট হচ্ছে সূত্রের মান বসাবা। তো সূত্রটা দেখতে কেমন ছিল, সূত্রটা দেখতে আমাদের এরকমভাবে ছিল যে x1/t1 সমান হচ্ছে তোমার x2/t2। তো যেহেতু আমাদের t2 এর মান বের করবো, তাহলে t2টাকে জাস্ট এই পাশে নিয়ে আসো। তাহলে t2 সমান হচ্ছে তোমার x2 × t1 বাই হচ্ছে তোমার x1। তাহলে x2 এর ভ্যালু যেটা, x2 এর ভ্যালুটা হচ্ছে তোমার যেটা 1.02 × 10⁻³ ঠিক আছে। তাহলে তুমি জাস্ট বাদ বাকি অংশটা জাস্ট মান বসা দিলেই হবে, যে x2 এর যে মান, x2 এর মান হচ্ছে যেটা, এখানে মান বসিয়ে দাও। t1 যেটা, t1 হচ্ছে তোমার 273.16, এটা বসিয়ে দাও। আর এক্সনের যে মানটা, এক্সনের মানটা যে শুরুতে যেটা ছিল 4 × 10⁻⁴, তো এখান থেকে তুমি আসলে এই টি2 এর ভ্যালুটা পেয়ে যাবা, সেটা হচ্ছে তোমার অ্যান্সার। তো স্থির বিন্দু পদ্ধতি তোমাকে যদি বলে, তাহলে আমরা মেইনলি হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করব। ওকে, তো চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনে বা পরবর্তী টপিকে যাই। এই টপিকে মিলে হচ্ছে আমরা তাপগতিবিদ্যার যে সূত্রসমূহ, এই সূত্রসমূহ নিয়ে আলোচনা করব। তো সূত্রসমূহ কী কী দেখো, আমাদের শূন্যতম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, ঠিক আছে। শূন্যতম সূত্র আবিষ্কার করছে হচ্ছে আর.এইচ ফাউলার, আবিষ্কারের সাল হচ্ছে 1930। আর এই সূত্র থেকে হচ্ছে আমরা মূল যে ব্যাপারটা হচ্ছে গিয়ে জানি, বা মূল যে বক্তব্যটা সেটা হচ্ছে তাপীয় সাম্যাবস্থা, ঠিক আছে। তাপীয় সাম্যাবস্থা, যে বেশ কয়টা বস্তুর তাপমাত্রা যদি সেম হয় বা তাপের প্রবাহটা যদি না থাকে, তো সেই ক্ষেত্রে তাদের তাপমাত্রা সেম, ঠিক আছে। আর এই সূত্রটা, প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে আমরা থার্মোমিটার তৈরিতে ইউজ করা হয়, আমরা পড়ে আসি থার্মোমিটারেই। তারপরে তাপমাত্রা পরিমাপ করা হয় আমাদের এই সূত্রটাকে ইউজ করি। প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে আমাদের জুল, ঠিক আছে। জেমস প্রেস্কট জুল হচ্ছে আবিষ্কার করছেন 1840 থেকে 1849 সালের দিকে। এই সূত্রের যে মূল বক্তব্যগুলো সেগুলো হচ্ছে তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে, কাজ ও তাপ একে অপরের ভিন্নরূপ, এই ব্যাপারটা হচ্ছে আমাদেরকে প্রদান করে। কাজ হচ্ছে তাপের সমানুপাতিক, মানে হচ্ছে আমরা একটু আগে যেটা পড়ে আসছিলাম যে ইকুয়াল W/H, এখান থেকে আমরা বলতে পারি যে হচ্ছে গিয়ে W সমানুপাতিক H আসলে। আর আরেকটা ব্যাপার যে শক্তি সংরক্ষণশীলতা নীতি, মানে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা, এটা শক্তি সংরক্ষণশীলতা নীতিরই অন্য একটা ফরম্যাট, ঠিক আছে। ওকে, আর দ্বিতীয় যে সূত্রটা, দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমাদের আবিষ্কার করছেন যে ক্লসিয়াস এবং হচ্ছে তোমার কি লর্ড কেলভিন, উভয় আলাদাভাবে, ঠিক আছে। দেখো প্রথম সূত্রে কিন্তু জেমস প্রেস্কট আবিষ্কার করলেও সহায়তাকারী হিসাবে ক্লসিয়াস এবং হচ্ছে গিয়ে মেয়ার ছিলেন, কিন্তু দ্বিতীয় সূত্রে আলাদা করে, মানে এখানে কোনো সহায়তাকারী না, ক্লসিয়াস এবং হচ্ছে কেলভিন আলাদা করে আবিষ্কার করছেন 1850 থেকে 1850 থেকে 1851 সালের দিকে। আর হচ্ছে গিয়ে এখানে আমরা মানে যে সিদ্ধান্তে আসি সেটা হচ্ছে আসলে কোনো প্রক্রিয়ায় তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হতে পারে না, এবং প্রত্যেক স্বতঃস্ফূর্ত যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে আসলে কি এন্ট্রপি বৃদ্ধি পায়। তো এইগুলো জাস্ট এমসিকিউর জন্য তোমরা জাস্ট একটা মানে এটা একটা প্র্যাকটিস শিট হিসেবে আর কি নিতে পারো, এখান থেকে মুখস্থ করে ফেলতে পারো। আমি জাস্ট খুবই ফাস্ট, কথাও কিন্তু অনেক ফাস্ট বলতেছি, যে কারণে অনেক সময় মানে একটা বলতে যে অন্যটা বলতেছি বা হচ্ছে আটকে আসতেছে, মানে মেইনলি ক্লাসটা খুব দ্রুত শেষ করার জন্য, ঠিক আছে। কারণ আমরা যদি ক্লাসটা 4-5 ঘন্টা করে ফেলি, তাহলে দেখা যাবে এটা আসলে তোমাদের জন্য খুব বেশি ইফেক্টিভ হবে না। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে দেখি। তো এখানে আমরা দেখবো হচ্ছে সিস্টেম। তাপগতিবিদ্যার প্রথম যে সূত্রটা, এই প্রথম সূত্রটা বা এই রিলেটেড যে ম্যাথগুলা,
এই ম্যাথগুলো করার জন্য মিল হচ্ছে আমাদের সিস্টেমের দ্বারস্থ হওয়া লাগে, ঠিক আছে। কারণ প্রথম সূত্রটা আমাকে বলে যে কোনো একটা সিস্টেমে তাপ দিলে তার কিছু অংশ হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটায়, আর কিছু অংশ হচ্ছে সিস্টেমের উপর কাজ করে বা সিস্টেম কর্তৃক কাজ হয়। তো যাই হোক, আমরা এটা সামনে আবার দেখব। তো সেই জায়গা থেকে সিস্টেমটা জেনে তারপর আমরা প্রথম সূত্রের ব্যাপারটা বা গাণিতিক যে সমস্যাগুলো সেগুলো দেখব। তো সিস্টেম আসলে হচ্ছে কি, আমরা পরিবেশ থেকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য পরিবেশ থেকে আমরা খানিকটা অংশ দিয়ে আলাদা করে নিই, সেটাকে বলা হয় সিস্টেম। তো সিস্টেম আসলে 3 ধরনের হতে পারে। এটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম, এটা হচ্ছে বদ্ধ সিস্টেম, আর এটা হচ্ছে তোমাদের কি বিচ্ছিন্ন সিস্টেম। অনেক সময় এমসিকিউ আসে যে কী বিনিময় করতে পারে। উন্মুক্ত সিস্টেম যেটা, সেটা আসলে হচ্ছে পরিবেশের সাথে বর এবং শক্তি দুইটাই তোমার বিনিময় করতে পারে, ঠিক আছে। বর এবং শক্তি দুইটাই বিনিময় করতে পারে। বদ্ধ সিস্টেম যেটা, এটা জাস্ট হচ্ছে তোমার শক্তি বিনিময় করতে পারে। আর বিচ্ছিন্ন সিস্টেম কোনোটাই হচ্ছে তোমার কি বিনিময় করতে পারে না। তোমার উন্মুক্ত সিস্টেম যেটা, এটা বৈশিষ্ট্যটা আসলে কি, পিস্টন বা হচ্ছে ডাকনাহীন পাত্র, মানে তোমার হচ্ছে গিয়ে কি একটা পিস্টন থাকবে না বা হচ্ছে তোমার মানে কোনো ডাকনা থাকবে না, একদম উন্মুক্ত পাত্র আর কি, ঠিক আছে। আর হচ্ছে এই বদ্ধ সিস্টেম যেটা, এটাতে একটা পিস্টন থাকবে, তবে পিস্টনটা থাকলেও পিস্টন থাকা মানে কি, মানে হয়তো মুখটা লাগানো থাকবে যেখান থেকে বর বের হতে পারবে না, গ্যাস বের হতে পারবে না, কিন্তু পাত্রটা সুপরিবাহী হবে, মানে তাপের আদান প্রদান আর কি হবে, ঠিক আছে। আর বিচ্ছিন্ন সিস্টেম, তোমার পিস্টনও থাকবে, শক্তপোক্ত করে লাগানো থাকবে, এবং তোমার যে তাপের মানে পাত্রটা, যে এই পাত্রটা হচ্ছে তাপ কুপরিবাহী হবে, ঠিক আছে। আর এক্সাম্পল কী কী হতে পারে, ফুটন্ত পানির, ওকে ঠিক আছে, এক্সাম্পল আমি আর এখানে আলোচনা করবো না, তোমরা জাস্ট এক পলক দেখে নিতে পারো, কারণ খুবই সিম্পল জিনিস। আমরা এই দুটা জিনিস মাথায় থাকলেই হবে। তো চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। তো আমরা সিস্টেম রিলেটেড কয়টা হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন প্র্যাকটিস করব। তো দেখো, পরিবেশ ও সিস্টেমের মধ্যে শক্তির আদান প্রদান হয়। শক্তির আদান প্রদান কোথায় হয় দেখো, আমাদের হচ্ছে গিয়ে বিচ্ছিন্ন সিস্টেমে হয় না, তাছাড়া কিন্তু বদ্ধ সিস্টেম এবং উন্মুক্ত সিস্টেম দুইটাতেই কিন্তু আমাদের হচ্ছে কি তোমাদের কি শক্তির আদান প্রদান হয়, ঠিক আছে। তার মানে আমাদের এখানে 1 আর 2 হচ্ছে তোমার সঠিক। তো বদ্ধ সিস্টেমে পরিবেশের সাথে বিনিময় করে, বদ্ধ সিস্টেম কিন্তু তোমার বদ্ধ সিস্টেম বিনিময় করতে পারে শুধুমাত্র শক্তি, বর কিন্তু বিনিময় করতে পারে না, তাহলে শুধুমাত্র শক্তি, ঠিক আছে। এ আর বি, কিন্তু এটা কিন্তু একটা ট্র্যাপ টাইপের কোশ্চেন, যে তোমার মনে হতে পারে এ আর বি মনে হয় দুইটাই সঠিক, না, এ আর বি কিন্তু দুইটাই সঠিক না, বর বিনিময় করতে পারে না, ঠিক আছে। যদি তোমার ওপেন সিস্টেম হইতো, উন্মুক্ত সিস্টেম হইতো, তাহলে বর এবং শক্তি দুইটাই হতো, ওকে। তারপরে বলছে উন্মুক্ত সিস্টেমে সিস্টেম ও পরিবেশের মধ্যে আদান প্রদান হয়, তাহলে উন্মুক্ত সিস্টেমে বর এবং শক্তি দুইটাই কিন্তু তোমার আদান প্রদান হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সঠিক। তো এখন আমরা হচ্ছে প্রথম সূত্রের বেসিক ম্যাথে চলে যাব। প্রথম সূত্রের বেসিক ম্যাথ, তো প্রথম সূত্রটার বেসিক ম্যাথ করার জন্য আমরা হচ্ছে এই সূত্রটাকে একটু জানতে হবে এবং এই সূত্রের সাইনগুলো একটু জানতে হবে। প্রথম সূত্র তোমাকে বলতেছে, আমি যদি কোনো একটা সিস্টেমে যদি হচ্ছে কি আমরা শক্তি দিই, ধরো তাপ শক্তি দিলাম, তাহলে তার কিছু অংশ ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটাবে, আর কিছু অংশ সিস্টেমের উপর তোমার কাজ করবে, ঠিক আছে। ওকে, তো এই যে আমরা এই ভ্যালুগুলা মানে এটা তো মেইন মানে আমাদের ফান্ডামেন্টাল সূত্রটা, ঠিক আছে। সূত্রটাকে ইচ্ছা করলে আমরা এই ডিডাব্লিউটাকে ইচ্ছা করলে পিডিবিউ লেখা যায়, কারণ এখানে যে আমাদের যে কাজের পরিমাণটা হয়, এই কাজের পরিমাণটাকে আমরা লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ পিডিবি, ঠিক আছে, পিডিবি। যদি স্থির চাপ হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি চাপ স্থির হয়, চাপ স্থির হলে আমরা লিখতে পারি জাস্ট পিডিবি, ঠিক আছে, পিডিবি, তখন আর ইন্টিগ্রেশন লিখতে হয় না, পিডিবি। তো যাই হোক, আমরা মেনলি হচ্ছে এই জিনিসটা আপাতত শিখবো, এই সূত্রটা আমরা আপাতত শিখবো। তো এই সূত্রের হচ্ছে কি আমরা প্রয়োগটা করার জন্য অবশ্যই আমার জানা থাকতে হবে যে আমাদের কোনটার সাইন কেমন হয়। যে ডি কিউ যেটা, এটা আমি যে পরিমাণ তাপ দিলাম, তো এটা কখনো সাইন হতে পারে পজিটিভ, কখনো সাইন হতে পারে তোমার নেগেটিভ, প্রত্যেকটা রাশির এখানে পজিটিভ নেগেটিভ হতে পারে। তো আমরা চলো এটা একটু দেখে ফেলি যে কখন হচ্ছে গিয়ে কোনটা সাইন পজিটিভ নেগেটিভ। আমরা এখানে লিস্টটাকে একদম নিয়ে আসছি। আমাদের ডিকিউ যেটা, ডিকিউ এর সাইন কখন পজিটিভ হবে দেখো, যে সিস্টেমে তাপ সরবরাহ করা হলে, মানে সিস্টেম বাহির থেকে তাপ পাইছে, তুমি জাস্ট সিস্টেমের ভিতর বসে চিন্তা করবা, ইজিলি মনে রাখার জন্য এভাবে চিন্তা করবো যে তুমি সিস্টেমের ভিতরে বসে আসো, তাহলে তুমি কখন হচ্ছে আসলে উপকৃত হবো, মানে প্লাস হবো বা প্রফিটেবল হবে তোমার ব্যাপারটা যখন বাহির থেকে সিস্টেমে তাপ প্রবেশ করে, ঠিক আছে। কখন নেগেটিভ, যখন সিস্টেম থেকে তাপ বের হয়ে যায়। আর কখন জিরো, কখনো যদি এরকম হয় যে হচ্ছে কি আসলে এই ভ্যালুটা জিরো, মানে ডিকিউ এর মান জিরো, তখন এটাকে আমরা হচ্ছে শর্টকাটে রুদ্ধতাপীয় প্রক্রিয়াও বলা হয়, ঠিক আছে। শর্টকাটে কি বলে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা হচ্ছে গিয়ে আমাদের প্রয়োজন হইতে পারে। ওকে, ডিইউ যেটা, এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে। অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল, শুধুমাত্র কিসের উপর নির্ভরশীল, এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র তাপমাত্রা রিলেটেড, মানে তাপমাত্রার চেঞ্জ না হলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না, তাপমাত্রার উপর নির্ভরশীল, ঠিক আছে। অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। তো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে হচ্ছে তোমার তাপমাত্রা বৃদ্ধি পাবে, আর যদি হচ্ছে সিস্টেমের তাপমাত্রা তোমার হ্রাস পায়, তো আমি আবার একটু ভালো করে বলি যে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে তাপমাত্রা বৃদ্ধি পাবে, তোমাকে উল্টা করে বলতে পারে যে তাপমাত্রা বৃদ্ধি পাইছে, ঠিক আছে।
আচ্ছা, যে ব্যাপারটা আমি এখানে আর কি সামারি করে মানে লিখছিলাম বা যে উদ্দেশ্যে লিখছিলাম যে কখন পজিটিভ হবে, ডিইউ এর মানটা কখন পজিটিভ হবে, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে, মানে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায়, তোমাকে বলেছে যে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে, তো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে ডিইউটা প্লাস, অথবা সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পাইছে, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ডিইউটা কি প্লাস। আরেকটা ভাবে বলতে পারে যে রুদ্ধতাপীয় পদ্ধতিতে পরিবেশের অভ্যন্তরীণ শক্তি কমলে, পরিবেশের অভ্যন্তরীণ শক্তি কমছে, ঠিক আছে। দেখো পরিবেশের অভ্যন্তরীণ শক্তির কথা কিন্তু বলছে, পরিবেশের অভ্যন্তরীণ শক্তি যদি তোমার কমে বা পরিবেশের তাপমাত্রা যদি তোমার কমে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ডিইউ এর যে মানটা সেটা হচ্ছে প্লাস হবে, ঠিক আছে। ওকে, দেখো একটা হচ্ছে সিস্টেমের মাধ্যমে মনে রাখা, একটা হচ্ছে পরিবেশের মাধ্যমে মনে রাখা, তাহলে এই উল্টাটা হলে আসলে কি নেগেটিভ ভ্যালু। আর কখন যদি এরকম বলে যে এই ভ্যালুটা আসলে জিরো, বা হচ্ছে তোমাকে যদি বলে সমুষ্ণ প্রক্রিয়া, তখন আমরা বুঝে নিব যে আসলে ডিইউ এর মানটা তখন জিরো। তোমাকে বললো সমুষ্ণ প্রক্রিয়া, তখন আমরা বুঝে নিব যে ডিইউ এর মানটা পজিটিভও না নেগেটিভও না, জাস্ট হচ্ছে এই শূন্য। ডিডাব্লিউ যেটা, এটা হচ্ছে তোমার কাজের মান, তো কাজের মানটা আসলে সিস্টেমের আয়তন যদি বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার কাজটা পজিটিভ হবে, কিন্তু সিস্টেমের ভিতর বসে থেকে পর্যবেক্ষণ করতেছো, তাহলে সিস্টেম যদি প্রসারিত হয় বা সিস্টেমের আয়তন যদি বাড়ে, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার আমাদের ডিডাব্লিউ যেটা, এটার মানটা পজিটিভ হবে, এটাকে সিস্টেম প্রসারণ বলতে পারে, অথবা হচ্ছে আয়তন বৃদ্ধি সেটাও বলতে পারে। সিস্টেমের দ্বারা, ঠিক আছে, সিস্টেম দ্বারা পরিবেশের উপর কাজ, মানে সিস্টেম কাজ করছে, তোমাকে বলতে পারে যে সিস্টেম কাজ করছে, অথবা সিস্টেম দ্বারা পরিবেশের উপর কাজ হয়েছে, সেই ক্ষেত্রে তোমার ডিডাব্লিউটা কি পজিটিভ। আর নেগেটিভ কখন হবে, সিস্টেমের আয়তন হ্রাস পেলে, সিস্টেমের আয়তন যদি হ্রাস পায়, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার নেগেটিভ, অথবা সিস্টেম যদি তোমার সংকুচিত হয়, সেটা হচ্ছে তোমার নেগেটিভ। সংকোচন অথবা হ্রাস পাওয়া কি ঘটনা আর কি, সিস্টেমের উপর কাজ হলো, তোমাকে যদি বলা হয় যে কাজটা কার উপর হয়েছে, সিস্টেমের উপর হয়েছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার নেগেটিভ ভ্যালু। আর কখনো যদি বলে যে সম আয়তন প্রক্রিয়া, কেমন আয়তন প্রক্রিয়া, সময় আয়তন প্রক্রিয়া, তখন আমরা বুঝে নেব যে ডিডাব্লিউ যেটা, এটা আসলে হচ্ছে তখন জিরো, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো জানা থাকলে এখন আমরা হচ্ছে গিয়ে কি এই টাইপের এমসিকিউগুলো প্র্যাকটিস করতে পারবো। তো চলো আমরা চলে যাই কয়েকটা বেসিক ম্যাথে। বলছে তোমাকে কি যে একটি আদর্শ গ্যাস একটি তাপ অন্তরক, তাহলে তাপ অন্তরক মানে কি বলতো, তাপ অন্তরক মানে হচ্ছে যেখানে তাপের আদান প্রদান হয় না, ঠিক আছে। তাপ অন্তরক আবরণযুক্ত দৃঢ় পাত্রে শূন্য মাধ্যমে প্রসারিত হলো, শূন্য মাধ্যমে প্রসারিত হয়েছে, ঠিক আছে। ফলে নিম্নের কোনটি ঘটে, শূন্য মাধ্যমে যদি প্রসারিত হয়, একটা ব্যাপার কিন্তু খেয়াল রাখো, এই কোয়েশ্চেনটা আমরা অনেক সময় বলে আঁকিয়ে ফেলতে পারি। শূন্য মাধ্যমে যদি প্রসারিত হয়, তার মানে মিন করতেছে এই গ্যাসের উপর কোনো কি নেই, বাহির থেকে কোনো চাপ নেই, ঠিক আছে। শূন্য মাধ্যম মানে বাহিরে শূন্য, তার মানে এই গ্যাসের উপর বাহির থেকে কোনো প্রেশার নেই। তো বাহির থেকে যদি কোনো প্রেশার না থাকে, তাহলে যদি তার প্রসারণটা হয়, সেটাকে আমরা বলবো ফ্রি এক্সপানশন, ঠিক আছে, বা মুক্ত প্রসারণ বলতে পারো, ঠিক আছে, বা চাপহীন প্রসারণ, মুক্ত প্রসারণ। সেই ক্ষেত্রে তার কিন্তু কোনো কাজ করতে হয় না, ঠিক আছে। দেখো কিন্তু তোমার ভলিউম প্রসারিত হয়েছে, ঠিক আছে, ভলিউম কিন্তু কি হয়েছে, প্রসারিত হয়েছে, কিন্তু শূন্য মাধ্যমে হওয়ার ফলে চাপের পরিমাণটা কিন্তু জিরো ছিল, ঠিক আছে। আমরা যদি বলি কাজের পরিমাণটা, এটা হচ্ছে তোমার পিডিবি, ঠিক আছে, পিডিবি, তো এখানে ভলিউম চেঞ্জ হলেও প্রেশারটা কিন্তু তোমার জিরো, মানে ফ্রি এক্সপানশন একদম, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে কিন্তু কোনো কাজ হয়নি, তার মানে আমরা বলবো যেহেতু কোনো কাজ হয় নাই, তো তুমি এখানে মেন যে সূত্রটা এটা প্রয়োগ করে ফেলো, যে ডি কিউ ইকুয়াল তোমার হচ্ছে ডিইউ প্লাস ডিডাব্লিউ। তো খেয়াল করো, যেহেতু আমাদের ডি কিউ যেটা তোমাকে বলছে তাপ অন্তরক পাত্র, তাপ অন্তরক পাত্র মানে কি বাহিরের সাথে কোনো তাপের আদান প্রদান হয় নাই, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের ডি কিউ যেটা, এটা হচ্ছে তোমার জিরো, ডি ইউ যেটা, এটা তোমাকে বের করতে বলছে, তাই না, প্রসারিত হলে ফলে নিম্নের কোনটি ঘটে। তো দেখো হচ্ছে কি আমরা চলো সবগুলো একটু নির্ণয় করে ফেলি। তাহলে ডিইউ যেটা, এটা হচ্ছে গিয়ে কত হবে, প্লাস ডিডাব্লিউ, এটা হচ্ছে আমরা অলরেডি বেরই করে ফেলছি, যে আসলে হচ্ছে তোমার জিরো। তার মানে অবশ্যই কি এখানে তোমার ডিইউ যেটা, এটা আসলে তোমার কি জিরো হতে বাধ্য, এই যে এই ব্যাপারটাও জিরো হইতে তোমার বাধ্য। তাহলে চলো এখন আমরা দেখি কোনটা হচ্ছে মিলে। অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না, তাহলে আমাদের প্রথমটাই মিলে গেছে, কারণ অন্তঃস্থ শক্তির পরিবর্তন কি জিরো। তো এটা হচ্ছে আমাদের সঠিক, আর আমাদের সামনের বা পরবর্তী অংশে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। ওকে, একটি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পেলে, ঠিক আছে, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পরিবেশের তাপমাত্রা কী হয়েছে, বৃদ্ধি পাইছে, তাহলে সিস্টেমের অনুর যে গতিশক্তি সেটা অবশ্যই কী হবে, হ্রাস পাবে, কারণ পরিবেশ শক্তি গ্রহণ করছে। তাহলে কোন জায়গা থেকে গ্রহণ করছে, অবশ্যই আমাদের সিস্টেম থেকে। এখন তোমাদের মনে হতে পারে এটা তো আসলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তো সরাসরি তাপের আদান প্রদান হয় না। হ্যাঁ, সরাসরি তাপের আদান প্রদান হয় না, কিন্তু হচ্ছে ধরো আমি যদি বলি এরকম ব্যাপারটা, তো এটা ছিল হচ্ছে ধরো তোমার ফুল হচ্ছে পরিবেশ এনভায়রনমেন্ট, আর এটা হচ্ছে ধরো আমাদের সিস্টেম, এই যে এটা ছিল আমাদের সিস্টেম, শুরুতে এটা হচ্ছে ধরো তোমার সিস্টেম ছিল। তো এই সিস্টেমটা এখন এই পরিবেশের তাপমাত্রা আসলে কীভাবে বৃদ্ধি পাইতে পারে, পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাইছে, এই কথাটার মিনিং হচ্ছে এরকম যে এই পরিবেশটাকে হচ্ছে চাপিয়ে দেওয়া হয়েছে কিছুটা, মানে পরিবেশটাকে চাপিয়ে দেওয়া হয়েছে। পরিবেশ তো আগে হচ্ছে গিয়ে এই যে এই গোলাপি অংশটা ছাড়া সবটাই পরিবেশ ছিল, এখন এটা ধরো একটু কিছুটা হচ্ছে এক্সপান্ড হয়েছে, এটা একটু এক্সপান্ড হয়ে কী হয়েছে তোমার এই পুরাটা হচ্ছে এখন এই
তোমাকে সিস্টেম দখল করে ফেলছে, ঠিক আছে। তাহলে সিস্টেম দখল করছে মানে পরিবেশ হচ্ছে সংকুচিত হয়েছে, পরিবেশের তাপমাত্রা বাড়ছে, মানে হচ্ছে তোমার কি যেখানে বলে দিয়েছে তোমার তাপমাত্রা বৃদ্ধি পাইছে। তো এটা যদি হয় তাহলে অবশ্যই আমাদের হচ্ছে গিয়ে কি ডিরেক্ট তাপ না হারালেও, ডিরেক্ট আমাদের হচ্ছে গিয়ে কি আমাদের ওই সিস্টেম তাপ না হারালেও তার যে অভ্যন্তরীণ শক্তিটা ছিল তার থেকে কিছুটা ব্যয় করে সে হচ্ছে কি প্রসারিত হয়েছে, মানে ভলিউমটা হচ্ছে আর কি বৃদ্ধি পাইছে। তাহলে তার অভ্যন্তরীণ শক্তি অবশ্যই কমছে, ঠিক আছে। তাহলে তার অভ্যন্তরীণ শক্তি যদি তোমার কমে তাহলে অবশ্যই কি অনুগতি শক্তি তোমার হ্রাস পাবে, ঠিক আছে। কারণ অনুগতি শক্তি যেটা বা অভ্যন্তরীণ শক্তি যেটা এটা আসলে তোমার কি হবে, তোমার অভ্যন্তরীণ শক্তির উপর বা তাপমাত্রার উপর নির্ভর করে, ঠিক আছে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাপমাত্রা বৃদ্ধি পেলে সিস্টেমের অনুর গতি শক্তি, হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে পরবর্তী যে কোয়েশ্চেন বলছে তোমাকে T1 এবং T2 দুটি বস্তুর অভ্যন্তরীণ শক্তি যথাক্রমে E1 এবং U2, যেখানে T1 গ্রেটার দেন T2, ঠিক আছে। তাহলে T1 গ্রেটার দেন যদি তোমার T হয়, T2 হয়, T1 গ্রেটার দেন তোমার T2। তো বিচ্ছিন্ন সিস্টেমে বস্তুদের তাপীয় সাম্যাবস্থায় আসলে, ঠিক আছে। তাহলে বিচ্ছিন্ন সিস্টেম বলতে পরিবেশের সাথে কোনো প্রকার তাপ বা হচ্ছে গিয়ে মানে কি বলের আদান প্রদান হয় নাই, শক্তির কোনো আদান প্রদান হয় নাই। তো বিচ্ছিন্ন সিস্টেমে তারা তাপীয় সংস্পর্শে আসছে, মানে সাম্যাবস্থায় আসছে, মানে তাদের মধ্যে কার কি তাপের আদান প্রদানটা জাস্ট হয়েছে সাম্যাবস্থায়। বিচ্ছিন্ন সিস্টেমে বস্তুদ্বয় তাপীয় সাম্যাবস্থায় আসলে নিচের কোনটি ঘটে, তার মানে তারা যদি তাপীয় সাম্যাবস্থায় আসে তাহলে অবশ্যই এখানে বোঝা যাচ্ছে যে T1 এর তাপমাত্রা যেহেতু বেশি ছিল, T2 এর তাপমাত্রা যেহেতু কম ছিল, তার মানে অবশ্যই T1 যে সিস্টেমটা সে আসলে হচ্ছে তাপ হারাবে, ঠিক আছে। T1 সিস্টেম তোমার তাপ হারাবে। তাহলে T1 সিস্টেম যদি তোমার তাপ হারায় তার মানে মিন করতেছে এটা রিসিভ করছে কি T2 সিস্টেম, তাহলে T2 সিস্টেমের তোমার হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বাড়বে, T1 সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কি হবে, কমবে। তার মানে তুমি জাস্ট হচ্ছে লিখে ফেলো E1 কমবে। আপাতত এটা লিখে এখন আমরা হচ্ছে গিয়ে অপশন খুঁজবো আর কি, ঠিক আছে। E1 কমবে, U2 বাড়বে। তাহলে দেখো এখানে আমরা কোথায় পাচ্ছি যে E1 হ্রাস, U2 বৃদ্ধি, তাহলে আমাদের এটা হচ্ছে তোমাদের সঠিক। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো পরবর্তীতে বলছে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ কোনটা। তো গাণিতিক রূপ তো হচ্ছে আমরা জাস্ট মুখস্থই বলতে পারি যে DQ সমান হচ্ছে DU প্লাস DW। তাহলে দেখো এখানে আমাদের কোনোটার সাথে মিলতেছে কিনা, DQ সমান DU প্লাস DW, মানে প্রথমটার সাথে আমাদের মিলে গেছে, আর খোঁজার দরকার নেই। কখনো কখনো কিন্তু আমাদের সরাসরি নাও মিলতে পারে, এরকমও দেওয়া থাকতে পারে, ধরো হচ্ছে DQ মাইনাস DU সমান DW, মানে এই ফর্মেটেও দেওয়া থাকতে পারে, মানে সাইড চেঞ্জ করে আর কি। তো সেই ব্যাপারটাও একটু দেখে তারপর আর কি আঁকাবা। ওকে, তারপর দেখো কি বলছে যে কোনো ব্যবস্থা পরিবেশ থেকে 1500 জুল তাপ শোষণ করে, মানে সিস্টেম তাপ শোষণ করছে পরিবেশ থেকে কতটুকু, 1500 জুল। তাহলে হচ্ছে সিস্টেমের জন্য সেটা কি পজিটিভ, কারণ যেহেতু হচ্ছে গিয়ে সিস্টেম গ্রহণ করছে পরিবেশ থেকে, তাহলে পজিটিভ 1500 আমরা একসাথে হচ্ছে লিখে ফেলি, যেহেতু আমরা হচ্ছে গিয়ে এই টাইপের ম্যাথগুলো বা সূত্রটা অলরেডি দেখে আসছি মাত্রই। এবং ব্যবস্থার উপর 300 জুল কাজ সম্পাদিত হয়, তাহলে পরিবেশের উপর কিন্তু কাজটা হয়েছে, কাজটা পরিবেশ না, মানে সিস্টেমের উপর আর কি। ব্যবস্থা বলতে এখানে সিস্টেম বোঝাচ্ছে, ঠিক আছে। শোষণ করে এবং ব্যবস্থার উপর 300 জুল কাজ সম্পাদিত হয়, তার মানে আমাদের DW যেটা, DWটার মান কিন্তু -300 DW যেটা এটা হচ্ছে -300। একটু ভালো করে খেয়াল করো, ব্যবস্থা বলতে সিস্টেম, ব্যবস্থা বলতে কি সিস্টেম। আমরা অনেক সময় বলি যে আমাদের দেশের ব্যবস্থাটা খুব বেশি ভালো না, মানে আমাদের সিস্টেমটা খুব বেশি ভালো না। তাহলে ব্যবস্থার উপর 300 জুল তাপ কাজ সম্পাদন হয়, তাপ না 300 জুল কাজ সম্পাদিত হয়, তাহলে আমাদের -300। বলছে ব্যবস্থাটির অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কত, মানে হচ্ছে আমাদের DU এর মানটা কত। তাহলে DU এর মান কত হবে, এই পাশে জাস্ট হচ্ছে এটা এসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে 1500 আর হচ্ছে 300 মানে হচ্ছে 1800, ঠিক আছে। তাহলে DU সমান হচ্ছে মানে অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন সেটা হচ্ছে তোমার 1800 জুল, ওকে। তারপরে বলছে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কোন রাশির উপর, শুধুমাত্র তাপমাত্রা, আর কোনো কিছুই না। নির্দিষ্ট বলের কোনো গ্যাসের অণুগুলার গড় গতি শক্তি কমে গেলে, যদি গড় গতি শক্তি কমে যায় তাহলে আমরা বলবো কি গ্যাসটি ঠান্ডা হয়, ঠিক আছে। তাপমাত্রা যদি কমে যায় তাহলে তোমার গড় গতি শক্তি কমবে। নির্দিষ্ট বলের কোনো গ্যাসের অণুগুলার গড় গতি শক্তি কমে গেলে আমাদের গ্যাসটি ঠান্ডা হয়, ঠিক আছে, ওকে। আর তো আপাতত কোনো কিছু আমাদের দরকার নেই, ওকে, আর কিছু দরকার নেই আপাতত। তো বলছে অন্তঃস্থ শক্তির ক্ষেত্রে, অন্তঃস্থ শক্তি যেটা, অন্তঃস্থ শক্তি গ্যাসের তাপমাত্রার উপর নির্ভরশীল, ঠিক আছে। এটা একদম হচ্ছে ঠিক, কারণ তাপমাত্রার উপর শুধুমাত্র নির্ভর করে, আর কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। এটাকে মেয়ারের প্রকল্প বলা হয়, এটা একটু হচ্ছে গিয়ে শিখে রাখতে পারো, মেয়ারের প্রকল্প, মেয়ারের প্রকল্প, ওকে। গ্যাসকে সংনমিত করলে অন্তঃস্থ শক্তি হ্রাস পায়, সংনমিত মানে হচ্ছে তোমাকে সংকুচিত করলে, তাহলে সংকুচিত করলে কিন্তু হচ্ছে আমরা একদম ডিরেক্ট বলতে পারবো না যে হচ্ছে তোমার কি অন্তঃস্থ শক্তি হ্রাস পাচ্ছে নাকি বৃদ্ধি পাচ্ছে। এরকমও হইতে পারে যে আমি সংকুচিত করছি, এর ফলে হচ্ছে তার তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু এখান থেকে আমি তাপ আবার বেরও করে নিছি, তাহলে তো তাপমাত্রা আর হচ্ছে কি বৃদ্ধি পাইলো না। সো আমরা হচ্ছে এটা একদম ডিরেক্ট বলতে পারবো না। তুমি যদি এটা বলতো যে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে আমি সংনমিত করছি, ঠিক আছে, রুদ্ধতাপীয় পরিবর্তনে
বা প্রক্রিয়া আমি সংনমিত করছি, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারতাম যে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাইছে। সো এটা হচ্ছে আমরা মানে ডিরেক্ট বলা যাবে না, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ঠিক আছে। অন্তঃস্থ শক্তি অণুগুলার বিভব শক্তি ও গতিশক্তির যোগফল, হ্যাঁ এটাও ঠিক আছে যে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল, তার মানে আমাদের হচ্ছে 1 আর 3, 1 আর 3। তো এই টাইপের কোশ্চেনগুলো অনেক সময় একটু কৌশলী হবে। সাপোজ তুমি 3 নাম্বারটা জানো না, তো দেখো সবগুলো অপশনে কিন্তু 2টা করে, ঠিক আছে, 2টা করে অপশন আছে। তো যেহেতু আমি 2 একদম শিওর যে হবেই না, সেই ক্ষেত্রে অবশ্যই 1 আর 3 হইতে এখানে বাধ্য, কারণ সিঙ্গেল 1 তো এখানে হচ্ছে কি অপশন হিসাবে নেই, বা সিঙ্গেল 3ও আসলে কি নেই, অপশন হিসাবে নেই, তাহলে 1 আর 3 এখানে মাস্ট হবে, ঠিক আছে। এগুলো কি স্পষ্ট দেখা যাচ্ছে? হ্যাঁ, ওকে, আশা করি সমস্যা হওয়ার কথা না। তো এখন হচ্ছে আমরা তাপগতীয় চলরাশি এবং এই প্রক্রিয়াগুলো নিয়ে একটু হচ্ছে জানবো। তাহলে চলো আমরা দেখি এখানে আমাদের কি আছে। যে তাপগতীয় চলরাশি হচ্ছে কি আমাদের যে সিস্টেমের যে ব্যাপারগুলো আর কি চেঞ্জ হয়, বা একটা গ্যাসীয় উপাদান বা যার উপর আমরা পর্যবেক্ষণ করতেছি যে রাশিগুলো চেঞ্জ হয়, তো এটা হচ্ছে কি হইতে পারে তোমার তাপমাত্রা। আমাদের চলরাশি হচ্ছে এখানে মেইনলি 4টা, তো আমরা 3টা নিয়ে বেশিরভাগ সময় কথা বলি, ধরো পি, বি এবং টি, ঠিক আছে, এই 3টা চলরাশি। এই চলরাশিগুলো যখন চেঞ্জ হয় তখন মানে কোনটা স্থির রেখে কোনটাকে আমরা চেঞ্জ করতেছি সেটার বেসিসে হচ্ছে আমরা বিভিন্ন প্রক্রিয়া নামকরণ করি, যেরকম সমচাপ প্রক্রিয়া, সময়ায়তন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়ায় তোমার হচ্ছে চাপ স্থির থাকে, সময়ায়তন হচ্ছে আয়তন স্থির থাকে, সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে তোমার টি ফিক্স থাকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে তোমার ডি কিউ, যেটা এটার কোনো আদান প্রদান হয় না। তো আমরা একটু লিস্ট আকারে এটা একটু দেখে ফেলবো, চলো আমরা একটু দেখে ফেলি। যে সমচাপ প্রক্রিয়ায় পরিবর্তন হয়, আচ্ছা সমচাপ, তাই না, সময়ায়তন, যেটি টুলটা লিখছি এটা একটু হচ্ছে কি পরিবর্তন হয় না, এটা হচ্ছে পরিবর্তন হয়, ঠিক আছে, এটা একটু ভালো করে লিস্ট করে নাও। পরিবর্তন হয় না, ঠিক আছে, সমচাপ পরিবর্তনে পরিবর্তন হয় না পি, সময়ায়তনে পরিবর্তন হয় না কি বি, সমষ্ণতে পরিবর্তন হয় না কি টি। আর অন্যান্য যে চলরাশিগুলো ধর হচ্ছে পি, আমাদের চলরাশি পড়ছি পিবিটি, ঠিক আছে, তাহলে বিআরটি চেঞ্জ হবে, পিআরটি চেঞ্জ হবে, পিআরবি চেঞ্জ হবে। আর এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাদের 3টাই চেঞ্জ হবে, প্রেশার, ভলিউম, টেম্পারেচার 3টাই চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা, কীভাবে আমরা বুঝবো শর্তগুলো একটু হচ্ছে তোমরা এক পলক দেখে নিতে পারো, এটা আসলে ব্যাখ্যা করার এরকম আর কোনো কিছু নেই, শর্তগুলো একটু শিখে নিবা। আর এক্সাম্পল হিসাবে এগুলো এমসিকিউ আসতে পারে, চলো আমরা হচ্ছে গিয়ে এখন এগুলোর প্রয়োগ ঘটাই, ঠিক আছে। তাপগতীয় চলরাশির আমাদের মেইনলি হচ্ছে যে ব্যাপারটা এখানে জানবো, কারণ সামনে আমাদের হচ্ছে কাজ রিলেটেড ম্যাথ করতে হবে, ঠিক আছে, যে হচ্ছে আমাদের কোন প্রক্রিয়ায় কাজ কতটুকু হয়েছে, ধরো হচ্ছে সমচাপ প্রক্রিয়ায় কাজ কতটুকু হয়েছে, বা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ কতটুকু হয়েছে। তো এই কাজের জন্য আগে হচ্ছে আমাদের এই যে আমাদের তাপগতীয় যে চলরাশিগুলো, এই চলরাশিগুলো কীভাবে চেঞ্জ হয়, মানে প্রেশার, ভলিউম এবং টেম্পারেচার তারা নিজেদের মধ্যে কেমন চেঞ্জ হয় সেই ব্যাপারটা একটু আমাদের জানতে হবে। তো এটা মানে ফিজিক্সের থেকে বরং হচ্ছে রসায়নের পড়া বেশি। তো আমরা এই সূত্রটা মাথায় রাখবো, P1 B1 বাই T1 সমান তোমার P2 B2 বাই T2, ঠিক আছে। তো যদি কোনো একটা অংশে তুমি দেখো যে কোনো একটা স্থির, সাপোজ তোমাকে বলো সমষ্ণ প্রক্রিয়া, তাহলে হচ্ছে তোমার তাপমাত্রা স্থির, তখন এই সূত্রে আমি আর টিটা লিখবো না, ঠিক আছে, তখন আমি জাস্ট লিখবো হচ্ছে P1 B1 সমান P2 B2। তুমি যদি বলো সমচাপ, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আর পিটা লিখবো না এই সূত্রে, ঠিক আছে, তাহলে আমি পিটা লিখবো না, এক জায়গায় পিটা লিখবো না, আমি লিখবো জাস্ট B1 বাই T1 সমান হচ্ছে B2 বাই T2। তুমি যদি বলো সম আয়তন প্রক্রিয়া, তখন এই সূত্রে আমি আর হচ্ছে কি আয়তনটা লিখবো না, আমি ভলিউমটা লিখবো না, তখন আমি লিখবো P1 বাই T1 সমান হচ্ছে তোমার P2 বাই T2। ওকে, তাহলে চলো আমরা রিলেটেড কিছু ব্যাপার একটু দেখে ফেলি, বেসিক ম্যাথ কয়েকটা। যে তাপগতীয় চলক কি, তাপমাত্রা, আয়তন, ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের তাপগতীয় চলক। আমাদের তাপমাত্রা কিন্তু তাপগতীয় চলক, অভ্যন্তরীণ শক্তিটাকে তাপগতীয় চলক ধরা হয় না, ঠিক আছে, যদিও তাপমাত্রার সাথে অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তনটা এটা একদম হচ্ছে গিয়ে কি, বা অভ্যন্তরীণ শক্তিটা এটা ডিরেক্ট রিলেটেড, সমানুপাতিক এটা আমরা বাদ দিলাম, জাস্ট হচ্ছে সরাসরি নির্ভরশীল, তারপরে এটাকে কিন্তু চলরাশি হিসাবে ধরা হয় না। তাহলে আমাদের 1 আর 2 হচ্ছে আমাদের এখানে সঠিক। তারপর হচ্ছে আমাদের আয়তন অপরিবর্তিত রেখে কোনো গ্যাসে যদি কিছু তাপ প্রয়োগ করা হয়, ঠিক আছে, তাহলে আয়তন হচ্ছে গিয়ে কি এখানে অপরিবর্তিত, ঠিক আছে, তার মানে আমাদের ভলিউমটা এখানে কি ফিক্সড, ঠিক আছে, ভলিউমটা ফিক্সড। কোনো গ্যাসে যদি কিছু তাপ প্রয়োগ করা হয় তাহলে ওই গ্যাসের ক্ষেত্রে, তাহলে তুমি দেখো যেহেতু আয়তন অপরিবর্তিত, তাহলে আমরা বলছিলাম কি P1 বাই T1, ঠিক আছে, বা PRT সমান হচ্ছে কনস্ট্যান্ট, এই সূত্রটা আর কি মাথায় রাখবা, ঠিক আছে। তাহলে তুমি কি বলতে পারো, P সমানুপাতিক তোমার কি T। তাহলে চলো এখন আমরা দেখি চাপ বৃদ্ধি পায় কিনা। হ্যাঁ, অবশ্যই চাপ বৃদ্ধি পাবে, ঠিক আছে, কারণ আমার যেহেতু তাপ প্রয়োগ করা হয়েছে, মানে তাপমাত্রা বাড়ানো হয়েছে আর কি, তো সেই ক্ষেত্রে অবশ্যই কি তোমার প্রেশারটা বাড়বে, ঠিক আছে। গতিশক্তি বৃদ্ধি পায়, যেহেতু তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে তাহলে অবশ্যই গতিশক্তিও বৃদ্ধি পাবে, তারপরে তাপমাত্রা বৃদ্ধি পায়, এটাও সঠিক, তার মানে আমাদের 3টা এখানে সঠিক, তাহলে 1 2 এবং 3 হচ্ছে আমাদের এখানে সঠিক। পিবি সমান ধ্রুবক সমীকরণটি কোন প্রক্রিয়াকে সমর্থন করে, তাহলে পি আর বি আছে এই সূত্রে, তোমার কি নেই, তোমার হচ্ছে তাপমাত্রাটা নেই, তার মানে তাপমাত্রা আসলে কি সেম ছিল, ঠিক আছে,
মানে সমতাপমাত্রা, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে সমুষ্ণ প্রসেস, বা যেটাকে আমরা বয়েলের সূত্র বলে থাকি রসায়নে। ঠিক আছে, নিচের কোনগুলো তাপগতীয় চলক নির্দেশ করে? ঠিক আছে, তো তাপগতীয় চলক আমরা বলছিলাম মেইনলি হচ্ছে আমরা তিনটাকেই ধরি, যে পি, বি, টি। ঠিক আছে, কিন্তু আমাদের এন্ট্রোপি যেটা এস, ঠিক আছে, সেটাকেও তাপগতীয় চলরাশি ধরা হয়। সো তোমরা হচ্ছে এটা অপশনে যদি এন্ট্রোপিটাও থাকে তো সেই ক্ষেত্রে এন্ট্রোপিটাকেও কাউন্ট করবা, না হলে জাস্ট হচ্ছে পি, বি এবং টি। ঠিক আছে, ওকে, তাহলে এটা একটু টিক মার্ক দিয়ে ফেলি। তো তারপর বলছে টি তাপমাত্রায় 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হলো যতক্ষণ না বায়ুর চাপ এবং আয়তন উভয়ই দ্বিগুণ হয়। চূড়ান্ত তাপমাত্রা কত? তাহলে কিন্তু এখানে কোনোটাই স্থির না, তিনটাই চেঞ্জ হয়েছে। ঠিক আছে, পি, বি এবং টি তিনটাই চেঞ্জ হয়েছে। তাহলে আমরা হচ্ছে যেহেতু দ্বিতীয় যে তাপমাত্রাটা সেটা বের করতে বলবো, ঠিক আছে, বা বের করবো, তো চলো আমরা হচ্ছে একসাথে লিখে ফেলি। P1 B1 বাই T1 সমান তোমার P2 B2 বাই T2। তো আমাকে T2টা বের করতে বলছে, তাহলে T2 এর ভ্যালুটা কত থাকতেছে দেখো, T2 সমান হচ্ছে তোমার P2 ইন্টু B2 ইন্টু T1 আর এই পাশে আসবে হচ্ছে তোমার P1 B1। তাই যেগুলো কাটাকাটি করা যায় একটু কাটাকাটি করে ফেলো। 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হলো যতক্ষণ না বায়ুর চাপ ও আয়তন দুইটাই দ্বিগুণ হয়। ঠিক আছে, তার মানে তোমার চাপও দ্বিগুণ হয়েছে, আয়তনও দ্বিগুণ হয়েছে। তার মানে আমাদের P2টাকে P1 এর সাথে কাটাকাটি করে লিখতে পারি 2, কারণ P2টা অ্যাকচুয়ালি 2P1। ঠিক আছে, মানে একসাথে আমি মুখে মুখে কাটাকাটি করে ফেলছি আর কি, তোমরা একটু বুঝে কাটাকাটি করবা। এই B2টা এই B1 এর সাথে কাটাকাটি করে আমরা লিখতে পারি কি 2, আর T1 যেটা এটা তো মান দেওয়া ছিল না, এই T1 এর মাধ্যমে আসলে ভ্যালুটা বের করতে বলছে। তাহলে আমাদের T2 যেটা, T2টা অ্যাকচুয়ালি তোমাদের 4 বাই না 4T1। ঠিক আছে, তাহলে 4T1, তাহলে 4T অ্যাকচুয়ালি এখানে 4T, যেহেতু শুরুতে T1 না বলে জাস্ট T বলছিল, তাহলে 4T। স্থির চাপে কোনো গ্যাসের তাপমাত্রা 3 গুণ করলে আয়তন কত গুণ হবে? ঠিক আছে, তাহলে স্থির চাপে, চাপটা এখানে স্থির, গ্যাসের তাপমাত্রা করা হয়েছে কি 3 গুণ, তাহলে তাপমাত্রা যদি 3 গুণ করা হয় তাহলে অবশ্যই তোমার কি আয়তনও তোমার 3 গুণ হবে। তাপমাত্রা বাড়ালে তোমার আয়তনটাও বাড়বে। তুমি জাস্ট হচ্ছে এটা দেখো, স্থির চাপে এই যে B1 বাই T1 সমান হচ্ছে তোমার কনস্ট্যান্ট, তাহলে বি সমানুপাতিক কি টি, তাহলে যেহেতু তাপমাত্রা বাড়ানো হয়েছে অবশ্যই তোমার ভলিউমও বাড়বে। ওকে, তাহলে পিবি টু দি পাওয়ার গামা, ঠিক আছে, এটা যদি আমাদের রুদ্রতাপীয়তে পড়বো, পিবি টু দি পাওয়ার গামার যে সমীকরণটা সেটা, তো তোমাকে বলছে পিবি টু দি পাওয়ার গামার সমান ধ্রুবক, এই সমীকরণে গামার মান 1 হলে, ঠিক আছে, তো গামার মান যদি 1 হয় তাহলে আমরা হচ্ছে গিয়ে কি পিবি টু দি পাওয়ার কি আর গামার লিখার দরকার আছে? লিখার দরকার নেই। তখন আমরা শুধুমাত্র লিখবো কি পিবি সমান হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে পিবি সমান কনস্ট্যান্ট আসলে কোন প্রক্রিয়া? সমুষ্ণ প্রক্রিয়া, যে বয়েলের সূত্রে যেটা আসলে আমরা পড়ছি। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। তো পরবর্তী অংশে তোমাকে কি বলছে দেখো, যে সমুষ্ণ পরিবর্তনে আয়তনের পরিবর্তন, ঠিক আছে, আয়তনের যে পরিবর্তনটা যেহেতু সমুষ্ণ প্রসেস, ঠিক আছে, তাহলে পিবি সমান হচ্ছে তোমার কনস্ট্যান্ট, পিবি সমান কনস্ট্যান্ট, তাহলে পি এর সাথে তোমার ভলিউমের সম্পর্কটা কি হবে? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা বলবো চাপের আয়তনের পরিবর্তন হচ্ছে তোমার চাপের ব্যস্তানুপাতিক, আয়তনের পরিবর্তন চাপের ব্যস্তানুপাতিক, বা চাপের পরিবর্তন আয়তনের ব্যস্তানুপাতিক, ঠিক আছে, একই জিনিস। তো আমরা ব্যস্তানুপাতিক পাইলেই হয়েছে, আর কিছু লাগতেছে না আপাতত। ওকে, এখন আমরা সমচাপ প্রক্রিয়ার বিস্তারিত দেখব। আমরা তো হচ্ছে আগে যে মাত্র যে ব্যাপারগুলো দেখলাম সেইগুলো হচ্ছে গিয়ে চলরাশিগুলোর সম্পর্ক, মানে পি, বি এবং টি এগুলো কীভাবে চেঞ্জ হয় সেই সম্পর্কগুলো দেখলাম। এখন আমরা অ্যাকচুয়ালি দেখব যে সমচাপ প্রক্রিয়া, আমরা যে 4টা প্রক্রিয়া দেখলাম, যে সমচাপ প্রক্রিয়া, সময়তন প্রক্রিয়া, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার সমুষ্ণ প্রক্রিয়া, তারপর হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া। অ্যাকচুয়ালি এই প্রক্রিয়াগুলার আমাদের কাজের মানটা কখন কত হবে, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের এখানে মেইন উদ্দেশ্য। অ্যাকচুয়ালি কাজের পরিমাণগুলোই চাওয়া হয়, এছাড়া তেমন কিছু চাওয়া হয় না। আর থিওরিটিক্যাল তো জিনিস চাওয়া হয়, যেগুলো আমরা একটু আগেই কিন্তু এখানে এই যে শিখে আসছি। এই যে লিস্টটা, এখান থেকে লিস্টটা একটু হচ্ছে দেখে ফেলবো, যে সমচাপ প্রক্রিয়া আসলে কী কথা উল্লেখ থাকবে বা এক্সাম্পল কী, কারণ অনেক সময় ধরো হয়তো তোমাকে কোশ্চেন একদম ডিরেক্ট দেওয়া থাকবে না যে হচ্ছে তোমার কি। আচ্ছা, এটা একটু দাঁড়াও, এটাকে হলুদ কালার দিয়েই ডেকে ফেলি যাতে ব্যাপারটা অন্যরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম যে অনেক সময় তোমাকে হয়তো সমচাপ যে হচ্ছে কথাটা বা হচ্ছে সমুষ্ণ যে কথাটা, এটা হচ্ছে একদম ডিরেক্ট উল্লেখ থাকবে না, তোমার এই যে এই শর্তগুলা থেকে বুঝে নিতে হবে। তো আমরা সেই শর্তগুলা দেখে এবং হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় পিবিটি এগুলো কীভাবে চেঞ্জ হয় বা কত গুণ হয় সেটাই এখান থেকে নির্ণয় করে তারপর হচ্ছে আমাদের ম্যাথগুলো করা লাগতে পারে। সো আমরা হচ্ছে এই জন্যই প্রাথমিকভাবে এগুলো একটু দেখে ফেললাম। এখন আমরা সমচাপ প্রক্রিয়া এ টু জেড একটু দেখে ফেলবো। তো সমচাপ প্রক্রিয়ার আমরা মেইনলি হচ্ছে কাজ এ টু জেড বলতে আমরা বোঝাচ্ছি অ্যাকচুয়ালি
যে তোমাকে যে জিনিসটা চাওয়া হয় আসলে প্রত্যেকটা প্রক্রিয়াতে কাজের পরিমাণ চাওয়া হয়, তাহলে কাজের পরিমাণ সমচাপ প্রক্রিয়ায় যে কাজের পরিমাণটা, সেই কাজের পরিমাণটা হচ্ছে তোমার কি পিডিবি, ঠিক আছে। পি মানে সমচাপ যেহেতু পি এর একটা ভ্যালুই, আর ডিবি যেটা এটা হচ্ছে তোমার কি ভলিউমের পরিবর্তন। অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের পি যেটা, পি এর একক হচ্ছে তোমার প্যাসকেল একক, প্যাসকেল একক, আর ডিবি বা হচ্ছে ভলিউমের যে পরিবর্তন সেটা হচ্ছে তোমার মিটার কিউব একক। আর এই ক্ষেত্রে আমাদের যে কাজের পরিমাণটা হয় সেটা হচ্ছে তোমার কি জুল একক, ঠিক আছে। তো এটা জানা থাকলেই মোটামুটি হয়ে যায়। এখন ভলিউমের পরিবর্তনটা হয়তো অনেক সময় তোমাকে ডিরেক্ট দেওয়া থাকবে না, ওই যে আমাদের কিছুক্ষণ আগে যে পড়ে আসলাম যে তোমার যেহেতু প্রেশারটা ফিক্সড, ঠিক আছে, তাহলে তাপমাত্রার পরিবর্তনটা কেমন হবে, ঠিক আছে, তাপমাত্রার পরিবর্তনটা কেমন হবে সেটা হয়তো তোমাকে দেওয়া থাকবে। তো সেখান থেকে আমাদের ভলিউমের মানটা হয়তো বের করে নেওয়া লাগতে পারে, অথবা তুমি যদি আরেকটু শর্টকাট করতে চাও তাহলে তুমি ব্যাপারটা কেমনি লিখতে পারো, পিডিবিকে লেখা যায়, পিডিবিকে লেখা যায় এন আর ডিটি, ঠিক আছে। তাহলে ইচ্ছা করলে এটাকে তুমি এন আর ডিটিও লিখতে পারো, ঠিক আছে, এন আর ডিটি, এন আর ডিটি। তাহলে অবশ্যই এন যেটা, এন হচ্ছে মূল সংখ্যা, আর যেটা এটা হচ্ছে এসআই এককে আর এর মান মানে 8.31, আর ডিটি যেটা, ডিটি হচ্ছে তোমার কি তাপমাত্রার পরিবর্তন, ঠিক আছে। তো পরিবর্তনটা তুমি সেলসিয়াস স্কেলেও বলতে পারো অথবা কেলভিন স্কেলেও বলতে পারো, তাছাড়া কিন্তু ফারেনহাইট স্কেলে বলা যাবে না, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখন আমরা এই রিলেটেড কিছু ম্যাথ করে ফেলবো এবং হচ্ছে থিওরি টাইপ কোয়েশ্চেন অ্যান্সার করে ফেলবো। তোমাকে বলছে 1 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই নিউটন পার মিটার স্কোয়ার যেটা, এটা কিন্তু আসলে তোমার কি প্যাসকেল একক, ঠিক আছে। প্যাসকেল বললেও যে কথা, এটাও তোমার একই কথা। তো প্যাসকেল একক স্থির চাপে কোনো আদর্শ গ্যাসের আয়তন 0.04 মিটার কিউব থেকে প্রসারিত হয়ে 0.05 মিটার কিউব হলো বহিস্থ কাজের পরিমাণ কত, ঠিক আছে। তার মানে আমাদের কাজের যে পরিমাণটা সেটা হচ্ছে তোমার পিডিবি, ঠিক আছে, পিডিবি। তো চাপের যে মানটা, একটা চাপই 10⁵, তাহলে 10⁵ ইন্টু ডিবি কত তোমার হচ্ছে কি ফাইনালি করা হয়েছে 0.05 আর শুরুতে ছিল 0.04, তাহলে বিয়োগ করলে আমরা, চলো আমরা একদম বিয়োগ করে ফেলি, একসাথে আমরা মুখে মুখে করে ফেলতে পারতাম, তো আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য ভেঙে ভেঙে লিখতেছি। তো এটা করলে তুমি পাবা 0.01, ঠিক আছে। 0.01 মানে হচ্ছে তুমি 10 কিউব পাবা, লাস্ট 10 কিউব মানে হচ্ছে তোমার 100। ক্যালকুলেটর দিয়ে সলভ করলে তোমরা হচ্ছে অতি সহজে ব্যাপারটা বুঝে যাবা, তাহলে হচ্ছে তোমার 100 জুল, এটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, 100ই হওয়ার কথা, তাছাড়া 100ই হবে। ওকে, তারপর দেখো যে কৃতকাজ আয়তন পরিবর্তনের সঙ্গে সমানুপাতি হবে কখন, ঠিক আছে। আমরা দেখো, আমরা মাত্র যে সূত্রটা পড়ছি যে স্থির চাপে কাজের সূত্রটা হচ্ছে তোমার কি পিডিবি, ঠিক আছে। তাহলে এই অংশেই কিন্তু আমাদের সমচাপে যে কাজের সূত্রটা, সেই ক্ষেত্রেই আমাদের শুধুমাত্র আয়তনের পরিবর্তনের সাথে সমানুপাতিক সম্পর্ক, মানে ডাব্লিউ সমানুপাতিক ডেল বি, ডাব্লিউ সমানুপাতিক ডেল বি। এখন হয়তো এই কোয়েশ্চেনটা এই মুহূর্তে তোমার হচ্ছে সলভ করাটা একটু মানে আপাতত দৃষ্টিতে ডিফিকাল্ট হইতে পারে, যে যদি তোমার অন্য সূত্রগুলো জানা না থাকে। তো আমরা হচ্ছে অন্যান্য সূত্রগুলো আপাতত একটু লিখে দিই, যে অন্যান্য ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে কি সম আয়তন, ঠিক আছে, সম আয়তনে তো ভলিউমের চেঞ্জই হয় না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তো তোমার কাজের পরিমাণ 0, তাই না। সম আয়তনে তোমার যে কাজের পরিমাণ, আমি এখানে বি লিখলাম, যে সম আয়তন এটা হচ্ছে ধরো তোমার 0, ধরো না মানে একদম আর কি মুখস্থ রাখো, হয় এটা ধরা না, মানে ধরা বলতে ব্যাপারটা অনেকটা এরকম হয় যে কখনো হইতে পারে না হইতে পারে, এরকম না। সময় আয়তনে অবশ্যই কি কাজের পরিবর্তনটা তোমার কি বা কাজের পরিমাণটা সেটা হচ্ছে তোমার 0। ওকে, তারপর হচ্ছে তোমাদের কি সমুষ্ণ প্রসেস, আমি যদি বলি হচ্ছে সমুষ্ণ প্রসেস, এই ক্ষেত্রে হচ্ছে তোমার এনআরটি লন B2/B1, ঠিক আছে। আপাতত সূত্রগুলো আর কি একটু লিখে রাখো, সামনে আমরা এইগুলো আবার দেখবো। আর হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় যে প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে হচ্ছে এটাকে আমি লিখলাম লিখলাম এনসিবিডিটি, এনসিবিডিটি। তাহলে দেখো একমাত্র কিন্তু আমাদের সমচাপ যেটা, এই সমচাপে কিন্তু একদম হচ্ছে কি সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে, ভলিউমের পরিবর্তনের সাথে সমানুপাতিক সম্পর্ক, সমচাপ। তাহলে আমরা আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছি যে সমচাপ, সমচাপ কোথায়, সমচাপ স্থির চাপ, সমচাপ মানে স্থির চাপ। তো আশা করি এটা বুঝতে পারছো। তাহলে চলো পরবর্তী অংশে চলে যাই। বায়ুমণ্ডলীয় চাপে পানি উত্তপ্ত করা কোন প্রক্রিয়া। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ যেটা, মানে জাস্ট বলেই দিচ্ছে একটা চাপে বায়ুমণ্ডলীয় চাপ, আমি চাপের পরিমাণ বাড়াচ্ছিও না বা কমাচ্ছিও না, তাহলে এটা অবশ্যই কি একটা সমচাপ প্রক্রিয়া, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে কি আমরা এখানে আরেকটা ব্যাপার একটু হচ্ছে মেনশন করে দিই, একটু স্টার্ট দিয়ে রাখো, যে আমি যদি হচ্ছে গিয়ে এই পাত্রটা মানে পানি যে উত্তপ্ত করতেছি, এটা যদি হচ্ছে কি আমি খোলা পাত্রে, ঠিক আছে, খোলা পাত্রে, কেমন পাত্রে, খোলা পাত্রে উত্তপ্ত করি, ঠিক আছে, খোলা পাত্রে উত্তপ্ত করি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা একটু আগে কিন্তু এই ব্যাপারটা ওই যে মনে রাখা উচিত, এরকম কিছু ব্যাপার যে লিস্টটা যেখানে দেখাইছি এটা একটু শিখে আসছি, কিন্তু তুমি ইচ্ছা করলে এটা ওইখান থেকে মুখস্থ করে ফেলতে পারো, যে খোলা পাত্রে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সমচাপ প্রক্রিয়া, আর যদি হচ্ছে কি ঢাকনাযুক্ত পাত্র হয়, ঠিক আছে, ঢাকনাযুক্ত পাত্র,
ডাকনা আছে, মানে আমি হচ্ছে গিয়ে পানির যে বাষ্পটা হয়েছে সেখান থেকে আমি বের হতে দিচ্ছি না, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার সম আয়তন, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা ব্যাপার চলে আসছে, যদি আমি ডাকনাটা বন্ধ রাখি তাহলে অবশ্যই কিন্তু ভিতরে চাপ চেঞ্জ হবে, ঠিক আছে, চাপ বাড়বে, তো সেটা কিন্তু আর বায়ুমণ্ডলীয় চাপ থাকতেছে না, সেটা কিন্তু চাপ তোমার চেঞ্জ হচ্ছে। ওকে, তো তারপরে আর কি কথার পরিপ্রেক্ষিতে যখন যেটা আসে, কোনো গ্যাসের আয়তন 4 মিটার কিউব বৃদ্ধি পেলে কৃতকাজ হয় তোমার কত, 1000 জুল, প্রযুক্ত চাপ কত, ঠিক আছে। তাহলে আমাদের ডাব্লিউ সমান হচ্ছে তোমার জাস্ট পিডিবি, তো তোমাকে বলেই দিছে যে এখানে ডিবি যেটা আমাদের যে এককের দরকার, মিটার কিউব এককের দরকার, সেই মিটার কিউব এককটাই দেওয়া আছে, এটা হচ্ছে তোমার 4, আর কাজ হচ্ছে কত 1000, তাহলে পি যেটা এটা হচ্ছে কি 1000/4, মানে 1000/4 মানে হচ্ছে তোমার 250, আর অবশ্যই কি একক, প্যাসকেল একক, এটা হচ্ছে তোমার পি এর মান, তাইলে 250 প্যাসকেল। তারপর সমচাপ প্রক্রিয়ার নিচের কোনটি সঠিক, তাহলে সমচাপ প্রক্রিয়ায় কিন্তু আমাদের মেন সূত্রটা এটাই, কারণ এখানে কিন্তু কোনোটাই জিরো হয় না। ডিকিউ মানে আমি সিস্টেমে হয়তো তাপ দিচ্ছি অথবা বের করে নিছি, অভ্যন্তরীণ শক্তিরও কিছুটা পরিবর্তন হবে আর কিছুটা কাজ হবে, তাহলে সমচাপ পদ্ধতিতে যে আমাদের কাজের পরিমাণটা সেটা হচ্ছে আমরা পিডিবি বলতে পারি, ঠিক আছে, এটা আমরা একটু আগে দেখে আসছি। এখন আমরা সম আয়তন প্রক্রিয়া এ টু জেড দেখে ফেলবো, সম আয়তন প্রক্রিয়ার এ টু জেড। তাহলে সম আয়তন প্রক্রিয়াতে আমাদের হচ্ছে কি কি আছে, আমাদের আয়তনটা স্থির থাকবে, আর এই ক্ষেত্রে আমাদের যে কাজের পরিমাণ, যেহেতু আমাদের কাজের ব্যাপারগুলোই ভালো করে দেখতেছি, সেই ক্ষেত্রে ডাব্লিউ যেটা আমরা বলছি হচ্ছে কি কাজের যে পরিমাণটা সেটা হচ্ছে ডিবি, পিডিবি, ইন্টিগ্রেশন অফ পিডিবি, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে আমাদের আয়তনটা কি হয়, স্থির থাকে, আয়তন চেঞ্জ হয় না, তো অবশ্যই কাজের পরিমাণটা হবে আমাদের এখানে 0। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই যে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা, এই সূত্রের যে হচ্ছে গিয়ে শেপটা বা চেহারাটা দেখতে এরকম হয়ে যায় যে ডি কিউ সমান হচ্ছে তোমার জাস্ট ডিইউ, ঠিক আছে, মানে ডিডাব্লিউ তো থাকে না, কারণ ডিডাব্লিউ যেহেতু 0 হয়ে যায়, তাহলে জাস্ট ডি কিউ সমান ডিইউ, মানে এই কথাটাকে এরকমভাবে বলা হয় যে সিস্টেমে যদি আমি তাপ দিই সবটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটায়, অথবা আমি যদি হচ্ছে গিয়ে সিস্টেম থেকে তাপ বের করে নিই তাহলে হচ্ছে সিস্টেমের মানে অভ্যন্তরীণ শক্তি যেটা এটা সম্পূর্ণরূপে কমে যায়। সম্পূর্ণরূপে বলতে এরকম না যে অভ্যন্তরীণ শক্তি ফুলটা কমে গেছে, মানে যতটুকু আর কি বের করে নিচ্ছি সম্পূর্ণটাই কমছে আর কি অভ্যন্তরীণ শক্তি থেকে, ঠিক আছে। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে এই সময়তন পদ্ধতির কয়েকটা হচ্ছে গিয়ে এমসিকিউ। কোনো সিস্টেম কর্তৃক কৃতকাজ শূন্য এর অর্থ, কৃতকাজ শূন্য এই কথাটার অর্থটা হচ্ছে কি আমাদের আয়তন হচ্ছে গিয়ে কি চেঞ্জ হবে না, আর যাই কিছু হোক না হোক আমার কোনো ম্যাটার না। তাই দেখো চাপ স্থির কিন্তু আয়তন বৃদ্ধি পায় না, এটা কোনোভাবেই সম্ভব না। চাপ স্থির কিন্তু আয়তন কমে, এটাও না। আমরা দেখবো আয়তন কোথায় হচ্ছে গিয়ে কি মানে চেঞ্জ হচ্ছে না, তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের আয়তন স্থির, ঠিক আছে, আর আয়তন স্থির আর কোথাও কিন্তু উল্লেখ নেই। তাহলে আয়তন স্থির কিন্তু চাপ বৃদ্ধি পায়, চাপ বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে এটা হচ্ছে আমার দেখার বিষয় না, ঠিক আছে। আয়তন স্থির এটা হচ্ছে আমাদের মেইন থিম। আয়তন চেঞ্জ হয় নাই মানে কি হয় না, তোমার কোনো কাজ হয় নাই, ঠিক আছে। তো চাপ অন্য কারণে বৃদ্ধি হতে পারে, হয়তো তাপমাত্রা আমি চেঞ্জ করছি সেজন্য চাপ আমার কমছে বা বাড়ছে, ঠিক আছে। সো আমাদের এখানে মেইন যে আমাদের থিমটা থাকবে সেটা হচ্ছে আমাদের আয়তনের উপর, যে দেখবো আয়তনটা আমার চেঞ্জ হচ্ছে নাকি হচ্ছে না, ঠিক আছে। তো এটা গেল। তো চলো আমরা পরবর্তীটা দেখি, যে চলন্ত গাড়ির টায়ারের ভেতর কোন প্রক্রিয়া চলে, ঠিক আছে। চলন্ত গাড়ির যে টায়ারটা সেই টায়ারটা কিন্তু হচ্ছে কি অলওয়েজ একটা হচ্ছে কি নির্দিষ্ট ভলিউম ধরে রাখে, হয়তো হচ্ছে কি তোমার তাপমাত্রা বা অন্যান্য কারণে ভিতরের প্রেশার হয়তো একটু কমতে পারে বা বাড়তে পারে, বা হয়তো ভলিউমটাও একটু এদিক সেদিক হতে পারে। চলন্ত গাড়ির যে টায়ারটাই প্লাস্টিকেরটা হয়তো একটু এদিক সেদিক হতে পারে ভলিউম। তো আমরা বলতে পারি যে আপাত দৃষ্টিতে মানে যে যানবাহনগুলো চলে এগুলো অবশ্যই সময়তন প্রক্রিয়া। ওকে, তাপগতিবিদ্যার কোন প্রক্রিয়ায় গ্যাসের উপর কোনো কাজ হয় না, তাহলে সময়তন যে প্রক্রিয়া সেখানে কোনো কাজ হয় না, কারণ আয়তনেরই কোনো পরিবর্তন হয় না। ধীরে ধীরে চাপ বৃদ্ধি করায় কোনো সিস্টেমের চাপ 2 প্যাসকেল হতে 4 প্যাসকেল হলো, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের এখানে কি হয়েছে দেখো, আচ্ছা যে ব্যাপারটা, হ্যাঁ ওকে, প্যাসকেল হলো। এক্ষেত্রে সময়তন প্রক্রিয়ায় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি তোমার কত হয়েছে 200 জুল বৃদ্ধি পেল। তাহলে বাদ বাকি অপশনগুলো তোমাকে বের করতে বলছে যে সর্বরক্ষিত তাপ কিনা বা কৃতকার্ষণ কিনা, মানে এই ব্যাপারগুলো। তো চলো আমরা একটু সূত্রটা লিখে ফেলি। তাহলে সূত্রটা আমরা বলছিলাম যে সময়তন যদি হয় তাহলে ডি কিউ সমান জাস্ট হচ্ছে তোমার ডি ইউ, কারণ ডিডাব্লিউ তো হয় না, কারণ ডিডাব্লিউ তো এখানে 0 হয়ে যায়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে সময়তন প্রক্রিয়ায় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি 200 জুল বৃদ্ধি পাইছে। তাহলে অভ্যন্তরীণ শক্তি যদি তোমার 200 জুল বৃদ্ধি পায় মানে হচ্ছে পজিটিভ 200 হয়, তার মানে মিন করতেছে তোমার বাহির থেকে 200 জুল তাপশক্তি সিস্টেমে প্রবেশ করছে। তাহলে সরবরাহকৃত তাপ হচ্ছে 200 জুল, এটা ঠিক আছে। এই যে এখানে যে আমরা পজিটিভ ডি কিউ এর ভ্যালুটা যে আমরা পজিটিভ 200 পাইছি, এই কথাটার মেইনটা হচ্ছে কি বাহির থেকে 200 জুল তাপশক্তি সিস্টেমে প্রবেশ করছে, তাহলে হচ্ছে আমাদের পজিটিভ 200 সরবরাহকৃত তাপ, ঠিক আছে। কৃতকাজ শূন্য, এটা তো আমাদের একদম ডিরেক্ট মুখস্থ, যেহেতু আমাদের কি হয়নি ভলিউমেরই চেঞ্জ হয় নাই, ঠিক আছে। আচ্ছা, যে সময়তন থেকে আমরা বুঝে গেছি যে তোমার ডিডাব্লিউ যেটা এই ডিডাব্লিউটা আসলে 0। ওকে,
তারপরে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তো যেহেতু অভ্যন্তরীণ শক্তি এখানে বাড়তেছে, তার মানে এখানে হচ্ছে তাপমাত্রাও তোমার বৃদ্ধি পাবে। তাহলে আমাদের এখানে তিনটাই সঠিক। দেখো, তাহলে আমরা হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে যাচাই করে আমরা হচ্ছে বুঝে গেছি মুহূর্তেই। তাহলে তোমাদেরও এরকমভাবে প্র্যাকটিস করতে হবে। এখন আমাদের এই যে মাত্র দেখলাম যে সময়তন পদ্ধতি এবং হচ্ছে কি সমচাপ পদ্ধতি। সমচাপ পদ্ধতিতে আমি যদি হচ্ছে তোমার কোনো সিস্টেমের, ঠিক আছে, তাপমাত্রা চেঞ্জ করি, ঠিক আছে, তাহলে প্রতি মোল গ্যাসের জন্য প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চেঞ্জের জন্য যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয় সেটাকে বলা হয় সিপি, ঠিক আছে। আচ্ছা, ওইটাকে সিপি, হ্যাঁ বলতে পারো সিপি, ওকে। আর হচ্ছে আমাদের আয়তনটা যদি আমাদের ফিক্সড থাকে, মানে সময় আয়তনে যদি আমি পরিবর্তনটা ঘটাই, তাহলে সেটাকে হচ্ছে বলা হয় সিবি, ঠিক আছে। এবং তাদের মধ্যকার সম্পর্কটা আমরা একটু দেখব। তো আমরা একদম হচ্ছে ডিরেক্ট মুখস্থ দেখে ফেলবো আর কি। তো এখানে আমরা যে জিনিসটা, মানে একটা লিস্ট আকারে যে জিনিসটা দেখে ফেলবো সেটা হচ্ছে মোলার তাপ ধারণ ক্ষমতা একটা, যেটাকে আমরা জাস্ট হচ্ছে কি থার্মাল হিট ক্যাপাসিটি বলতে পারতাম, আমরা 9 ওই ব্যাপারটা বলতাম। তো এখানে শুধুমাত্র তুমি সি বলতে পারো বা প্রকাশ করতে পারো শুধুমাত্র আপাতত সি দিয়ে, আমি সি দিয়ে প্রকাশ করতেছি। আর স্থির চাপে যদি তোমাকে বলে চাপটা স্থির, ঠিক আছে, স্থির চাপে এই কথাটা যদি তোমার উল্লেখ থাকে, তো আমরা সেম জিনিসটাকেই জাস্ট হচ্ছে গিয়ে সি এর নিচে একটা পি বসিয়ে দিব। স্থির চাপে সি এর লেজে একটা পি। তুমি যদি বলো স্থির আয়তনে, তোমাকে যদি বলো স্থির আয়তনে, তাহলে আমরা সি এর লেজে একটা বি বসিয়ে দেবো, ঠিক আছে। আর সূত্রটাকে আমরা এভাবে মাথায় রাখবো যে হচ্ছে তোমার এন মোল, কোনো একটা পাত্রে যদি তোমার হচ্ছে গিয়ে এন মোল গ্যাস থাকে আর তার তাপমাত্রা আমি টি কেলভিন চেঞ্জ করতে, ঠিক আছে, কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে কিউ বাই আমাদের এন ডিটি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সূত্রটা। কিসের সূত্র? সি এর সূত্র। আমি এখানে মাঝখানে সমান দিয়ে দিই, ঠিক আছে। তাহলে সিপি সূত্রটা কি দাঁড়াবে? আমাদের যে পরিমাণ তাপটার প্রয়োজন হবে এটাকে আমি ধরলাম কিউপি নাম দিলাম, তাহলে এন ডিটি। তাহলে সিবির যে সূত্রটা হবে সেই সূত্রটা কেমন হবে? কিউবি বাই হচ্ছে তোমার কি এন ডিটি, মানে প্রায় দেখতে কিন্তু প্রায় কাছাকাছি সেমই। একক কি? তাহলে এককটা কি হবে? উপরে তাপের একক মানে জুল, নিচে হচ্ছে গিয়ে কি পার মোল পার কেলভিন, ঠিক আছে। তাহলে জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। এটা হচ্ছে তোমার একক। এটারও এককও সেম, এটার এককও সেম, ঠিক আছে। স্থির চাপে বা স্থির আয়তনের জন্য কিন্তু এককে কোনো চেঞ্জ আসতেছে না। তো আমরা এই সূত্রগুলো আর কি যেভাবে মনে রাখবো বা যেভাবে মনে রাখা ইজি, তুমি যদি এভাবে মাথায় রাখো তাহলে দেখা যায় হচ্ছে কিছুদিন পর ভুলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তুমি যে ব্যাপারটা শিখে রাখবা সেটা হচ্ছে তুমি এখান থেকে আর গুণন করে এভাবে লিখবা যে কিউ সমান হচ্ছে তোমার এন সি ডিটি, ঠিক আছে। আমি যদি বলি হচ্ছে কি সিপি, ঠিক আছে, সিপি হচ্ছে তোমার কি, এটা কি লিখতে পারো কিউপি সমান হচ্ছে তোমার এনসিপিডিটি। আমি যদি বলি হচ্ছে সিবি, ঠিক আছে, তাহলে হচ্ছে এটাকে আমি লিখতে পারি কিউবি, মানে স্থির আয়তনে আমি যে পরিমাণ তাপশক্তি সিস্টেমকে দিলাম, এটা হচ্ছে তোমার এন সিবি ডিটি, ঠিক আছে। তো আশা করি এই ব্যাপারগুলো, আচ্ছা দ্বিতীয়টা হচ্ছে কি পি হবে, এটা বি না এটা পি। তো আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছো, এনসিপি ডিটি। এখন আমাদের এই সিপি এবং সিপির মধ্যকার যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো একটু দেখে ফেলবো, একদম ডিরেক্ট মুখস্থ আর কি লিখে ফেলবো আপাতত। আমরা যেহেতু এখানে এমসিকিউ ক্লাস করতেছি, সম্পর্কগুলো হচ্ছে তোমাদের এরকম যে সিপি মাইনাস সিবি সমান হচ্ছে তোমার আর। অলওয়েজ মাথায় রাখবা আমাদের হচ্ছে স্থির চাপে যে হচ্ছে গিয়ে আপেক্ষিক তাপটা, মূলার আপেক্ষিক তাপ বা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা, কিছু বইয়ে তাপ ধারণ ক্ষমতাও লেখা আছে, এটা অলওয়েজ বড় হবে। সিপি মাইনাস সিবিটা হবে তোমার আর তাদের যে অনুপাতটা, ঠিক আছে, সিপি বাই সিবির যে অনুপাত, সিপি বাই সিবি এর অনুপাত সমান হচ্ছে তোমার গামা। আর হচ্ছে তোমার আরেকটা হচ্ছে এই দুইটাকে যদি আমরা আরেকটু হচ্ছে ক্যালকুলেশন করি, লাস্টে আমরা এরকম একটা সম্পর্ক পাই। ধরো তোমার কোনো একটা অঙ্কের জন্য তোমার সিবির বেলুটা হচ্ছে তোমার জানা নেই, সিপিরটা জানা আছে, বা হচ্ছে সিপিরটা জানা নেই, সিবিটা জানা আছে। তো এখান থেকে আমরা এই সম্পর্কটা এমনি বের করতে পারি। সিবির যে মান সেটা হচ্ছে তোমার আর বাই গামা মাইনাস 1, সিপির যে মান সেটা হচ্ছে তোমার আর বাই গামা মাইনাস 1। তো তুমি যদি সিবি এর মানটা বের করে ফেলতে পারো তাহলে জাস্ট হচ্ছে তুমি সিপি এর মান বের করা খুবই সিম্পল, জাস্ট এখানে বসা দিলেই হয়ে যায় আর কি। তো সিবি সমান হচ্ছে আর বাই গামা মাইনাস 1, ওকে। তো এইগুলো হচ্ছে তোমার সম্পর্ক। তো আমাদের যে আরও কয়েকটা সম্পর্ক যদি একটু মাথায় রাখি তাহলে হয়তো ব্যাপারটা একটু মানে ইজি হবে, আমাদের এমসিকিউগুলো খুব দ্রুত সলভ করতে পারবো। তোমাদের যদি কোনো একটা গ্যাস এক পারমাণবিক হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে তার যে ডিগ্রি অফ ফ্রিডম, মানে এফ দ্বারা যেটা প্রকাশ করছে সেটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম বা হচ্ছে স্বাধীনতার মাত্রা, সেটার মাত্রা হচ্ছে গিয়ে তোমার 3, দ্বিপারমাণবিকের জন্য হচ্ছে তোমার 5, আর বহু পারমাণবিকের জন্য হচ্ছে তোমার 6। এই ক্ষেত্রে তোমার হচ্ছে কি আমাদের সিবির যে মানটা, সিবির মানটা আগে একটু হচ্ছে শিখে রাখবো, সেটা হচ্ছে এফ বাই টু আর, ঠিক আছে। আর এই ক্ষেত্রে তাহলে এই ভ্যালুটা কত হবে? আমাদের মেইন যে সূত্রটা আর কি, সিবির যে ভ্যালুটা সেটা হচ্ছে f/2 আর। তো আমি একটু লিখে দিই, এটা হচ্ছে তোমার এফ এর মান, আর সিবির যে মানটা এটা হচ্ছে f/2 আর।
তাহলে এই গ্যাসের জন্য এক পারমাণবিক গ্যাসের জন্য হবে তোমার 3/2R, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য হবে তোমার 5/2R, আর হচ্ছে তোমার বহুপারমাণবিক গ্যাসের জন্য হবে 6/2R, 6/2R। ঠিক আছে, তো আমরা একটু আগেই কিন্তু এই পাশে দেখছি যে সিপি মাইনাস সিবি সমান হচ্ছে তোমার কি আর। সো সিপি এর মানটা কত হবে, এই সিবির সাথে হচ্ছে আরেকটা আর যোগ হবে। ঠিক আছে, তার মানে আমাদের এখানে 3/2 এর সাথে 1 যোগ করে তোমার আরেকটা আর, মানে জাস্ট হচ্ছে বাদ বাকিটা তুমি জাস্ট ওই যে এটার মতো জাস্ট এক করে যোগ করে দিবা। ঠিক আছে, এক করে মানে তুমি নিজে করো আর কি, নিজে করো ওকে। আর এই গামার যে মানটা, এই গামার মানটা এক পারমাণবিক গ্যাসের জন্য 1.61 একদম ডিরেক্ট মুখস্থ রাখবা। আমাদের দ্বিপারমাণবিক গ্যাসের জন্য হচ্ছে তোমার কি 1.41 মুখস্থ রাখবা, আর বহুপারমাণবিক গ্যাসের জন্য 1.33 মুখস্থ রাখবা। এক্সাম্পল হিসাবে এক পারমাণবিক গ্যাস কারা, হিলিয়াম, নিয়ন, আর্গন। দ্বিপারমাণবিক গ্যাস হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। আর বহুপারমাণবিক গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, C2H6NH3O3। ঠিক আছে, ওজন বা ওটি। তো এই ব্যাপারগুলো একটু যদি মুখস্থ রাখো তাহলে আমরা এখন হচ্ছে এই টাইপের যে ম্যাথগুলো বা হচ্ছে এই টাইপের এমসিকিউগুলো খুব দ্রুত সলভ করতে পারবো। তাহলে চলো এখন আমরা সিপি এবং সিবির কয়টা এমসিকিউ হচ্ছে সলভ করে ফেলি। বলছে আর্গন গ্যাসের ক্ষেত্রে গামার মান হচ্ছে 5/3 হলে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কত। ঠিক আছে, তাহলে গামার যে মানটা, সেই গামার মানটা হচ্ছে তোমাকে দেয়া আছে এখানে। তোমাকে বলছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তাহলে আমরা কি করব, সিবির যে মানটা, যেহেতু স্থির আয়তনে বলছে তাহলে সিবির মানটা বের করতে বলছে। এটা ছিল হচ্ছে কি তোমার R/γ-1। তো গামার মান হচ্ছে তোমার কত, 5/3 - 1। ঠিক আছে, তাহলে তুমি যে এটা হচ্ছে লসাগু করো তাহলে তুমি নিচে পাবা 3, আর হচ্ছে তোমার 5 - 3 মানে 2 আর উপরে হচ্ছে তোমার আর, তার মানে হচ্ছে তোমার 3R/2 বা হচ্ছে 3/2R, এটা হচ্ছে তোমার মুখস্থ 3/2R। মানে খুব দ্রুত করে ফেলবা এগুলা, জাস্ট মান বসাবা, সূত্র বসাবা, মান বসাবা, হয়ে যাবে। কোনো গ্যাসের দুটি মোলার আপেক্ষিক তাপের অনুপাত একটি ধ্রুব রাশি, এই ধ্রুব রাশিকে যে প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, গামার প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। দ্বিপারমাণবিক গ্যাসের জন্য মোলার আপেক্ষিক তাপদ্বয় বা গামার যে মানটা, সেটার মান হচ্ছে 1.41 বা হচ্ছে 1.4। হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে সিপি/সিবি এর অনুপাত কোনটি? তাহলে হিলিয়াম গ্যাস আসলে কি তোমার এক পারমাণবিক হিলিয়াম গ্যাস। ঠিক আছে, এক পারমাণবিক, যেটাকে আমরা হচ্ছে কি মৌলিক গ্যাস বলি। ঠিক আছে, বা নিষ্ক্রিয় গ্যাস বলি, এক পারমাণবিক, সেটার জন্য হচ্ছে 1.61। কখনো কখনো গ্যাসের নাম তাহলে তোমাকে উল্লেখ করে দেওয়া থাকতে পারে, তো নাম যদি উল্লেখ থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমার আগে সেটা কত পারমাণবিক গ্যাস সেটা আগে নিচ থেকে ফাইন্ড আউট করে নিতে হবে। ওজন গ্যাস মানে হচ্ছে O3 মানে বহু পারমাণবিক গ্যাস। ঠিক আছে, তাহলে এটার গামার মান কত, 1.33। তারপরে এক পারমাণবিক গ্যাসের জন্য গামার মান ডিরেক্ট মুখস্থ 1.67। ত্রিপারমাণবিক গ্যাসের জন্য গামার মান কত, 1.33। ত্রিপারমাণবিক বা বহুপারমাণবিক যেটাই বলুক। একটি আদর্শ গ্যাস সিপি ও সিবি এর মধ্যকার সম্পর্ক। ঠিক আছে, তাহলে সিপি মাইনাস সিবি সমান হচ্ছে তোমার আর, ডিরেক্ট মুখস্থ সূত্র। কখনো কখনো মানও হচ্ছে দেওয়া থাকতে পারে, তো মান বের করতে বললে এরকমভাবে বের করবা। স্থির চাপে ও স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ যথাক্রমে। ঠিক আছে, তাহলে স্থির চাপে হচ্ছে এটা, মানে স্থির চাপে আসলে কি সিপি। ঠিক আছে, আর স্থির আয়তনে হচ্ছে তোমার কত, 210 মানে সিপি। স্থির চাপে, সরি আমি তো উল্টোটা লিখছি, কি লিখতেছি, মাথা কি নষ্ট হয়েছে নাকি। স্থির চাপে, ঠিক আছে, তাহলে স্থির চাপে তোমার হচ্ছে মোলার আপেক্ষিক তাপ যেটা স্থির চাপে, এটা হচ্ছে সিবি। আর স্থির চাপে সিপি, আর স্থির আয়তনে এটা হচ্ছে তোমার সিবি। স্থির চাপে সিপি, স্থির আয়তনে সিবি। তো জুল পার কেলভিন পার হচ্ছে, জুল পার কেজি পার হচ্ছে গিয়ে কি কেলভিন হলে গ্যাসটির অণু কত পারমাণবিক। তাহলে আমরা হচ্ছে জাস্ট এখানে অনুপাতটা নির্ণয় করব। ঠিক আছে, জাস্ট অনুপাতটা নির্ণয় করব, সিপি/সিবি এর যে অনুপাত সেটা আমরা নির্ণয় করব। তাহলে 294 ভাগ হচ্ছে তোমার 210, তাহলে হচ্ছে 1.4। 1.4টা জাস্ট হচ্ছে আমরা করব। ঠিক আছে, তাহলে 1.4 মানে হচ্ছে তোমার দ্বিপারমাণবিকের জন্য, তো আমরা 2 আঁকিয়ে ফেললাম। আচ্ছা, তারপরে দেখো যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে এক মূল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে যে কাজ হয় তা হলো আর এর মান, যেটাকে আমরা হচ্ছে রসায়নে পড়ে আসছি যে PV=NRT সূত্রে। আর এর যে মানটা, এই আর এর মানটা আসলে হচ্ছে গিয়ে কি স্বাভাবিক তাপমাত্রা ও চাপে এক মূল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে যে পরিমাণ কাজটা হয় সেটা হচ্ছে আর এর মান 8.31 আর কি, জুল এককে বা এসআই এককে। মোলার তাপ ধারণ ক্ষমতার সমীকরণ যেটা, ঠিক আছে, তাপ ধারণ ক্ষমতার সমীকরণ হচ্ছে আমরা একটু আগে শিখে আসছি যে সি যেটা, উপরে আমরা সব হচ্ছে যে পরিমাণ তাপ দিতে হয়, নিচে হচ্ছে মূল সংখ্যা এবং তাপমাত্রার পরিবর্তন। তাহলে এখানে এম দ্বারা হয়তো মূল সংখ্যায় মিন করছে, যে কারণে হচ্ছে আমরা এন এর পরিবর্তে এখানে এম পাচ্ছি। তাছাড়া এখানে কোনোটাও আসলে হচ্ছে কি
মানে কোনোটাই এখানে যেহেতু মূলার তাপ ধারণ ক্ষমতা বলছে তার মানে অবশ্যই মূল ব্যাপারটা আসবে, তাছাড়া কোনোটাই কিন্তু রিলেট করা যাচ্ছে না। মানে একটু আগে আমরা যে লিস্টটা বা সূত্রটা শিখে আসছি ওইখানে এন দ্বারা প্রকাশ করছিলাম, এখানে জাস্ট হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হচ্ছে। আচ্ছা, এক পরমাণু কোনো আদর্শ গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করলে প্রদত্ত তাপশক্তির কত ভগ্নাংশ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে? ঠিক আছে, তার মানে আমাদের যে মেইন সূত্রটা একটু চলো জেনে নিই। যে ডি কিউ সমান হচ্ছে তোমার ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। ঠিক আছে, তো আমরা হচ্ছে গিয়ে বলেই দিছে এক পারমাণবিক গ্যাস স্থির চাপে উত্তপ্ত করলে, তার মানে স্থির চাপে আমি যে পরিমাণ শক্তিটা দেবো সেটা হচ্ছে তোমার ডি কিউ আর কি, যেটাকে হচ্ছে কি আমরা এনসিপি ডিটি বলি। ঠিক আছে, এর মধ্যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটায় তোমার হচ্ছে গিয়ে কি এনসিবিডিটি। মুখস্থ রাখবা যে আমাদের যে সূত্রটা ডি কিউ সমান হচ্ছে ডিউ প্লাস ডিডাব্লিউ, আমি যে শক্তিটা দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে ডি কিউ। তো আমি যে এই শক্তিটা স্থির চাপে দিই তাহলে এটাকে ইচ্ছা করে লেখা যায় এনসিপিডিটি। এর মধ্যে স্থির আয়তনে যতটুকু ব্যয় হয় সেটাকে হচ্ছে আমরা বলি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এটাকে আমরা লিখতে পারি এনসিবিডিটি। আর বাদ বাকিটা কী হয়, কাজ হয়, তো ওইটাকে আমরা লিখতে পারি পিডিবি, যেহেতু স্থির চাপ বলছে আমরা পিডিবি বলতে পারি। আর পিডিবি যেটা এটাকেই লেখা যায় এনআরডিটি। ঠিক আছে, তাহলে এনআরডিটি। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রত্যেকটা অংশ থেকে একটা কমন জিনিস কাটা যায়, সেটা হচ্ছে এন 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 আর হচ্ছে কি আমাদের ডিটি ডিটি ডিটি। তো আমরা যেহেতু জাস্ট এখানে অনুপাত বের করতে বসে, তার মানে আমরা ব্যাপারটা কীরকমভাবে বলতে পারি, তাহলে মোট যে শক্তিটা যাচ্ছে আমার, ঠিক আছে, তাহলে মোট শক্তি কতটুকু যাচ্ছে বলো। ওকে, খেয়াল করো, তাপ শক্তির কত ভগ্নাংশ গ্যাসের অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি করে। তো আমাদের কাটাকাটি না করলেও কোনো সমস্যা নেই। তাহলে দেখো আমি মোট শক্তি দিয়েছিলাম কত, মোট শক্তি হচ্ছে আমরা দিছি এখানে এনসিপিডিটি, এটা হচ্ছে আমাদের টোটাল শক্তি, এনসিপিডিটি এটা হচ্ছে আমাদের মোট শক্তি। এর মধ্যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ব্যয় হয়েছে কত, এনসিবিডিটি। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে কোনটা আমাদের এখানে কাটাকাটি যাচ্ছে, দেখো যে আমাদের এন ডিটি ডিটি, তার মানে অ্যাকচুয়ালি আমাদের সিবি বাই সিপি এর মানটা অ্যাকচুয়ালি আসলে সিবি বাই সিপি এর ভ্যালুটা তোমাকে এখানে বের করতে বলছে, যে উত্তপ্ত করলে প্রদত্ত তাপশক্তির কত ভগ্নাংশ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে। ঠিক আছে, উপরে হচ্ছে তাহলে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে কতটুকু ব্যয় হচ্ছে, মানে আমরা কাটাকাটি করে লাস্টে সিবি এর মান আর হচ্ছে কি নিচে সিপি এর মান। তাহলে খেয়াল করো, যেহেতু এক পারমাণবিক গ্যাস বলছিল, এক পারমাণবিক গ্যাস, ঠিক আছে, তাহলে আমাদের সিপি বাই সিপি এর যে ভ্যালুটা সেটা হবে তোমার 1.41। ঠিক আছে, তো আমাদের কিন্তু এখানে বের করতে বলছে অ্যাকচুয়ালি কি, দেখো অ্যাকচুয়ালি এখানে আমাকে বের করতে বলছে সিবি বাই সিপি এর মান। ঠিক আছে, তার মানে 1.41কে উল্টাতে হবে। 1.41কে উল্টালে তুমি পাবা 1/1.41। 1.41 বুঝতেছো ব্যাপারটা? আমাদের কিন্তু এখানে বের করতে বলছে সিবি বাই সিপি এর মান, তাহলে 1/1.41, তো এটা আমরা পাবো হচ্ছে গিয়ে 1.41, তাহলে 0.7। ঠিক আছে, 0.7। তাহলে তুমি এখানে দেখো যে কোনটার মান 0.7 হয়। ঠিক আছে, কোনটার মান 0.7 হয় এটা তুমি জাস্ট একটু চেক করে দেখো। তাহলে 2/5 এটা হওয়ার কথা না, হচ্ছেও না। 3/5 এটা হওয়ার কথা না। 3/7 দেখি, 3/7 0.7 এটাও হয় নাই। তাহলে 3/4 এটা 0.75, তাহলে 2 নম্বরটা আমরা দেখি 3/5 এটাও তো 6-এর সমান হচ্ছে না। এক পারমাণবিক গ্যাস, সরি এক পারমাণবিক গ্যাস, তো রাইট, আমি তো এখানে বল লিখছি। এক পারমাণবিক গ্যাসের জন্য তো আসলে হচ্ছে কি গামার যে মানটা সেটার মান হবে 1.33, 1.4 না কিন্তু 1.33। ঠিক আছে, তাহলে 1/1.33, 1/1.33, তাহলে এটা হচ্ছে আমরা ইজিলি করে ফেলতে পারবো, কারণ 1.33 আসলে কোনটা এটা তোমার তাহলে ক্যালকুলেটারই লাগবে না বা চেকও করতে হবে না। 1/33 আসলে হচ্ছে তোমার 4/3 এর মান, তাহলে এটাকে উল্টালে হবে 3/4। ঠিক আছে, তাহলে 3/4 দেখো কোনটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো ব্যাপারটা কি বুঝতে পারছো তোমরা, নাকি হচ্ছে কি মানে বেশি মানে লেন্দি করে ফেলছি? আচ্ছা, একটু হচ্ছে পজ করে দেখো, আমি আর মানে রিপিট করলাম না যেহেতু ক্লাসের পরিমাণটা অনেক বড় হয়ে গেছে অলরেডি। তো মূলার আপেক্ষিক তাপের এসআই একক, জুল পার এসআই একক যেহেতু বলছে এসআই একক, তাহলে অবশ্যই আমাদের জুল পার কেলভিন পার মোল। ঠিক আছে, তাহলে জুল পার কেলভিন, তাহলে দেখো আমাদের কোথায় আছে, জুলটা কি মিসিং মনে হয়, জুল পার কেলভিন পার মোল, তাহলে এখানে হয়তো একটা পার মোল, জুল পার কেলভিন পার মোল বা জুল পার মোল পার কেলভিন, একটা কে হয়তো এখানে মিসিং হয়েছে, এটা হচ্ছে তাহলে আমি এখানে সঠিক আঁকালাম, জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, মূলার আপেক্ষিক তাপ, হ্যাঁ ওকে। তাহলে দেখো গ্যাসের কত ধরনের মূলার আপেক্ষিক তাপ বাস্তবে ব্যবহৃত হয়, 2 ধরনের, একটা হচ্ছে স্থির চাপে আর একটা হচ্ছে স্থির আয়তনে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা সমুষ্ণ প্রক্রিয়ার বিস্তারিত জানবো। তো তার জন্য 1 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, পরবর্তীতে হচ্ছে আবার আসতেছি, একটু অপেক্ষা করো।